সাকসেসফুলি বাইসাইকেল চালানোর জন্য আলাদা একটা ট্র্যাক করে দেওয়া হয়েছে, যাতে করে বাইসাইকেল লাভার মাথায় পায়ে গায়ে যেখানে মারছে। নারায়ণ দাস 50 আর কিছু বললে তো মোবাইলে দেখবো সবাই। হঠাৎ যে কুকুরনা 2023-এ কংগ্রেস করতে জিতু দপমরা হারাইছে কে কোন নেতা সাথে আর কংগ্রেস করতে কংগ্রেস কুকুরনা এই রঞ্জিত দাস 2018 তারপর সিপিএম এর মিটিং হইছে কে আজকে আমরা কও তুই রাজনীতি কই আই হ্যাভ তো আমাদের যৌথ ভাতৃ সৎসঙ্গ এখনই শুরু হবে। আপনারা সবাই চলে আসুন বিরোধী এবং সৎসঙ্গে। আপনারা সবাই জানেন ব্রজপুরে একটা অনুকূল ঠাকুরের একটা জন্মবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রাম চলতে আছে। তো সারাদিন ব্যাপী আজকে প্রোগ্রাম
যেখানে ত্রিপুরা প্রদেশের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সভাধিপতি, জেলা সভাপতি সবাই ছিলেন, আমরাও ছিলাম। তো দুপুরবেলা ভালো প্রোগ্রাম হয়েছে। আমরা নিজস্ব কাজে বেরিয়ে যাই। কিছুক্ষণ আগে ফোন হয় আমাদের কাছে যে ওইখানে ওই এলাকারই কিছু যুবক খুব মদমত্ত অবস্থায় আচমকাভাবে আমাদের কিছু কার্যকর্তা, বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সদস্য নারায়ণ দাসকে অ্যাটাক করে, পাশাপাশি মহাদেব বাড়ির যে মেইন পুরোহিত ওনার উপর আক্রমণ চালায় এবং রেশন, ব্রজপুরের যে মেইন রেশন যেনার মালিক শঙ্কর দত্ত, ওনার রেশনে গিয়ে লাথি মারে এবং কিছু বস্তা টস্তা টেনে বের করার চেষ্টা করে। তারপর এই অবস্থায় সবাই যখন জড়ো হয় তখন দেখা যায় এখানে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়, যেখানে আমাদের নারায়ণ দাস এবং পলাশ চক্রবর্তী যিনি পুরোহিত ওনারা খুব বাজেভাবে আহত হয়। আমরা এখন বিশালগড় থানার দ্বারস্থ হয়েছে। আমাদেরকে আশ্বস্ত করেছেন ওসি সাহেব যে কিছুক্ষণের মধ্যেই উনি সেটার সুবিচার করবেন এবং যারা অপরাধী ওনাদের শাস্তি দেওয়ার জন্য ধরে আনবেন। এমনিতেই তো মূলত দেখা গেছে যে বিজেপি কর্মীরাই বিজেপি কর্মীদেরকে মারধর করেছে, আমরা যেটা দেখতে পেলাম। আর চরিলামে একটা মানে আমরা সেখানে গিয়েছিলাম এবং অনেকেই বলতে শোনা গেছে যে বলছে ওরা রাজকুমার গোষ্ঠী বনাম তাপস গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, লড়াই। কি বলবেন? গোষ্ঠী তো আর আমি জানি না, কিন্তু যারা ওই দিক থেকে আক্রমণ করেছে ওরা মদমত্ত অবস্থায় আছে এবং ম্যাক্সিমাম টাইম রঞ্জিত দাস যার নাম বলা হয়েছে উনি ম্যাক্সিমাম টাইম মদমত্ত অবস্থায় থাকেন, বাজারের মধ্যে উশৃঙ্খলতা করে, বাজারের মধ্যে একটা মাফিয়াগিরি করার চেষ্টা করে। ঠিক আছে, তো ওনারা কোন গোষ্ঠীর বা বিজেপির কিনা সেটা তো বলা যায়। আমি 5 বছর ছিলাম, ওনাদের অ্যাক্টিভিটি সেরকম ভারতীয় জনতা পার্টিতে আমি দেখতে পাইনি। ঠিক আছে, এখন ওনারা কোন গোষ্ঠীর সঙ্গে চলে, কার সঙ্গে চলে এসে সেটা আমার জানার বিষয় না, আমি সেটা ব্যক্ত করতে চাই। আচ্ছা, এখানে পুলিশ ছিল ঘটনাস্থলে যখন মারামারি ছিল কিনা আমি ছিলাম না, কিছুক্ষণ পর শুনতে পেলাম যে পুলিশও সেখানে ছিল। দেখুন, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পুলিশের সামনেই মারামারি হয়েছে এবং পুলিশ কিন্তু দর্শকের ভূমিকা পালন করে। যে পুলিশ নিজের কাজ করবে, আপনারা যেটা বলছেন যে পুলিশ নীরবতা ভূমিকা পালন করেছে, সেটা আমি বলতে পারি না, আমি ওই জায়গায় ছিলাম না। কিন্তু ওসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে উনি আজকের মধ্যেই ওনার কাজ করবেন। যদি করতে পারে তো বেস্ট, আমি বলবো ওনাদের ধন্যবাদ জানাবো। আর যদি না করতে পারে তাহলে আপনারা যেটা বলেছেন হয়তো বা সেটাই সত্যি হতে পারে। এখনো পর্যন্ত কি ঘটনাস্থলে কোনো চরিলাম মণ্ডলের কোনো নেতৃত্ব গিয়ে পৌঁছেছেন? আমি সেটা জানি না, আমি বাগমা ছিলাম, শোনার সাথে সাথে আমি সরাসরি বিশালগড় থানায় চলে আসি। এখন ওইখানে নেতৃত্ব কারা আছে বা কি নেই আমার সেটা জানা নেই। নারায়ণ দাস, ব্রজপুর পঞ্চায়েত সমিতির মেম্বার, চরিলাম মন্ডলের চরিলাম ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য, ব্রজপুর পঞ্চায়েতের। আমরা ঠাকুর উৎসব করতেছি অনুকূল ঠাকুরের। তো তারা মহাদেব আজকে গতকালকে পূজা করছে, তো আজকে মহাদেবের পূজা মানে দশমী করতে আসছিল। তো তারা যাইতেছে, তারা খুব মানে বিশৃঙ্খল ভাবে যাইতেছে। তো আমি একজনকে জিজ্ঞাসা করছি যে আপনি এর লেগে কি লেগে বাসা বাধ্য করতেছেন, এরকম কি লেগে করতেছেন? তাই না কোথায় মানে আমার খুব বেশি গালাগাছ, আমি এখানে ক্যামেরার সামনে আমি করতে পারতাম না, মানে অনেক গালাগাছ করতেছে। তারপর একজন আছে রতন দাস, তাই নিয়ে মানে নেতৃত্ব দেয় ব্রজপুর নেতৃত্ব, তাই নিয়ে আমি জিজ্ঞাসা করছি যে দাদা হ্যাঁ তো খুব বেশি গালাগাছ করতেছে, আমি না কিনলে গিয়া মানে আমার রতন দাসও খুব বেশি গালাগাছ। তা আমি বললাম আরে আমার কি দোষ, ঠাকুরের পারফর্ম করতেছে, আপনারা কিনলে এরকম মানে বাজে বিহেভ করতেছেন। এন তো অনেক মহিলা আমরা গুরু ভাই বোন আছে, তো আপনারা তার সামনে কিনলে শহরে মানে বিশৃঙ্খলা লাগা কি করবো মানে বলার। এখানে কি মারামারি হয়েছে? মারামারি বলতে আমার গেঞ্জি ছিড়ালাইছে, খুব মারছে আমার গেঞ্জি এদিকে সুলাই মনে লেগেছে, মানে বহুত ইয়ে করছে। মানে কি বলবো মানে বাসার বাইরে আমি মানে আমি লজ্জিত। আর কে ছিল এখানে? হ্যাঁ, কে ছিল এখানে? এখানে রঞ্জিত দাস নামে একজন ব্যক্তি ছিল, রতন দাস নামে। আমি কি রেশন তুলতাম না, সরকারি রেশন। রঞ্জিত দাস কইছে তোর রেশন তুলতাম না, আড়াবতী বাজারও তাচ্ছি না কালকে। আমি কি অপরাধ করলাম? সরকারি রেশন আড়াবতী বাজারও যাচ্ছি না। কে কইছে এই কথা? রঞ্জিত দাস বিশাল আমাকে মাছ বেছে আর বহু মাছ বেছে করি না, রেশন তুলতাচ্ছি না, আমার অপরাধ কিটা। আজকে এখানে কি হয়েছে? আজকে এবং অনুষ্ঠান চলতেছে, এরপরে তারা করতে বসিম করে আত্মটা হঠাৎ যে কুকুন্যা 2023-এ কংগ্রেস করতে জিষ্ণু দপমরা হারাইছে এখন নেতার সাথে আর কংগ্রেস করতে কংগ্রেস কুকুন্যা এই রঞ্জিত দাস 2018-এ তারপর সিপিএম এর মিটিং হয়েছে, আজকে আমরা তুই রেশন তুলতাচ্ছি না, কারণটা কি আমার তার বাইরে সিপিএম এর
মিটিং বয়স এগুলো কারণটা কি আমার আমরা মানুষ তো তুলতে হইব না মাথায় পায়ে গায়ে যেখানে মারছে নারায়ণ দাস পঞ্চায়েত সমিতি আর কিছু কইলে মোবাইলে দেখবো সবাই
मेरी सांसों में तू कभी खुशी कभी गम ना जुदा होंगे हम कभी खुशी कभी गम ना जुदा होंगे हम कभी खुशी कभी गम तुझको ही पाए नाम हो प्यार दिल से कभी भी न हो कम ये है तेरे में दिए हम जलाए देखे जहाँ भी देखे तुझको ही पाए अपना है सच है पता मेरी सांसों में तू है समाया मेरा जीवन तो है तेरा साया मेरी सांसों में तू है समाया मेरा जीवन तो है तेरा साया तेरी पूजा करूं मैं तो हरदम ये है तेरे करम कभी खुशी ला 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 আমি বাড়িতে আসার পরে আমার সহকর্মী যারা আছে কর্মরত তাদের কথা তো মনে হইব তাদের সাথে আমি যখন একসাথে ডিউটি করতাম কান্দা মিলাইয়া তখন তো তাদের সাথে আমার সব কিছু শেয়ার করতাম আজকে আমি ডিপার্টমেন্ট থেকে পেনশন আইছি কিন্তু তাদের কথা তো আমার স্মরণ হইতে থাকবো আমার অথরিটির কথা আমার কমান্ডেন্ট আমাকে ভালো বিহেভ করছে ইভেন আমার ডিপার্টমেন্টে আমারে বহুত মানে ইয়ে দিছে
ফেসিলিটি দিছে। ইভেন আমার এই আজকের বিদায় সমারোহে আমার অনেক কিছু তারা আনন্দ ফুর্তি ইভেন ব্যান ট্যান নিয়ে অনেক কিছু নিয়ে তারা আজকে আমাকে বাড়িতে পাঠাইছে গভর্নমেন্ট গাড়ি দিয়ে, গভর্নমেন্ট লোক দিয়ে। লাস্ট কোন ক্যাম্পে আছেন আপনি? আমি 7 ব্যাটালিয়ন জম্পুই জেলা শ্যামকুমার বাড়ি। কি নাম আপনার? আমার নাম কেশব চন্দ্র নট্টভূমি। আমার বাড়ির লোকেদের উদ্দেশ্যে তারা ভালো মতো চাকরি করার পরে বাড়িতে ফিরবে, এটি আমি আশা রাখি। তারা কর্মরত জীবনে তারা সুখী থাকুক। ইভেন যে অথরিটি যেই হুকুম দেয় ওইটা তারা পালন করব। এরপর তারা যে সময় দৃষ্টে বাড়িতে ফিরব, এরপর তাদের পরিবারবর্গ সাথে সময় দিব। আজকের মতো আমি দেখছি না, কিন্তু আমার মেয়ে, আমার মিসেস এখানে যেটা করছে সেটা তো আমি ভাবতে পারছি না। কালকে আমার ডিপার্টমেন্টে আমার যে কমান্ডেন্ট তাইনে অনেক কিছু করছে, ধুমধাম করছে, সব কিছু করছে, কিন্তু বাড়ি আসার পর অন্যেরা এভাবে তো আমি দেখছি না। হতে পারে, তো আমার জানা মতো আমি দেখছি। খুব ভালো লাগছে আজকে আমি পরিবারের পাশে আসতে পারছি। আমি ডিউটি আজকে 41 বছর ডিউটি করার পরে সুস্থ শরীরে সৎকানে আমি বাড়িতে ফিরতে পারছি। এর থেকে আমার আর পাওয়ার কিচ্ছু নাই। এটি আমি সন্তুষ্ট। আমি এবার পরিবারের পাশে সময় দিতে পারব। मेरी सांसों में तू कभी खुशी कभी गम ना जुदा होंगे हम कभी खुशी कभी गम ना जुदा होंगे हम कभी खुशी कभी गम तुझको ही पाए नाम हो प्यार दिल से कभी भी न हो कम ये है तेरे में दिए हम जलाए देखे जहाँ भी देखे तुझको ही पाए अपना है सच है फसा मेरी सांसों में तू है समाया मेरा जीवन तो है तेरा साया मेरी सांसों में तू है समाया मेरा जीवन तो है तेरा साया तेरी पूजा करूं मैं तो हरदम ये है तेरे करम कभी खुशी ला 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 আমি বাড়িতে আসার পরে আমার সহকর্মী যারা আছে কর্মরত তাদের কথা তো মনে হইব। তাদের সাথে আমি যখন একসাথে ডিউটি করতাম কান্দা মিলাইয়া, তখন তো তাদের সাথে আমার সব কিছু শেয়ার করতাম। আজকে আমি ডিপার্টমেন্ট থেকে পেনশন আইছি, কিন্তু তাদের কথা তো আমার স্মরণীতে থাকবো। আমার অথরিটির কথা, আমার কমান্ডেন্ট আমাকে ভালো বিহেভ করছে। ইভেন আমার
ডিপার্টমেন্টে আমার বহুত মানে ইয়ে দিছে, ফেসিলিটি দিছে। ইভেন আমার আজকের বিদায় সমারোহে আমার অনেক কিছু তারা আনন্দ ফুর্তি ইভেন ব্যান ট্যান নিয়ে অনেক কিছু নিয়ে তারা আজকে আমাকে বাড়িতে পাঠাইছে গভর্নমেন্ট গাড়ি দিয়ে, গভর্নমেন্ট লোক দিয়ে। লাস্ট কোন ক্যাম্পে আছেন আপনি? আমি 7 ব্যাটালিয়ন জম্পুই জেলা শ্যামকুমার বাড়ি। কী নাম আপনার? আমার নাম কেশব চন্দ্র নট্টভূমি। আমার বাড়ির লোকেদের উদ্দেশ্যে তারা ভালো মতো চাকরি মানে করার পরে বাড়িতে ফিরবে, এটি আমি আশা রাখি। তারা কর্মরত জীবনে তারা সুখী থাকুক। ইভেন যে অথরিটি যেই হুকুম দেয় ওইটা তারা পালন করব। এরপর তারা যে সময় দৃষ্টে বাড়িতে ফিরব, এরপর তাদের পরিবারবর্গ সাথে সময় দিব। আজকের মুহূর্ত আমি দেখছি না, কিন্তু আমার মেয়ে আমার মিসেস এখানে যেটা করছে সেটা তো আমি ভাবতে পারছি না। কালকে আমার ডিপার্টমেন্টে আমার যে কমান্ডেন্ট তাইনে অনেক কিছু করছে, ধুমধাম করছে, সব কিছু করছে, কিন্তু বাড়ি আসার পর অন্যেরা এভাবে তো আমি দেখছি না। হতে পারে, তো আমার জানা মতো আমি দেখছি। খুব ভালো লাগছে আজকে আমি পরিবারের পাশে আসতে পারছি। আমি ডিউটি আজকে 41 বছর ডিউটি করার পরে সুস্থ শরীরের সৎকানে আমি বাড়িতে ফিরতে পারছি। এর থেকে আমার আর পাওয়ার কিচ্ছু নাই, এটি আমি সন্তুষ্ট। আমি এবার পরিবারের পাশে সময় দিতে পারব। मेरी सांसों में तू कभी खुशी कभी गम ना जुदा होंगे हम कभी खुशी कभी गम ना जुदा होंगे हम कभी खुशी कभी गम तुझको ही पाए नाम हो प्यार दिल से कभी भी न हो कम ये है तेरे में दिए हम जलाए देखे जहाँ भी देखे तुझको ही पाए अपना है तुझे पसंद मेरी सांसों में तू है समाया मेरा जीवन तो है तेरा छाया मेरी सांसों में तू है समाया मेरा जीवन तो है तेरा छाया तेरी पूजा करूं मैं तो हरदम ये है तेरे करम कभी खुशी ला 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 আমি বাড়িতে আসার পরে আমার সহকর্মী যারা আছে কর্মরত তাদের কথা তো মনে হইব। তাদের সাথে আমি যখন একসাথে ডিউটি করতাম কান্দা মিলাইয়া, তখন তো তাদের সাথে আমার সব কিছু শেয়ার করতাম। আজকে আমি ডিপার্টমেন্ট থেকে পেনশন আইছি,
কিন্তু তাদের কথা তো আমার স্মরণীতে থাকবো, আমার অথরিটির কথা, আমার কমান্ডেন্ট আমাকে ভালো বিহেভ করছে। ইভেন আমার ডিপার্টমেন্টে আমার বহুত মানে দিছে, ফেসিলিটি দিছে। ইভেন আমার আজকের বিদায় সমারোহে আমার অনেক কিছু তারা আনন্দ করতে, ইভেন ব্যান ট্যান নিয়ে অনেক কিছু নিয়ে তারা আজকে আমাকে বাড়িতে পাঠাইছে গভর্নমেন্ট গাড়ি দিয়ে, গভর্নমেন্ট লোক দিয়ে। লাস্ট কোন ক্যাম্পে আছেন আপনি? আমি 7 ব্যাটালিয়ন জম্পুই জেলা শ্যামকুমার বাড়ি। কী নাম আপনার? আমার নাম কেশব চন্দ্র নট্টভূমি। আমার বাড়ির লোকেদের উদ্দেশ্যে তারা ভালো মতো চাকরি মানে করার পরে বাড়িতে ফিরবে, এটি আমি আশা রাখি। তারা কর্মরত জীবনে তারা সুখী থাকুক। ইভেন যে অথরিটি যেই হুকুম দেয় ওইটা তারা পালন করব। এরপর তারা যে সময় দৃষ্টে বাড়িতে ফিরব, এরপরে তাদের পরিবারবর্গ সাথে সময় দিব। আজকের মতো আমি কোন রাস্তাটা অবরোধ করছেন? এই রাস্তার নাম কি তা? প্রেমতলা। এটা কি কাঞ্চনপুর থেকে জলেবাসা যায় রাস্তা? আপনারা কোন স্কুলের স্টুডেন্ট? বর্তমানে কতজন শিক্ষক আছে? আর স্কুলটা কত দূর পর্যন্ত? তোমরা কোন শিক্ষকের অভাব? শিক্ষক কোন শিক্ষক নাই? স্কুলে যে পড়াশোনা করেন ঠিক টাইমে কি মাস্টাররা স্কুলে আয়নি? ঠিক মতো পড়াশোনা করায়নি মাস্টাররা? ও বাকি সাবজেক্টের লেগে নাই দিকে বলছেন না? আপনারা কি হেডমাস্টাররা জানাইছেন স্কুলের? কবে জানাইছেন আইএস রে? জানাইছেন? আইএস কিতা কইছে? আপনারা স্কুলটা কি এডিসি আওতাধীন? এডিসি, ঠিক আছে। কোন রাস্তাটা অবরোধ করছেন?
এটা স্যার নাম কি তা? প্রেমতলা। এটা কি কাঞ্চনপুর থেকে জলেবাসা যায় রাস্তা? আপনারা কোন স্কুলের স্টুডেন্ট? বর্তমানে কতজন শিক্ষক আছে? আর স্কুলটা কত দূর পর্যন্ত? তোমরা কোন শিক্ষকের অভাব? শিক্ষক কোন শিক্ষক নাই? স্কুলে যে পড়াশোনা করেন ঠিক টাইমে কি মাস্টাররা স্কুলে আয়নি? ঠিক মতো পড়াশোনা করায়নি মাস্টাররা? ও বাকি সাবজেক্টের লেগে নাই দিকে বুঝেন না? আপনারা কি হেডমাস্টারে জানাইছেন স্কুলের? কবে জানাইছেন আইএস রে? জানাইছেন আইএস কিতা কইছে? আপনারা স্কুলটা কি এডিসি আওতা দিন? এডিসি, ঠিক আছে। কোন রাস্তাটা অবরোধ করছেন? এই রাস্তার নাম কি তা? প্রেমতলা। এটা কি কাঞ্চনপুর থেকে জলেবাসা যায় রাস্তা? আপনারা কোন স্কুলের স্টুডেন্ট? বর্তমানে কতজন শিক্ষক আছে? আর স্কুলটা কত দূর পর্যন্ত? তোমরা কোন শিক্ষকের অভাব? শিক্ষক কোন শিক্ষক নাই? স্কুলে যে পড়াশোনা করেন ঠিক টাইমে কি মাস্টাররা স্কুলে আয়নি? ঠিক মতো পড়াশোনা করায়নি মাস্টাররা? ও বাকি সাবজেক্টের লেগে নাই দিকে বুঝেন না? আপনারা কি হেডমাস্টারে জানাইছেন স্কুলের? কবে জানাইছেন আইএস রে? জানাইছেন আইএস কিতা কইছে? আপনারা স্কুলটা কি এডিসি আওতা দিন? এডিসি, ঠিক আছে। কোন রাস্তাটা অবরোধ করছেন? এই রাস্তার নাম কি তা? প্রেমতলা। এটা কি কাঞ্চনপুর থেকে জলেবাসা যায় রাস্তা? আপনারা কোন স্কুলের স্টুডেন্ট? বর্তমানে কতজন শিক্ষক আছে? আর স্কুলটা কত দূর পর্যন্ত? তোমরা কোন শিক্ষকের অভাব? শিক্ষক কোন শিক্ষক নাই? স্কুলে যে পড়াশোনা করেন ঠিক টাইমে কি মাস্টাররা স্কুলে আয়নি? ঠিক মতো পড়াশোনা করায়নি মাস্টাররা? ও বাকি সাবজেক্টের লেগে নাই দিকে বুঝেন না? আপনারা কি হেডমাস্টারে জানাইছেন স্কুলের? কবে জানাইছেন আইএস রে? জানাইছেন আইএস কিতা কইছে? আপনারা স্কুলটা কি এডিসি আওতা দিন? এডিসি, ঠিক আছে। কোন রাস্তাটা অবরোধ করছেন? এই রাস্তার নাম কি তা? প্রেমতলা। এটা কি কাঞ্চনপুর থেকে জলেবাসা যায় রাস্তা? আপনারা কোন স্কুলের স্টুডেন্ট? বর্তমানে কতজন শিক্ষক আছে? আর স্কুলটা কত দূর পর্যন্ত? তোমরা কোন শিক্ষকের অভাব? শিক্ষক কোন শিক্ষক নাই?
স্কুলে যে পড়াশোনা করেন ঠিক টাইমে কি মাস্টাররা স্কুলে আয়নি? ঠিক মতো পড়াশোনা করায়নি মাস্টাররা? ও বাকি সাবজেক্টের লিগে নাই দিকে কইছেন না? আপনারা কি হেডমাস্টাররা জানাইছেন স্কুলের? কবে জানাইছেন আইএস রে? জানাইছেন? আইএস কিতা কইছে? আপনারা স্কুলটা কি এডিসি আওতাধীন? এডিসি, ঠিক আছে। কোন উপস্থিত সবাইকে নমস্কার এবং সাহায্যের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ আমরা জয়শ্রী বিবেকানন্দ সোসাইটি হল করে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। উপস্থিত মিডিয়া বন্ধুগণ এবং সোসাইটির সদস্য, এক্সিকিউটিভ মেম্বারগণ, সাধারণ সম্পাদক এবং অন্যান্য মেম্বার যারাই উপস্থিত রয়েছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত গতকালকে আমাদের 2 নং মাছমারা কেন্দ্রের এমডিসি স্বপ্নারানী দাস মহোদয়া ত্রিপুরায় নিউজ এর মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন তা আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানাচ্ছি। জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির দীর্ঘ 22 বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক এবং সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে, যেটা এলাকাবাসীর জানা এবং ইতিহাস সাক্ষী রয়েছে। অ্যাম্বুলেন্স সংক্রান্ত বিষয় নিয়ে উনি যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও অপ্রাসঙ্গিক। উনি সংস্থার সম্মানিত সভাপতি এবং সোসাইটিকে জড়িয়ে যে বিবৃতি প্রকাশ করেছেন যে আমাদের সভাপতি নাকি অবৈধ কাজের সাথে জড়িত রয়েছেন, এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আমাদের জানা মতো এবং সকলের জানা, আমাদের এলাকাতে আমাদের সম্মানিত সভাপতি পৈতোষ দেবনাথের অনেক সামাজিক কাজে নাম রয়েছে এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে ওনার হাত রয়েছে। আমরা জানতে চাই সংবাদ মাধ্যমের দ্বারা প্রতি ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে একজন সৎ এবং আদর্শবান ব্যক্তিকে আমরা সভাপতি হিসাবে নিযুক্ত করে থাকি। আমরা এ বিষয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের সভাপতি একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি। অ্যাম্বুলেন্স গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্ট আমাদের ক্লাবের নামে রয়েছে। ভবিষ্যতে যদি অ্যাম্বুলেন্স দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে থাকে এর দায়ভার কে নেবে? এমডিসি মহোদয়া নেবেন কি? ত্রিপুরা পরিবহন দপ্তরে ডিটিও দ্বারা জয়শ্রী বিবেকানন্দ সোসাইটিকে TR 05A 3298 RC প্রদান করেছে। তা এমডিসি মহিলাকে ভুল প্রমাণ করে দেখানোর জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে চ্যালেঞ্জ করছি।
এমডিসি মহিলার বিবৃতিতে একটি বিষয় প্রকাশ পায় যে পিএসসিতে অ্যাম্বুলেন্স প্রদান করতে হলে কোনো না কোনো এনজিও সংস্থার নামে এনে দিতে হয়। যদি এমন কোনো গাইডলাইন থেকে থাকে তাহলে উনি সোসাইটিকে অবগত করলেন না কেন প্রথমে? অ্যাম্বুলেন্সের ঘটনাকে কেন্দ্র করে এমডিসি এবং ওনার স্বামী নীরেশচন্দ্র দাস জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির কয়েকজন সদস্যকে ফোন মারফতে হুমকি ধুমকি দিচ্ছেন, যা আমরা ক্লাবের পক্ষ থেকে কোনোভাবে মেনে নিতে পারছি না। আমাদের জানা মতো সরকার কোনো এনজিওকে ব্যবসার জন্য অ্যাম্বুলেন্স প্রদান করে থাকে না। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার মানুষের স্বার্থে বিভিন্ন এনজিওকে অ্যাম্বুলেন্স প্রদান করে যাচ্ছে। যেমন গতকালকে রাজীব ভট্টাচার্য মহাশয় একটি এনজিওকে অ্যাম্বুলেন্স প্রদান করেছেন, যা আমরা নিউজ মারফতে দেখতে পেয়েছি। জয়শ্রীবাসীর যে আমরা এমডিসি মহোদয়া ভোট দিয়ে ওনাকে জিতিয়েছেন, তা আমাদের অনেক গর্বের বিষয়। কিন্তু কি বিষয় নিয়ে যে উনি জয়শ্রীবাসী তুলে বিশ্রী ভাষায় গালিগালাজ দিয়েছেন, তা আজও জয়শ্রীবাসী বলতে পারছে না, কখনো বলতে পারবে না। এবং ওনার স্বামী নীরেশচন্দ্র দাস একজন এক্স টিচার, কিন্তু উনি একজন কন্ট্রাক্টর প্রাপ্ত কন্ট্রাক্টর। উনি বিভিন্ন কন্ট্রাক্টরের কাজে যুক্ত রয়েছেন এবং কাজে উনি যেগুলো কাজ করছেন ওই কাজগুলোর মান উন্নয়ন একদম নিম্নমানের, যা এলাকাবাসী প্রত্যক্ষদর্শী এবং আপনারা মানে প্রয়োজনে এলাকাবাসীর কাছে এটা বিস্তারিত জানতে পারবেন এবং বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন বিষয়ে উনি কাটমানি নিয়ে থাকেন। এবং আমরা নিউজ মারফতে কয়েকবার দেখতে পেয়েছি যে ওনারা দুজন মিলে বিভিন্ন গরিব অসহায় মানুষের কাছ থেকে চাকরি প্রদান করার জন্য বিভিন্ন মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা অনেকবার আমাদের কাছে অনেক অসহায় মানুষ দ্বারস্থ হয়েছে এনজিওর কাছে, আমরা এটার সঠিক জবাব আজও দিতে পারছি না, যেটা আমরা শুনে অনেক লজ্জিত এবং মর্মাহত। ধন্যবাদ সবাই। উপস্থিত সবাইকে নমস্কার এবং সাহায্যের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ আমরা জয়শ্রী বিবেকানন্দ সোসাইটি হল করে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। উপস্থিত মিডিয়া বন্ধুগণ এবং সোসাইটির সদস্য, এক্সিকিউটিভ মেম্বারগণ, সাধারণ সম্পাদক এবং অন্যান্য মেম্বার যারাই উপস্থিত রয়েছেন, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত গতকালকে আমাদের 2 নং মাছমারা কেন্দ্রের এমডিসি স্বপ্নারানী দাস মহোদয়া ত্রিপুরায় নিউজ এর মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন, তা আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানাচ্ছি। জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির দীর্ঘ 22 বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক এবং সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে, যেটা এলাকাবাসীর জানা এবং ইতিহাস সাক্ষী রয়েছে। অ্যাম্বুলেন্স সংক্রান্ত বিষয় নিয়ে উনি যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও অপ্রাসঙ্গিক। উনি সংস্থার সম্মানিত সভাপতি এবং সোসাইটিকে জড়িয়ে যে বিবৃতি প্রকাশ করেছেন যে আমাদের সভাপতি নাকি অবৈধ কাজের সাথে জড়িত রয়েছেন, এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আমাদের জানা মতো এবং সকলের জানা, আমাদের এলাকাতে আমাদের সম্মানিত সভাপতি পরিতোষ দেবনাথের অনেক সামাজিক কাজে নাম রয়েছে এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে ওনার হাত রয়েছে। আমরা জানতে চাই সংবাদ মাধ্যমের দ্বারা প্রতি ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে একজন সৎ এবং আদর্শবান ব্যক্তিকে আমরা সভাপতি হিসাবে নিযুক্ত করে থাকি। আমরা এ বিষয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের সভাপতি একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি। অ্যাম্বুলেন্স গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্ট আমাদের ক্লাবের নামে রয়েছে। ভবিষ্যতে যদি অ্যাম্বুলেন্স দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে থাকে, এর দায়ভার কে নেবে? এমডিসি মহিলা নেবেন কি? ত্রিপুরা পরিবহন দপ্তরে ডিটিও দ্বারা জয়শ্রী বিবেকানন্দ সোসাইটিকে
TR 05A 3298RC প্রদান করেছি। তা এমডিসি মহিলাকে ভুল প্রমাণ করে দেখানোর জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে চ্যালেঞ্জ করছি। এমডিসি মহিলার বিবৃতিতে একটি বিষয় প্রকাশ পায় যে পিএসসিতে অ্যাম্বুলেন্স প্রদান করতে হলে কোনো না কোনো এনজিও সংস্থার নামে এনে দিতে হয়। যদি এমন কোনো গাইডলাইন থেকে থাকে তাহলে উনি সোসাইটিকে অবগত করলেন না কেন প্রথমে? অ্যাম্বুলেন্সের ঘটনাকে কেন্দ্র করে এমডিসি এবং ওনার স্বামী নীরেশচন্দ্র দাস জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির কয়েকজন সদস্যকে ফোন মারফতে হুমকি ধুমকি দিচ্ছেন, যা আমরা ক্লাবের পক্ষ থেকে কোনোভাবে মেনে নিতে পারছি না। আমাদের জানা মতো সরকার কোনো না কোনো এনজিওকে ব্যবসার জন্য অ্যাম্বুলেন্স প্রদান করে থাকে না। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার মানুষের স্বার্থে বিভিন্ন এনজিওকে অ্যাম্বুলেন্স প্রদান করে যাচ্ছে। যেমন গতকালকে রাজীব ভট্টাচার্য মহাশয় একটি এনজিওকে অ্যাম্বুলেন্স প্রদান করেছেন, যা আমরা নিউজ মারফতে দেখতে পেয়েছি। জয়শ্রীবাসীর কে আমরা এমডিসি মহোদয়া ভোট দিয়ে ওনাকে জিতিয়েছেন, তা আমাদের অনেক গর্বের বিষয়। কিন্তু কি বিষয় নিয়ে যে উনি জয়শ্রীবাসী তুলে বিশ্রী ভাষায় গালিগালাজ দিয়েছেন, তা আজও জয়শ্রীবাসী বলতে পারছে না, কখনো বলতে পারবে না। এবং ওনার স্বামী নীরেশচন্দ্র দাস একজন এক্স টিচার, কিন্তু উনি একজন কন্ট্রাক্টর প্রাপ্ত কন্ট্রাক্টর। উনি বিভিন্ন কন্ট্রাক্টরের কাজে যুক্ত রয়েছেন এবং কাজে উনি যেগুলো কাজ করছেন ওই কাজগুলোর মান উন্নয়ন একদম নিম্নমানের, যা এলাকাবাসী প্রত্যক্ষদর্শী এবং আপনারা মানে প্রয়োজনে এলাকাবাসীর কাছে এটা বিস্তারিত জানতে পারবেন এবং বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন বিষয়ে উনি কাটমানি নিয়ে থাকেন। এবং আমরা নিউজ মারফতে কয়েকবার দেখতে পেয়েছি যে ওনারা দুজন মিলে বিভিন্ন গরিব বসায় মানুষের কাছ থেকে চাকরি প্রদান করার জন্য বিভিন্ন মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা অনেকবার আমাদের কাছে অনেক অসহায় মানুষ দ্বারস্থ হয়েছে এনজিওর কাছে, আমরা এটার সঠিক জবাব আজও দিতে পারছি না, যেটা আমরা শুনে অনেক লজ্জিত এবং মর্মাহত। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সবাইকে নমস্কার এবং সাহায্যের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ আমরা জয়শ্রী বিবেকানন্দ সোসাইটি হল করে
কি হয়েছে ম্যাম ঘটনাটা? আজকে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর গভর্নমেন্ট পিএসে একটা রিকুইজিশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। হ্যাঁ, আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে ডেড বডিটা তারা নিয়ে গেছিলো গাড়ি। তারা বুঝতে পারছে না যে পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে, বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি। তো যথানীতি কালকে আমরা পোস্টমর্টম করব, করে আমরা পাখির কাছে আমরা হ্যান্ড ওভার করে। কিসের থেকে ঘটনাটা ঘটছে? এটা তো আর এরা ডাক্তারেও করতে পারবো, এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উঠে নিব। এমনিতে আমরা বড ডেট পেয়ে আমরা কাছে রিপোজিশন গেছে। হ্যাঁ, এটা তো আর কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার স্যার আমরা কোন সময় ঘটনাটা ঘটছে? আনুমানিক আমরা কাছে রিপোজিশন গেছে তখন আনুমানিক 4:10 মানে সময় আমরা কাছে। কি হয়েছে ম্যাম ঘটনাটা? আজকে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর গভর্নমেন্ট পিএসে একটা রিকুইজিশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। হ্যাঁ, আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে ডেড বডিটা তারা নিয়ে গেছিলো গাড়ি। তারা বুঝতে পারছে না যে পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে, বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি। তো যথানীতি কালকে আমরা পোস্টমর্টম করব, করে আমরা পাখির কাছে আমরা হ্যান্ড ওভার করে। কিসের থেকে ঘটনাটা ঘটছে? এটা তো আর এরা ডাক্তারেও করতে পারবো, এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উঠে নিব। এমনিতে আমরা বড ডেট পেয়ে আমরা কাছে রিপোজিশন গেছে। হ্যাঁ, এটা তো আর কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার স্যার আমরা কোন সময় ঘটনাটা ঘটছে? আনুমানিক আমরা কাছে রিপোজিশন গেছে তখন আনুমানিক 4:10 মানে সময় আমরা কাছে। কি হয়েছে ম্যাম ঘটনাটা? আজকে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর গভর্নমেন্ট পিএসে একটা রিকুইজিশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। হ্যাঁ, আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে ডেড বডিটা তারা নিয়ে গেছিলো গাড়ি। তারা বুঝতে পারছে না যে পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে, বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি। তো যথানীতি কালকে আমরা পোস্টমর্টম করব, করে আমরা পাখির কাছে আমরা হ্যান্ড ওভার করে। কিসের থেকে ঘটনাটা ঘটছে? এটা তো আর এরা ডাক্তারেও করতে পারবো, এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উঠে নিব। এমনিতে আমরা বড ডেট পেয়ে আমরা কাছে রিপোজিশন গেছে। হ্যাঁ, এটা তো আর কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার স্যার আমরা কোন সময় ঘটনাটা ঘটছে? আনুমানিক আমরা কাছে রিপোজিশন গেছে তখন আনুমানিক 4:10 মানে সময় আমরা কাছে।
হয়েছে ম্যাম ঘটনাটা? আজকে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর ওমেন পিএসে একটা রিকুইজিশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। হ্যাঁ, আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে ডেড বডিটা তারা নিয়ে গেছিলো গাড়ি। তারা বুঝতে পারছে না যে পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে, বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি। তো যথানীতিকালকে আমরা পোস্টমর্টম করব, করে আমরা পার্টির কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। কিসের থেকে ঘটনাটা ঘটছে? এটা তো আর এটা ডাক্তারেও করতে পারবো, এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উঠে নেব। এমনিতে আমরা বড ডেট পেয়ে আমার কাছে রিপোজিশন হয়েছে। হ্যাঁ, এটা তো আর কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার স্যার আমরা কোন সময় ঘটনাটা ঘটছে? আনুমানিক আমরা কাছে রিপোজিশন হয়েছে তখন আনুমানিক 4টা থেকে 4:10 মানে সময় আমরা কাছে হয়েছে ম্যাম ঘটনাটা? আজকে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর ওমেন পিএসে একটা রিকুইজিশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। হ্যাঁ, আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে ডেড বডিটা তারা নিয়ে গেছিলো গাড়ি। তারা বুঝতে পারছে না যে পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে, বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি। তো যথানীতিকালকে আমরা পোস্টমর্টম করব, করে আমরা পার্টির কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। কিসের থেকে ঘটনাটা ঘটছে? এটা তো আর এটা ডাক্তারেও করতে পারবো, এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উঠে নেব। এমনিতে আমরা বড ডেট পেয়ে আমার কাছে রিপোজিশন হয়েছে। হ্যাঁ, এটা তো আর কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার স্যার আমরা কোন সময় ঘটনাটা ঘটছে? আনুমানিক আমরা কাছে রিপোজিশন হয়েছে তখন আনুমানিক 4টা থেকে 4:10 মানে সময় আমরা কাছে হয়েছে ম্যাম ঘটনাটা? আজকে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর ওমেন পিএসে একটা রিকুইজিশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। হ্যাঁ, আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে ডেড বডিটা তারা নিয়ে গেছিলো গাড়ি। তারা বুঝতে পারছে না যে পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে, বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি। তো যথানীতিকালকে আমরা পোস্টমর্টম করব, করে আমরা পার্টির কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। কিসের থেকে ঘটনাটা ঘটছে? এটা তো আর এটা ডাক্তারেও করতে পারবো, এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উঠে নেব। এমনিতে আমরা বড ডেট পেয়ে আমার কাছে রিপোজিশন হয়েছে। হ্যাঁ, এটা তো আর কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার স্যার আমরা কোন সময় ঘটনাটা ঘটছে? আনুমানিক আমরা কাছে রিপোজিশন হয়েছে তখন আনুমানিক 4টা থেকে 4:10 মানে সময় আমরা কাছে হয়েছে ম্যাম ঘটনাটা? আজকে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর ওমেন পিএসে একটা রিকুইজিশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। হ্যাঁ, আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে ডেড বডিটা তারা নিয়ে গেছিলো গাড়ি। তারা বুঝতে পারছে না যে পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে, বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি। তো যথানীতিকালকে আমরা পোস্টমর্টম করব, করে আমরা পার্টির কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। কিসের থেকে ঘটনাটা ঘটছে? এটা তো আর এটা ডাক্তারেও করতে পারবো, এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উঠে নেব। এমনিতে আমরা বড ডেট পেয়ে আমার কাছে রিপোজিশন হয়েছে। হ্যাঁ, এটা তো আর কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার স্যার আমরা কোন সময় ঘটনাটা ঘটছে? আনুমানিক আমরা কাছে রিপোজিশন হয়েছে তখন আনুমানিক 4টা থেকে 4:10 মানে সময় আমরা কাছে হয়েছে ম্যাম ঘটনাটা? আজকে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর ওমেন পিএসে একটা রিকুইজিশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। হ্যাঁ, আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে
ডেড বডিটা তারা নিয়ে গেছিলো গাড়ি। তারা বুঝতে পারছে না যে এটা পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে, বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি। তো যথানীতি কালকে আমরা পোস্টমর্টম করব, করে আমরা পার্টির কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। কিসের থেকে ঘটনাটা ঘটছে? এটা তো আর এটা ডাক্তারেও করতে পারবো, এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উঠে নেব। এমনিতে আমরা বড ডেট পেয়ে আমার কাছে রিপোর্টেশন গেছে। হ্যাঁ, এটা তো আর কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার স্যার আমরা কোন সময় ঘটনাটা ঘটছে? আনুমানিক আমরা কাছে রিপোর্টেশন গেছে তখন আনুমানিক 4:10 মানে সময় আমরা কাছে। কি হয়েছে ম্যাম ঘটনাটা? আজকে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর ওমেন পিএসে একটা রিপোর্টেশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। হ্যাঁ, আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে ডেড বডিটা তারা নিয়ে গেছিলো গাড়ি। তারা বুঝতে পারছে না যে এটা পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে, বুঝানোর পরে তারা নিয়ে আবার
audio jungle. আমাদের এই পশ্চিম গোবিন্দপুর এলাকায় 9 নম্বর ওয়ার্ডের 10 নম্বর ওয়ার্ডের এই যে বাঁধের যে এলাকাটা এই কাছে এখানে অর্ধসমাপ্ত কাজের কারণে বিগত কয়েক মাস যাবৎ এলাকার মানুষের চরম একটা হয়রানির শিকার হচ্ছেন। আমরা আজকে এই এলাকার বুথ কমিটির বুথ সভাপতি সহ এলাকার সবাই মিলে আমাদের এইখানে স্বেচ্ছায় আমরা শ্রমদান করছি এবং যাতে পূজার আগে মানুষের যাতায়াতের জন্য সুবিধা হয় সেই জন্য আমরা সবাই এখানে একযোগে মিলিত হয়েছি। আমাদের যুব মোর্চার ছেলেরা, বুথ কমিটির যারা আছেন কার্যকর্তারা মিলে আমরা এখানে এসেছি এবং যাতে কাউন্সিলরও আছেন আমাদের পাশে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে এই এলাকার পূজার আগে চলাচলের জন্য কিছুটা উপযোগী করা যায়। এই কারণে আজকে আমরা মিলিত হয়েছি। আমরা আশা রাখি আমাদের এই প্রয়াস এই এলাকার মানুষরা ভালোভাবে নেবেন এবং আমরা সবাইকে এই বার্তাটাই দিতে চাই যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এইখানে কাজকর্মটা বা চলাফেরাটা ভালো এবং মসৃণ হয়। ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির উদ্যোগে আমাদের 47 নম্বর বুথ কমিটির বুথ সভাপতি, এই আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের এখানে মণ্ডলের নেতৃত্ব, আমাদের শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন মোর্চা, যুব মোর্চা, মহিলা মোর্চার নেতৃত্ব এবং আমাদের এই এলাকার শ্রদ্ধেয় শিক্ষক কল্যাণ স্যার সহ আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে বাঁধটা সংস্কার করবার নামে মাটি ফেলা হয়েছে এবং অবৈজ্ঞানিকভাবে মাটি ফেলার কারণে আজ মানুষ বিভিন্নভাবে আমাদের পার্টির কাছে আসছেন যে বাড়ি থেকে বেরোতে পারছেন না, বৃষ্টি দিলে কাদা হয়ে যায়। তো আমরা বারবার দপ্তরের সাথে যোগাযোগ করি এবং দপ্তর সেই জায়গার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা আমাদেরকে দেখাচ্ছে। বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির আহ্বানে এই বুথ এলাকার সমস্ত অংশের মানুষ, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমার শিক্ষক কল্যাণ স্যার সহ আমরা সবাই এই বাঁধটাকে মেরামত করে
টুকটাক মেরামত করে মানুষের চলাচল, পূজার আগে যাতে মানুষ চলাফেরা করতে পারে সেই বন্দোবস্ত আমরা করছি। এবং এই ক্ষেত্রে দপ্তর যদি উদাসীন থাকে তাহলে পুরো বাঁধ এলাকা আমরা নিজেরা শ্রমদান করে আমরা সেই কাজটাকে সম্পন্ন করবার চেষ্টা করব। ওই একটা দাও সাইড দাও, ওদিকে সাইড দাও। লো কেস ঘুরা করে লিখছি লো 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 এটাই লো এটা কাজে লাগবে। ও আনের তো বস্তা, ও নুকু রাখতে আনে। ও যে তো দন্দ নেই। বস্তা আনে, বস্তা আনে। আর গলা বস্তা কো। এটা ফলা। ওই শাখার জন্য কি দিও? শাখার জন্য কি দিও? একটু সুন্দর সুন্দর লাগলো তো। আমার শোনাবে শোনা সামনেই পড়ছে আমাদের এই পশ্চিম গোবিন্দপুর এলাকায় 9 নম্বর ওয়ার্ডের 10 নম্বর ওয়ার্ডের এই যে বাঁধের যে এলাকাটা এই কাছে, এখানে অর্ধসমাপ্ত কাজের কারণে বিগত কয়েক মাস যাবৎ এলাকার মানুষের চরম একটা হয়রানির শিকার হচ্ছেন। আমরা আজকে এই এলাকার বুথ কমিটির বুথ সভাপতি সহ এলাকার সবাই মিলে আমাদের এইখানে স্বেচ্ছায় আমরা শ্রমদান করছি এবং যাতে পূজার আগে মানুষের যাতায়াতের জন্য সুবিধা হয় সেই জন্য আমরা সবাই এখানে একযোগে মিলিত হয়েছি। আমাদের যুব মোর্চার ছেলেরা, বুথ কমিটির যারা আছেন কার্যকর্তারা মিলে আমরা এখানে এসেছি এবং যাতে কাউন্সিলরও আছেন আমাদের পাশে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে এই এলাকার পূজার আগে চলাচলের জন্য কিছুটা উপযোগী করা যায়। এই কারণে আজকে আমরা মিলিত হয়েছি। আমরা আশা রাখি আমাদের এই প্রয়াস এই এলাকার মানুষরা ভালোভাবে নেবেন এবং আমরা সবাইকে এই বার্তাটাই দিতে চাই যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এইখানে কাজকর্মটা বা চলাফেরাটা ভালো এবং মসৃণ হয়। ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির উদ্যোগে আমাদের 47 নম্বর বুথ কমিটির বুথ সভাপতি, এই আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের এখানে মণ্ডলের নেতৃত্ব, আমাদের শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন মোর্চা, যুব মোর্চা, মহিলা মোর্চার নেতৃত্ব এবং আমাদের এই এলাকার শ্রদ্ধেয় শিক্ষক কল্যাণ স্যার সহ আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে বাঁধটা সংস্কার করবার নামে মাটি ফেলা হয়েছে এবং অবৈজ্ঞানিকভাবে মাটি ফেলার কারণে আজ মানুষ বিভিন্নভাবে আমাদের পার্টির কাছে আসছেন যে বাড়ি থেকে বেরোতে পারছেন না, বৃষ্টি দিলে কাদা হয়ে যায়। তো আমরা বারবার দপ্তরের সাথে যোগাযোগ করি এবং দপ্তর সেই জায়গার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা আমাদেরকে দেখাচ্ছে। বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির আহ্বানে
এই বুথ এলাকার সমস্ত অংশের মানুষ, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমার শিক্ষক কল্যাণ স্যার সহ আমরা সবাই এই বানটাকে মেরামত করে, টুকটাক মেরামত করে মানুষের চলাচল, পূজার আগে যাতে মানুষ চলাফেরা করতে পারে সেই বন্দোবস্ত আমরা করছি। এবং এই ক্ষেত্রে দপ্তর যদি উদাসীন থাকে তাহলে পুরো বাঁধ এলাকা আমরা নিজেরা আমরা শ্রমদান করে আমরা সেই কাজটাকে সম্পন্ন করবার চেষ্টা করব। ওই একটা লো সাইড দাও, ওদিকে সাইড দাও। লো সিরিয়াস ঘুরা করে লিখছি সিরিয়াস করে লো 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 এটা কাজে লাগে। হ্যাঁ ও আনার তো বস্তা, ও নুকু রাখতে আনে। ও যে তো দন্দ নেই। বস্তা আনে, বস্তা আনে। আগলা হুদা কো। এটা বলা। ওই সাকার জন্য কি দিও? সাকার জন্য কি দিও? সুন্দর সুন্দর লাগলো তো। আমার শুনাবে শুনা সামনেই পড়ছে আমাদের এই পশ্চিম গোবিন্দপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ডের 10 নম্বর ওয়ার্ডের এই যে বাঁধের যে এলাকাটা এই কাছে, এখানে অর্ধসমাপ্ত কাজের কারণে বিগত কয়েক মাস যাবৎ এলাকার মানুষের চরম একটা হয়রানির শিকার হচ্ছেন। আমরা আজকে এই এলাকার বুথ কমিটির বুথ সভাপতি সহ এলাকার সবাই মিলে আমাদের এইখানে স্বেচ্ছায় আমরা শ্রমদান করছি এবং যাতে পূজার আগে মানুষের যাতায়াতের জন্য সুবিধা হয় সেই জন্য আমরা সবাই এখানে একযোগে মিলিত হয়েছি। আমাদের যুব মোর্চার ছেলেরা, বুথ কমিটির যারা আছেন কার্যকর্তারা মিলে আমরা এখানে এসেছি এবং যাতে কাউন্সিলরও আছেন আমাদের পাশে, আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে এই এলাকার পূজার আগে চলাচলের জন্য কিছুটা উপযোগী করা যায়। এই কারণে আজকে আমরা মিলিত হয়েছি। আমরা আশা রাখি আমাদের এই প্রয়াস এই এলাকার মানুষরা ভালোভাবে নেবেন এবং আমরা সবাইকে এই বার্তাটাই দিতে চাই যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এইখানে কাজকর্মটা বা চলাফেরাটা ভালো এবং মসৃণ হয়। ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির উদ্যোগে আমাদের 47 নম্বর বুথ কমিটির বুথ সভাপতি, এই আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের এখানে মণ্ডলের নেতৃত্ব, আমাদের শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন মোর্চা, যুব মোর্চা, মহিলা মোর্চার নেতৃত্ব এবং আমাদের এই এলাকার শ্রদ্ধেয় শিক্ষক কল্যাণ স্যার সহ আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে বাঁধটা সংস্কার করবার নামে মাটি ফেলা হয়েছে এবং অবৈজ্ঞানিকভাবে মাটি ফেলার কারণে আজ মানুষ বিভিন্নভাবে আমাদের পার্টির কাছে আসছেন যে বাড়ি থেকে বেরোতে পারছেন না, বৃষ্টি দিলে কাদা হয়ে যায়। তো আমরা বারবার দপ্তরের সাথে যোগাযোগ করি
এবং দপ্তরও সেই জায়গার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা আমাদেরকে দেখাচ্ছে। বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির আহ্বানে এই বুথ এলাকার সমস্ত অংশের মানুষ, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমার শিক্ষক কল্যাণ স্যার সহ আমরা সবাই এই বানটাকে মেরামত করে, টুকটাক মেরামত করে মানুষের চলাচল, পূজার আগে যাতে মানুষ চলাফেরা করতে পারে সেই বন্দোবস্ত আমরা করছি। এবং এই ক্ষেত্রে দপ্তর যদি উদাসীন থাকে তাহলে পুরো বাঁধ এলাকা আমরা নিজেরা শ্রমদান করে আমরা সেই কাজটাকে সম্পন্ন করবার চেষ্টা করব। ওই একটা লোক
गुड आफ्टरनून चिबाई। मैं आपको एक बहुत इम्पोर्टेंट मैसेज देने आया हूँ। मुझे पिछले 2 दिन से 3 दिन से एक्चुअली ईमेल्स आ रहा है दामचरा से, और दामचरा से ईमेल्स आ रहा है एक गांव से कि डिस्ट्रिक्ट अथॉरिटीज़ और कंपनी, एक कंपनी IGL, ये लोग एक गांव में लोगों को ज़बरदस्ती धमकाकर काम करना चाह रहे हैं। तो वहाँ के लोगों ने मुझे ईमेल किया, फ़ोन नंबर भेजा, वीडियो भेजा। मैंने उनसे खुद भी कल रात बात किया, आज सवेरे भी बात किया। मुझे और एक खबर मिला है, आज ही एक चिट्ठी मिला है फ्रॉम रांगलोंग एसोसिएशन पानी सागर से। वहाँ में भी जो रांगलोंग लोग रह रहे हैं, वहाँ में डिस्ट्रिक्ट अथॉरिटी ने कहा है कि उन लोगों को हटाकर वहाँ में, क्योंकि ये लोग खास लैंड में रह रहे हैं, तो हटाकर वहाँ में एक प्राइवेट टाउनशिप किया जाएगा। 6 शेड्यूल एरिया से लोगों को हटाकर, अपने इंडिजिनस लोगों को हटाकर न्यू टाउनशिप किया जाएगा, जहाँ में सब रह सकते हैं। यहाँ में ये लोग सालों से रह रहे हैं, इनका घर है, लेकिन क्योंकि इनके पास कागज नहीं है, पट्टा नहीं है, तो इनको कहा जा रहा है कि आप हटो यहाँ से। व्हाट इज हैपनिंग? क्या गवर्नमेंट का काम नहीं है कि लोगों का जमीन को सुरक्षा दिया जाए? पूरे नॉर्थ ईस्ट में सिर्फ त्रिपुरा में ही ADC एरिया से तिपरासा को निकाला जा रहा है और बाहर के लोगों को बिठाया जाएगा। ये क्या कानून का वायलेशन नहीं है? क्योंकि त्रिपुरा में TLR एक्ट है और 6 शेड्यूल का अच्छे से इम्प्लीमेंट नहीं किया गया है, तो ADC एरिया से ही तिपरासा को हटाकर आप बाहर के आदमी को आप रखेंगे। उनका बिना परमिशन को लेकर ही आप गैस का एक्सप्लोरेशन करेंगे, ऑयल का एक्सप्लोरेशन करेंगे, और जब लोग आवाज उठाएंगे तो उनको पीटा जाएगा, उनको जबरदस्ती उनके घर से हटाया जाएगा, और जब लोग गुस्सा होकर, फ्रस्ट्रेट होकर निकलेंगे रास्ते में, तो उनको उग्रपंथी बनकर आप जेल में डालेंगे। क्या हो रहा है हमारे स्टेट में? लेकिन मैं आपको सबसे पहले, फर्स्ट ऑफ ऑल, मैं आपको अपने वॉरियर्स से मैं बात पूछना चाहता हूं, अपने MDC, EM और MLA से सवाल भी पूछना चाहता हूं, खुद के तिपरामोथा के। क्या आपको मैंने ये MLA का टिकट, MDC का टिकट, EM का टिकट, क्या मैंने आपको तिपरामोथा में YTF का पोस्ट इसके लिए दिया कि जब हमारे लोगों के संग अत्याचार हो तो आप घर में बैठकर कानून पढ़े, कि अपने लोगों के साथ एकता और थानसा दिखाए? क्योंकि वो लोग रांगलोंग है और हम लोग रांगलोंग नहीं है, हमारा सरनेम कुछ और है, तो क्या हम रांगलोंग को भूल जाए? क्योंकि जहां में दामचरा में कुछ हो रहा है, वो लोग ब्रू है, रियांग है, तो क्या सिर्फ ब्रू रियांग को ही फाइट करना चाहिए? कुछ लोग मणिपुरी है वहां में, तो सिर्फ मणिपुरी का फाइट सिर्फ मणिपुरी को करना चाहिए? हम लोग इतना छोटा हो गए हैं कि हम लोग गरीब का आवाज उठा नहीं सकते। 4 साल में पावर में आने के बाद अगर कोई अन्याय, अत्याचार हो रहा है, तो 4 साल में हम भूल गए कि हम कहां से पहुंचे? नो, आई हैव टोल्ड माई YTF वॉरियर्स, आई हैव टोल्ड माई MDCs, EMs, मत भूलो कि आप कहां से निकले थे। और गरीब के लिए आवाज उठाना, अधिकार के लिए आवाज उठाना, अगर ये पाप है तो ये पाप बुबागरा करेगा। ये कम्युनल बात नहीं है। आपको आज अगर कंपनी के लोग धमका रहे हैं, DM SDM बोल रहा है कि महाराजा क्या करेगा, ये डेमोक्रेसी है, हम आपको कोई भी टाइम हटा सकते हैं, अगर ये बोला गया तो आप चुप रहेंगे? तिपरासा को ADC एरिया से निकाला जा रहा है, घर से भूमिहीन किया जा रहा है, हम लोग चुप बैठेंगे? क्यों? क्योंकि MDC MLA लीडर बन गए? एब्सोल्युटली नॉट। आई एम टेलिंग, आई एम नॉट रिक्वेस्टिंग। आप कहीं में भी हो, अम्बासा में हो, जम्पुई जला में हो, खोवाई में हो, आश्रमबारी में हो, विश्रामगंज में हो, साबरू में हो, अगर आज ये पानी सागर दामचरा में हो रहा है तो कल आपके गांव में भी होगा। और अगर आप
आज आप एकता नहीं दिखाएंगे, थानसा नहीं दिखाएंगे, जिसका आवाज नहीं है उसके संग आप खड़े नहीं होंगे, तो कल जब आपका घर तोड़ा जाएगा, जब आपको बेघर किया जाएगा, जब आपका कष्ट होगा, आपके संग भी कोई खड़ा नहीं होगा। ये पॉलिटिक्स नहीं है माय फ्रेंड्स, ये अधिकार का बात है, ये इंसाफ का बात है। दिस इज अबाउट योर सेल्फ रिस्पेक्ट, दिस इज अबाउट योर लैंड। जब आज से 5 साल पहले हमारा ब्रू लोगों को खाने के लिए कंचनपुर में कुछ नहीं दिया गया था, मैं अकेला गया था कंचनपुर, सब लोग गए थे, तब एक आंदोलन हुआ और उस आंदोलन से हमारे ब्रू को त्रिपुरा में जगह मिला। 5 साल में क्यों इतना ठंडा हो गए हम? आई एम आस्किंग ऑल ऑफ यू ऑल, क्या हो गया है हमको कि इतना चर्बी आ गया हमारे पास कि हम लोग अपने ही लोगों के बारे में चिंता नहीं करते? टुडे थ्रू दिस फेसबुक मैसेज मैं बोल रहा हूं कि अगर कुछ चीज गैर कानूनी हो रहा है, अगर कुछ चीज इलीगल हो रहा है, अगर हमारे लोगों को कष्ट पहुंचाया जा रहा है, तो ये टाइम नहीं है कि आप आराम से घर में बैठकर रहे। गो आउट, सपोर्ट आवर रंगलोंग पीपल इन पानी सागर, गो आउट and support our people in Damchara. They may be Riang, they may be Tripura, they may be Manipuri, but there are people. And जिन लोगों को लगता है कि बंदूक के दम से, कानून के दम से हमारे गरीब लोगों को हटाया जाएगा, जब तक प्रद्योत माणिक्य जिंदा है, हम लोग पीछे नहीं हटने वाले हैं। गो सपोर्ट योरसेल्फ। आपको दामछरा से होने का कोई दरकार नहीं है दामछरा के लोगों को हेल्प करने के लिए। आपको रांगलोंग होकर सिर्फ रांगलोंग को नहीं, आप कोई भी हो, गो एंड हेल्प। गरीब को हेल्प करो, जिसका आवाज नहीं है उसको हेल्प करो। ये मेरा मैसेज आज फेसबुक लाइव से है। जाइए और मालूम कीजिए, क्योंकि आज अगर आप नहीं एक संग रहेंगे, कल आपके साथ भी यही होगा। This is my message to everyone. Share this. Let everyone know कि पूरे नॉर्थ ईस्ट में एडीसी एरिया में ही तिपरासा को निकाल कर हम लोग किसी और को बैठाने की कोशिश कर रहे हैं, और ये काम कौन कर रहा है ये भी जानने का सबको, इसको एक्सपोज कीजिए आप। मैं अकेला बोलने से नहीं होगा, आपको भी यू हैव टू स्टैंड विथ मी, यू हैव टू फाइट विथ मी, यू हैव टू हेल्प योर बुबागरा, हेल्प योर ओन पीपल। बेलाइनो हमबाई खुलुंखा। गुड आफ्टरनून चिबाई, मैं आपको एक बहुत इंपॉर्टेंट मैसेज देने आया हूं। मुझे पिछले 2 दिन से 3 दिन से एक्चुअली ईमेल्स आ रहा है दामछरा से, और दामछरा से ईमेल्स आ रहा है एक गांव से कि डिस्ट्रिक्ट अथॉरिटीज़ और कंपनी, एक कंपनी IGEL, ये लोग एक गांव में लोगों को ज़बरदस्ती धमकाकर काम करना चाह रहे हैं। तो वहाँ के लोगों ने मुझे ईमेल किया, फ़ोन नंबर भेजा, वीडियो भेजा। मैंने उनसे खुद भी कल रात बात किया, आज सवेरे भी बात किया। मुझे और एक खबर मिला है, आज ही एक चिट्ठी मिला है फ्रॉम रांगलोंग एसोसिएशन पानी सागर से। वहाँ में भी जो रांगलोंग लोग रह रहे हैं, वहाँ में डिस्ट्रिक्ट अथॉरिटी ने कहा है कि उन लोगों को हटाकर वहाँ में, क्योंकि ये लोग खास लैंड में रह रहे हैं, तो हटाकर वहाँ में एक प्राइवेट टाउनशिप किया जाएगा। 6 शेड्यूल एरिया से लोगों को हटाकर, अपने इंडिजिनस लोगों को हटाकर न्यू टाउनशिप किया जाएगा, जहां में सब रह सकते हैं। यहां में ये लोग सालों से रह रहे हैं, इनका घर है, लेकिन क्योंकि इनके पास कागज नहीं है, पट्टा नहीं है, तो इनको कहा जा रहा है कि आप हटो यहां से। व्हाट इज हैपनिंग? क्या गवर्नमेंट का काम नहीं है कि लोगों का जमीन को सुरक्षा दिया जाए? पूरे नॉर्थ ईस्ट में सिर्फ त्रिपुरा में ही एडीसी एरिया से तिपरासा को निकाला जा रहा है और बाहर के लोगों को बिठाया जाएगा। ये क्या कानून का
वायलेशन नहीं है, क्योंकि त्रिपुरा में TLR एक्ट है और 6 शेड्यूल का अच्छे से इम्प्लीमेंट नहीं किया गया है। तो ADC एरिया से ही तिपरासा को हटाकर आप बाहर के आदमी को आप रखेंगे। उनका बिना परमिशन को लेकर ही आप गैस का एक्सप्लोरेशन करेंगे, ऑयल का एक्सप्लोरेशन करेंगे। और जब लोग आवाज उठाएंगे तो उनको पीटा जाएगा, उनको जबरदस्ती उनके घर से हटाया जाएगा। और जब लोग गुस्सा होकर, फ्रस्ट्रेट होकर निकलेंगे रास्ते में, तो उनको उग्रपंथी बनकर आप जेल में डालेंगे। क्या हो रहा है हमारे स्टेट में? लेकिन मैं आपको सबसे पहले, फर्स्ट ऑफ ऑल, मैं आपको अपने वॉरियर्स से मैं बात पूछना चाहता हूं, अपने MDC, EM और MLA से सवाल भी पूछना चाहता हूं, खुद के तिपरा मोथा के। क्या आपको मैंने ये MLA का टिकट, MDC का टिकट, EM का टिकट, क्या मैंने आपको तिपरा मोथा में YTF का पोस्ट इसके लिए दिया कि जब हमारे लोगों के संग अत्याचार हो तो आप घर में बैठकर कानून पढ़े, कि अपने लोगों के साथ एकता और थानसा दिखाए? क्योंकि वो लोग रांगलोंग है और हम लोग रांगलोंग नहीं है, हमारा सरनेम कुछ और है, तो क्या हम रांगलोंग को भूल जाए? क्योंकि जहां में दामचरा में कुछ हो रहा है, वो लोग ब्रू है, रियांग है, तो क्या सिर्फ ब्रू रियांग को ही फाइट करना चाहिए? कुछ लोग मणिपुरी है वहां में, तो सिर्फ मणिपुरी का फाइट सिर्फ मणिपुरी को करना चाहिए? हम लोग इतना छोटा हो गए हैं कि हम लोग गरीब का आवाज उठा नहीं सकते। 4 साल में पावर में आने के बाद अगर कोई अन्याय, अत्याचार हो रहा है तो 4 साल में हम भूल गए कि हम कहां से पहुंचे? नो, आई हैव टोल्ड माई YTF वॉरियर्स, आई हैव टोल्ड माई MDCs, EMs, मत भूलो कि आप कहां से निकले थे। और गरीब के लिए आवाज उठाना, अधिकार के लिए आवाज उठाना, अगर यह पाप है तो यह पाप बुबागरा करेगा। यह कम्युनल बात नहीं है। आपको आज अगर कंपनी के लोग धमका रहे हैं, DM SDM बोल रहा है कि महाराजा क्या करेगा, ये डेमोक्रेसी है, हम आपको कोई भी टाइम हटा सकते हैं, अगर ये बोला गया तो आप चुप रहेंगे? तिपरासा को ADC एरिया से निकाला जा रहा है, घर से भूमिहीन किया जा रहा है, हम लोग चुप बैठेंगे? क्यों? क्योंकि MDC MLA लीडर बन गए? एब्सोल्युटली नॉट। आई एम टेलिंग, आई एम नॉट रिक्वेस्टिंग। आप कहीं में भी हो, अंबासा में हो, जम्पुई जला में हो, खोवाई में हो, आश्रमबारी में हो, विश्रामगंज में हो, साबरू में हो, अगर आज ये पानी सागर दामछरा में हो रहा है तो कल आपके गांव में भी होगा। और अगर आज आप एकता नहीं दिखाएंगे, थानसा नहीं दिखाएंगे, जिसका आवाज नहीं है उसके संग आप खड़े नहीं होंगे, तो कल जब आपका घर तोड़ा जाएगा, जब आपको बेघर किया जाएगा, जब आपका कष्ट होगा, आपके संग भी कोई खड़ा नहीं होगा। ये पॉलिटिक्स नहीं है माय फ्रेंड्स, ये अधिकार का बात है, ये इंसाफ का बात है। दिस इज अबाउट योर सेल्फ रिस्पेक्ट, दिस इज अबाउट योर लैंड। जब आज से 5 साल पहले हमारा ब्रू लोगों को खाने के लिए कंचनपुर में कुछ नहीं दिया गया था, मैं अकेला गया था कंचनपुर, सब लोग गए थे, तब एक आंदोलन हुआ और उस आंदोलन से हमारे ब्रू को त्रिपुरा में जगह मिला। 5 साल में क्यों इतना ठंडा हो गए हम? आई एम आस्किंग ऑल ऑफ यू ऑल, क्या हो गया है हमको कि इतना चर्बी आ गया हमारे पास कि हम लोग अपने ही लोगों के बारे में चिंता नहीं करते? टुडे थ्रू दिस फेसबुक मैसेज मैं बोल रहा हूं कि अगर कुछ चीज गैर कानूनी हो रहा है, अगर कुछ चीज इलीगल हो रहा है, अगर हमारे लोगों को कष्ट पहुंचाया जा रहा है, तो ये टाइम नहीं है कि आप आराम से घर में बैठकर रहे। गो आउट, सपोर्ट आवर रांगलोंग पीपल इन पानी सागर, गो आउट and support our people in Damchara. They may be Riang, they may be Tripura, they may be Manipuri, but there are people. And जिन लोगों को लगता है कि बंदूक के दम से, कानून के दम से हमारे गरीब लोगों को हटाया जाएगा, जब तक प्रद्योत माणिक्य जिंदा है, हम लोग पीछे नहीं हटने वाले हैं। गो सपोर्ट योरसेल्फ। आपको दामछरा से होने का कोई दरकार नहीं है दामछरा के लोगों को हेल्प करने के लिए। आपको रांगलोंग होकर सिर्फ रांगलोंग को नहीं, आप कोई भी हो, गो एंड हेल्प। गरीब को हेल्प करो, जिसका आवाज नहीं है उसको हेल्प करो।
ये मेरा मैसेज आज फेसबुक लाइव से है। जाइए और मालूम कीजिए, क्योंकि आज अगर आप नहीं एक संग रहेंगे, कल आपके साथ भी यही होगा। दिस इज माई मैसेज टू एवरीवन। शेयर दिस, लेट एवरीवन नो कि पूरे नॉर्थ ईस्ट में एडीसी एरिया में ही तिपरासा को निकाल कर हम लोग किसी और को बैठाने की कोशिश कर रहे हैं, और ये काम कौन कर रहा है ये भी जानने का सबको, इसको एक्सपोज कीजिए आप। मैं अकेला बोलने से नहीं होगा, आपको भी यू हैव टू स्टैंड विथ मी, यू हैव टू फाइट विथ मी, यू हैव टू हेल्प योर बुबागरा, हेल्प योर ओन पीपल। बेलाइनो हमबाई खुलुंखा। गुड आफ्टरनून चिबाई। मैं आपको एक बहुत इंपॉर्टेंट मैसेज देने आया हूं। मुझे पिछले 3 दिन से एक्चुअली ईमेल्स आ रहा है दामछरा से, और दामछरा से ईमेल्स आ रहा है एक गांव से कि डिस्ट्रिक्ट अथॉरिटीज़ और एक कंपनी IGEL, ये लोग एक गांव में लोगों को ज़बरदस्ती धमकाकर काम करना चाह रहे हैं। तो वहाँ के लोगों ने मुझे ईमेल किया, फ़ोन नंबर भेजा, वीडियो भेजा। मैंने उनसे खुद भी कल रात बात किया, आज सवेरे भी बात किया। मुझे और एक खबर मिला है, आज ही एक चिट्ठी मिला है फ्रॉम रांगलोंग एसोसिएशन पानी सागर से। वहाँ में भी जो रांगलोंग लोग रह रहे हैं, वहाँ में डिस्ट्रिक्ट अथॉरिटी ने कहा है कि उन लोगों को हटाकर वहाँ में, क्योंकि ये लोग खास लैंड में रह रहे हैं, तो हटाकर वहाँ में एक प्राइवेट टाउनशिप की যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে
অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং 3টে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে। বললো যে আমার প্রতিনিধি গণতন্ত্রের প্রতিনিধি, সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে, তার জন্য আমাদের, আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমরা যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের, যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং 3টে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে। বললো যে আমার প্রতিনিধি গণতন্ত্রের প্রতিনিধি, সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে, তার জন্য আমাদের, আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমরা যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের, যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং 3টে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে। বললো যে আমার প্রতিনিধি গণতন্ত্রের প্রতিনিধি, সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে, তার জন্য আমাদের, আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমরা যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে
সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের, যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং 3টে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে। বললো যে আমার প্রতিনিধি গণতন্ত্রের প্রতিনিধি, সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে, তার জন্য আমাদের, আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমরা যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের, যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং 3টে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে। বললো যে আমার প্রতিনিধি গণতন্ত্রের প্রতিনিধি, সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে, তার জন্য আমাদের, আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমরা যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের, যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং 3টে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে। বললো যে আমার প্রতিনিধি গণতন্ত্রের প্রতিনিধি, সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে, তার জন্য আমাদের, আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কারণ
আমরা যখন একবার প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমরা যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের, যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং 3টে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে। বললো যে আমার প্রতিনিধি গণতন্ত্রের প্রতিনিধি, সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে, তার জন্য আমাদের, আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমরা যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের, যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং 3টে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে। বললো যে আমার প্রতিনিধি গণতন্ত্রের প্রতিনিধি, সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে, তার জন্য আমাদের, আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমরা যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের, যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং 3টে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে। বললো যে আমার প্রতিনিধি গণতন্ত্রের প্রতিনিধি,
সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে, তার জন্য আমাদের, আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমরা যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের, যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং 3টে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে। বলবো যে আমার প্রতিনিধি গণতন্ত্রের প্রতিনিধি, সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে, তার জন্য আমাদের, আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমরা যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের, যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি এক
সদর মহকুমা কমিটির সম্পাদক তফসিলি সমন্বয় সমিতি কমরেড কাজল দাস, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মর্দব লোকাল কমিটির সম্পাদিকা কমরেড ইউনিফিকা দাস, আমাদের জননেতা কমরেড অনিল সরকারের 187তম জন্মদিন পালন করছি। তারই অঙ্গ হিসেবে রাজ্য কেন্দ্রে আজকের এই অনুষ্ঠান এবং আগামী 3 তারিখ বেলা 4টায় সদর সিপিআইএম অফিসে হল ধরে একটা আলোচনা সভা আমাদের রাজ্যে দলিত আন্দোলন এবং ভারতবর্ষের বর্তমান অবস্থা অনিল সরকারকে সঙ্গে রেখে এটা সংগঠিত হবে। তাতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার। আজকে কমরেড রত্নাবর্মনকে অনুরোধ করছি পুষ্পাঞ্জলি করতে। সকলের পক্ষে কমরেড কৃষ্ণপ্রিয়া দাস, প্রথমেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আত্মীয় স্বজন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা প্রতি বছরেই তার এই জন্মদিনে আমরা অনুষ্ঠান করি। অতীতের যে জন্মদিনের অনুষ্ঠান আর বর্তমান সময়ের জন্মদিন অনুষ্ঠান তার মধ্যে মৌলিক পার্থক্য আমরা লক্ষ্য করছি। কেন লক্ষ্য করছি? যে আমাদের রাজ্যে প্রয়াত কমরেড অনিল সরকার পিছিয়ে পড়া দলিত অংশের মানুষ সহ শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করেছিলেন, তারা যাতে সামাজিক মর্যাদা পান, অর্থনৈতিক অধিকার পান, শিক্ষায় অগ্রসর হতে পারেন এবং আমাদের দেশে সমাজ পরিবর্তনের যে সংগ্রাম, যেটা মূল সংগ্রাম, এই সংগ্রামে আজকে আরএসএসকে মোকাবেলা করার জন্য এবং সেই কেরালার শেষ প্রান্ত থেকে বিরোধী রাজনৈতিক দলের যারা আছে যারা দেশকে ভালোবাসেন, সাম্প্রদায়িক ঐক্য চান, মিল চান, শান্তিতে আমাদের এই অনুষ্ঠানে প্রথমে ধুবড়ী মহকুমা কমিটির সভাপতি কমরেড জওহরলাল দাস, আমাদের রাজ্য কমিটির সদস্যরা যারা রয়েছেন দ্রুত জানেন, একে একে আপনাদের সবাইকে পুষ্পার্ঘ অর্পণ করবার জন্য অনুরোধ করছি। উনি বলেছেন এটাকে খতম করুন। উনি বলছিলেন অ্যাবলিশন অফ কাস্ট, অ্যাবলিশন অফ ক্লাস। আমরা 87তম জন্মদিবস আমরা পালন করতে যাচ্ছি। এখন তা অক্ষরে প্রমাণিত হবে। উনি যখন এই রাজ্যের মধ্যে সুগন্ধ এসে হবে 9টায় আমি 9টায় শুরু করে দেন, 5 মিনিটের ভিতরে না ঠিকঠাক ভালো লাগতো না। তিনি যেটা বলেছেন তখন হয়তো ওনার নামে সমালোচনা হতো, কেউ কেউ বলছেন তুমি ডাক্তারকে করা উচিত। আজীবন মানুষকে সংগঠিত করেছেন। এমনকি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর এখন পর্যন্ত প্রতিদিন দলিতের উপর নির্যাতন, শ্রমজীবী মানুষের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে। এর বিরুদ্ধে বিশেষ করে দলিত মানুষের সংগঠিত করার জন্য তিনি আওয়াজ তুলেছেন। তার জীবদ্দশায় আমরা সারা ভারতবর্ষে দলিতদের মুক্তির সংগ্রামে একটা ভূমিকা নিতে পারে এরকম একটা সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চ আমরা তৈরি করেছিলাম। কিন্তু তার যে স্বপ্ন, এই স্বপ্ন এখন আমরা পূরণ করতে পারিনি। আমাদের রাজ্যে বিশেষ করে তার
নেতৃত্বের ভূমিকা এবং সরকারে বামফ্রন্ট সরকারে তিনি যেমন মন্ত্রী ছিলেন তাকে কাজে লাগিয়ে তিনি যে অধিকার আদায়ের সংগ্রাম করেছেন, অধিকার আদায় করেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি একদিকে ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর নেতৃত্বে সংবিধান তাতে যে অধিকার এই দেশের মানুষকে দিয়েছিল এবং আমাদের রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যে অধিকারগুলি অর্জন করতে সাহায্য করেছিল, আজকে এগুলি সবগুলি একটার পর একটা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে স্বাধীনতার পরে যে সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের যে লড়াই সমাজ পরে তার অন্যতম একটা বিষয় ছিল আমাদের দেশে যে ভেদাভেদ বর্ণবাদী তাকে অবসান ঘটানো। সংবিধানেও এমন কিছু বিষয় আছে যেগুলি এই বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে লড়াইতে উৎসাহিত করবে এবং বর্ণবাদী ব্যবস্থার খতম করবে। আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখছি আমাদের দেশের যে সরকার আরএসএস এর আদর্শে পরিচালিত বিজেপি সরকার, তারা এই সংবিধানের মূল ভাবনা এটাকে জলাঞ্জলি দিয়ে আমাদের দেশে মৌলবাদী নীতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে এটাই মূলনীতি এই দেশের, এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষ যেমন ভারতবর্ষে আরএসএস এর যে কৌশল, এই কৌশলকে পর্যদস্ত করেছিল, ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করেছিল, একটা সংবিধান দিয়েছিল। আজকের দিনেও এই মানুষের উত্তরসূরিরা আছে, তারা আরএসএস বিজেপির এই জঘন্য প্রচেষ্টা, ইতিহাসকে পেছনে দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, এটাকে বরদাস্ত করতে হবে। তারা ভয় পায় আমাদের আন্দোলনকে। তারা জানে এই বামপন্থী গরিব শোষণ মুক্তি মঞ্চ আমাদের রাজ্যের তফসিলি সমন্বয় বা আমাদের বামপন্থী দলগুলি যেখানে কাজ করছে, তারা তাদের এই প্রচেষ্টা সফল, তার জন্যই আমরা লক্ষ্য করেছি। আজকে আমরা প্রয়াত অনিল সরকারের জন্মদিন পালন করছি, আমরা বিজেপি সরকারের পদত্যাগ চাইছি না, তারপরে শ্রদ্ধা অনুষ্ঠান করছি। সেখানেও দেখছি কংগ্রেসের গুন্ডারা আর বিজেপির গুন্ডারা, সমাজদ্রোহীরা আমাদের সেই কর্মসূচি করতে বাধা তৈরি করে। মলনগরে, আনন্দনগরে আমাদের কমরেডরা যখন প্রোগ্রাম করার চেষ্টা করছিলাম বাধা তৈরি করেছেন। মলনগরে প্রোগ্রাম করার পরে আমাদের গণ আন্দোলনের কর্মী তপন শাহ তাকে বাড়ি থেকে এনে মারধর করেছে। এরকম আম্বেদকরের জন্মদিন পালন করার সময় কমলপুরে বিজেপির গুন্ডারা আমাদের কর্মীদের আক্রমণ করেছে। কেন অনিল সরকার এত ভয় কেন, আম্বেদকরের এত ভয় কেন, তফসিলি সমন্বয়কে এত ভয় কেন? আসলে তারা বুঝেছে তাদের ঘন্টা বেজে গেছে। সারা দেশে আরএসএস বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ তৈরি হচ্ছে, সামাজিক মানুষ। আমাদের রাজ্য এই 7.5 বছরের সরকারের কাজে যারা একটা প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং বামফ্রন্ট সরকারের আমলে অর্জিত অধিকারগুলি একটার পর একটা হরণ করছে, মানুষের কথা বলতে দিচ্ছে না, তার জন্যই তারা ভয় পাচ্ছে। মানুষ প্রতিদিন এই ভয়কে জয় করে রাস্তায় আসছে, তার জন্য আজকে আক্রমণ। অনিল সরকারের জন্মদিন পালন করবো, তার জন্য আমরা একটি আয়োজন করব। এটার জন্মদিন একটা আনুষ্ঠানিকতা। অনিল সরকাররা যে লড়াই করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং এই আরএসএস বিজেপির যে মূল নীতি তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে একে প্রতিহত করার চেষ্টা করছেন, আজকের দিনে তারা মরিয়া। তার জন্য আমাদের আরো বেশি সংগঠিত হয়ে শুধু তফসিলি অংশের মানুষ না, সমস্ত গণতান্ত্রিক আন্দোলন একসাথে মিলে তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে হবে। এবং আগামী দিনে সমাজ পরিবর্তনের যে লড়াই, মৌলবাদী নীতিকে খতম করার যে লড়াই, জাত ব্যবস্থার যে চেষ্টা, জাত ভাগ করার যে চেষ্টা জাতিগত হবে, এটার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমরা এটা অর্জন করতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে যাব। আমি এই কথা সদর মহকুমা কমিটির সম্পাদক তফসিলি সমন্বয় সমিতি কমরেড কাজল দাস, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মধ্যম লোকাল কমিটির সম্পাদিকা কমরেড ইউনিফিকা দাস, আমাদের জননেতা কমরেড অনিল সরকারের
187তম জন্মদিন পালন করছি। তারই অঙ্গ হিসেবে এই রাজ্য কেন্দ্রে আজকের এই অনুষ্ঠান এবং আগামী 3 তারিখ বেলা 4টায় সদর সিপিআইএম অফিসে হল ধরে একটা আলোচনা সভা আমাদের রাজ্যে দলিত আন্দোলন এবং ভারতবর্ষের বর্তমান অবস্থা অনিল সরকারকে সঙ্গে রেখে এটা সংগঠিত হবে। তাতে মুখ্য বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার। আজকে কমরেড রত্নাবর্মনকে অনুরোধ করছি পুষ্পাঞ্জল করতে। সকলের পক্ষে কমরেড কৃষ্ণা প্রিয়া দাস প্রথমেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আত্মীয় স্বজন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা প্রতি বছরেই তার এই জন্মদিনে আমরা অনুষ্ঠান করি। অতীতের যে জন্মদিনের অনুষ্ঠান আর বর্তমান সময়ের জন্মদিন অনুষ্ঠান তার মধ্যে মৌলিক পার্থক্য আমরা লক্ষ্য করছি। কেন লক্ষ্য করছি? যে আমাদের রাজ্যে প্রয়াত কমরেড অনিল সরকার পিছিয়ে পড়া দলিত অংশের মানুষ সহ শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করেছিলেন, তারা যাতে সামাজিক মর্যাদা পান, অর্থনৈতিক অধিকার পান, শিক্ষায় অগ্রসর হতে পারেন এবং আমাদের দেশে সমাজ পরিবর্তনের যে সংগ্রাম, যেটা মূল সংগ্রাম, এই সংগ্রামে আজকে এই আরএসএসকে মোকাবেলা করার জন্য এবং সেই কেরালার শেষ প্রান্ত থেকে বিরোধী রাজনৈতিক দলে যারা আছে, যারা দেশকে ভালোবাসেন, সাম্প্রদায়িক ঐক্য চান, মিল চান, শান্তিতে কমরেড আমাদের এই অনুষ্ঠানে প্রথমে সুপ্রিম মহকুমা কমিটির সভাপতি কমরেড জওহরলাল দাস, আমাদের রাজ্য কমিটির সদস্যরা যারা রয়েছেন দ্রুত জানেন, একে একে আপনাদের সবাইকে পুষ্পাঞ্জলি অর্পণ করবার জন্য অনুরোধ করছি। উনি বলেছেন এটাকে খতম করুন। উনি বলছিলেন অ্যাবলিশন অফ কাস্ট, অ্যাবলিশন অফ ক্লাস। আমরা আজকে 87তম জন্মদিবস আমরা পালন করতে যাচ্ছি। এখন তা অক্ষরে অক্ষরে প্রমাণিত। উনি যথা এই রাজ্যের মধ্যে সুগন্ধা এসে হবে 9টায় আমি 9টায় শুরু করে দেন, 5 মিনিটের ভিতরে না তিনি যেটা বলেছেন তখন হয়তো ওনার নামে সমালোচনা হতো, কেউ কেউ বলছেন তুমি ডাক্তারকে করা উচিত। আজীবন মানুষকে সংগঠিত করেছে। এমনকি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর এখন পর্যন্ত প্রতিদিন দলিতের উপর নির্যাতন, শ্রমজীবী মানুষের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে। এর বিরুদ্ধে বিশেষ করে দলিত মানুষের সংগঠিত করার জন্য তিনি আওয়াজ তুলেছেন। তার জীবদ্দশায় আমরা সারা ভারতবর্ষে দলিতদের মুক্তির সংগ্রামে একটা ভূমিকা নিতে পারে এর মতো সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চ আমরা তৈরি করেছিলাম। কিন্তু তার যে স্বপ্ন, এই স্বপ্ন এখন আমরা পূরণ করতে পারিনি। আমাদের রাজ্যে বিশেষ করে তার সংগঠনের নেতৃত্বের ভূমিকা এবং সরকারে, বামফ্রন্ট সরকারে তিনি যখন মন্ত্রী ছিলেন, তাকে কাজে লাগিয়ে তিনি যে অধিকার আদায়ের সংগ্রাম করেছেন, অধিকার আদায় করেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি একদিকে ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর নেতৃত্বে সংবিধান
তাতে যে অধিকার এই দেশের মানুষকে দিয়েছিল এবং আমাদের রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যে অধিকারগুলি অর্জন করতে সাহায্য করেছিল, আজকে এগুলি সবগুলি একটার পর একটা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে স্বাধীনতার পরে যে সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের যে লড়াই সমাজ তার অন্যতম একটা বিষয় ছিল আমাদের দেশে যে ভেদাভেদ বর্ণবাদী তাকে অবসান ঘটানো। সংবিধানেও এমন কিছু বিষয় আছে যেগুলি এই বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে লড়াইতে উৎসাহিত করবে এবং বর্ণবাদী ব্যবস্থার খতম করবে। আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখছি আমাদের দেশের যে সরকার আরএসএস এর আদর্শে পরিচালিত বিজেপি সরকার, তারা এই সংবিধানের মূল ভাবনা এটাকে জলাঞ্জলি দিয়ে আমাদের দেশে মৌলবাদী নীতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে এটাই মূলনীতি এই দেশের, এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষ যেমন ভারতবর্ষে আরএসএস এর যে কৌশল, এই কৌশলকে পর্যদস্ত করেছিল, ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করেছিল, একটা সংবিধান দিয়েছিল। আজকের দিনেও এই মানুষের উত্তরসূরিরা আছে, তারা আরএসএস বিজেপির এই জঘন্য প্রচেষ্টা, ইতিহাসকে পেছনে দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, এটাকে বরদাস্ত করবে না। তারা ভয় পায় আমাদের আন্দোলনকে। তারা জানে এই বামপন্থী গরিব শোষণ মুক্তি মঞ্চ আমাদের রাজ্যের তফসিলি সমন্বয় বা আমাদের বামপন্থী দলগুলি যেখানে কাজ করছে, তারা তাদের এই প্রচেষ্টা সফল, তার জন্যই আমরা লক্ষ্য করেছি। আজকে আমরা প্রয়াত অনিল সরকারের জন্মদিন পালন করছি, আমরা বিজেপি সরকারের পদত্যাগ চাইছি না, তারপরে শ্রদ্ধা অনুষ্ঠান করছি। সেখানেও দেখছি কংগ্রেসের গুন্ডারা আর বিজেপির গুন্ডারা সমাজদ্রোহীরা আমাদের সেই কর্মসূচি করতে বাধা তৈরি করে। মলনগরে, আনন্দনগরে আমাদের কমরেডরা যখন প্রোগ্রাম করার চেষ্টা করছিলেন বাধা তৈরি করেছেন। মলনগরে প্রোগ্রাম করার পরে আমাদের গণ আন্দোলনের কর্মী তপন শাহ তাকে বাড়ি থেকে এনে মারধর করেছে। এরকম আম্বেদকরের জন্মদিন পালন করার সময় কমলপুরে বিজেপির গুন্ডারা আমাদের কর্মীদের আক্রমণ করেছে। কেন অনিল এত ভয় কেন, আম্বেদকরের এত ভয় কেন, তফসিলি সামান্যকে এত ভয় কেন? আসলে তারা বুঝেছে তাদের ঘন্টা বেজে গেছে। সারা দেশে আরএসএস বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ তৈরি হচ্ছে, সামাজিক মানুষ। আমাদের রাজ্য এই 7.5 বছরের সরকারের কাছে যারা একটা প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং বামফ্রন্ট সরকারের আমলে অর্জিত অধিকারগুলি একটার পর একটা হরণ করছে, মানুষকে কথা বলতে দিচ্ছে না। তার জন্যই তারা ভয় পাচ্ছে। মানুষ প্রতিদিন এই ভয়কে জয় করে রাস্তায় আসছে। তার জন্য আজকে আক্রমণ সরকারের জন্মদিন পালন করবো। তার জন্য আমরা একটি আবেদন করব, এটার জন্মদিন একটা আনুষ্ঠানিকতা। অনিল সরকাররা যে লড়াই করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং এই আরএসএস বিজেপির যে মূল নীতি তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে একে প্রতিহত করার চেষ্টা করছেন, আজকের দিনে তারা মরিয়া। তার জন্য আমাদের আরো বেশি সংগঠিত হয়ে শুধু তফসিলি অংশের মানুষটা সমস্ত গণতান্ত্রিক আন্দোলন একসাথে মিলে তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে হবে এবং আগামী দিনে সমাজ পরিবর্তনের যে লড়াই, মৌলবাদী নীতিকে খতম করার যে লড়াই, জাত ব্যবস্থার যে চেষ্টা, জাত ভাগ করার যে চেষ্টা জাতিগত হবে, এটার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমরা এটা অর্জন করতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে যাব। আমি গোটা সদর মহকুমা কমিটির সম্পাদক তফসিলি সমন্বয় সমিতি কমরেড কাজল দাস, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মর্দব লোকাল কমিটির সম্পাদিকা কমরেড ইউনিফিকা দাস, আমাদের জননেতা কমরেড অনিল সরকারের 187তম জন্মদিন পালন করছি। তারই অঙ্গ হিসেবে রাজ্য কেন্দ্রে আজকের এই অনুষ্ঠান এবং আগামী 3 তারিখ বেলা 4টায় সদর সিপিআইএম অফিসে হল ধরে একটা আলোচনা সভা
আমাদের রাজ্যে দলিতাঙ্গ এবং ভারতবর্ষের বর্তমান অবস্থা অনিল সরকারকে সরে রেখে এটা সংগঠিত হবে। তাতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার। আজকে কমরেড রত্নাবর্মনকে অনুরোধ করছি পুষ্পাঞ্জলি করতে। সকলের পক্ষে কমরেড কৃষ্ণা প্রিয়া দাস প্রথমেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আত্মীয় স্বজন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা প্রতি বছরেই তার এই জন্মদিনে আমরা অনুষ্ঠান করি। অতীতের যে জন্মদিনের অনুষ্ঠান আর বর্তমান সময়ের জন্মদিন অনুষ্ঠান তার মধ্যে মৌলিক পার্থক্য আমরা লক্ষ্য করছি। কেন লক্ষ্য করছি? যে আমাদের রাজ্যে প্রয়াত কমরেড অনিল সরকার পিছিয়ে পড়া দলিত অংশের মানুষ সহ শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করেছিলেন, তারা যাতে সামাজিক মর্যাদা পান, অর্থনৈতিক অধিকার পান, শিক্ষায় অগ্রসর হতে পারেন এবং আমাদের দেশে সমাজ পরিবর্তনের যে সংগ্রাম, যেটা মূল সংগ্রাম, এই সংগ্রামে আজকে এই আরএসএস কে মোকাবেলা করার জন্য এবং সেই কেরালার শেষ প্রান্ত থেকে বিরোধী রাজনৈতিক দলের যারা আছে, যারা দেশকে ভালোবাসেন, সাম্প্রদায়িক ঐক্য চান, মিল চান, শান্তিতে কমরেড আমাদের এই অনুষ্ঠানের প্রথমে ধুবড়ী মহকুমা কমিটির সভাপতি কমরেড জওহরলাল দাস, আমাদের রাজ্য কমিটির সদস্যরা যারা রয়েছেন দ্রুত জানেন, একে একে আপনাদের সবাইকে পুষ্পার্ঘ্য অর্পণ করবার জন্য অনুরোধ করছি। উনি বলেছেন এটাকে খতম করুন। উনি বলছিলেন অ্যাবলিশন অফ কাস্ট, অ্যাবলিশন অফ ক্লাস। আমরা আজকে 87তম জন্মদিবস আমরা পালন করতে যাচ্ছি। এখন তো অক্ষরে অক্ষরে প্রমাণিত উনি যখন এই রাজ্যের মধ্যে সুগন্ধা এসে হবে 9টায় আমি 9টায় শুরু করে দেন, 5 মিনিট দেরি করতে পারেন না। ঠিকঠাক ভালো লাগতো না। তিনি যেটা বলেছেন তখন হয়তো ওনার নামে সমালোচনা হতো, কেউ কেউ বলছেন তুমি ডাক্তারকে করা উচিত। আজীবন মানুষকে সংগঠিত করেছেন। এমনকি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর এখন পর্যন্ত প্রতিদিন দলিতের উপর নির্যাতন, শ্রমজীবী মানুষের উপর আক্রমণ সংগঠিত হয়েছে। এর বিরুদ্ধে বিশেষ করে দলিত মানুষের সংগঠিত করার জন্য তিনি আওয়াজ তুলেছেন। তার জীবদ্দশায় আমরা সারা ভারতবর্ষে দলিতদের মুক্তির সংগ্রামে একটা ভূমিকা নিতে পারে এরকম একটা সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চ আমরা তৈরি করেছিলাম। কিন্তু তার যে স্বপ্ন, এই স্বপ্ন এখন আমরা পূরণ করতে পারিনি। আমাদের রাজ্যে বিশেষ করে তার সংগঠনের নেতৃত্বের ভূমিকা এবং সরকারে, বামফ্রন্ট সরকারে তিনি যখন মন্ত্রী ছিলেন, তাকে কাজে লাগিয়ে তিনি যে অধিকার আদায়ের সংগ্রাম করেছেন, অধিকার আদায় করেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি একদিকে ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর নেতৃত্বের সংবিধান, তাতে যে অধিকার এই দেশের মানুষকে দিয়েছিল এবং আমাদের রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যে অধিকারগুলি অর্জন করতে সাহায্য করেছিল, আজকে এগুলি সবগুলি একটার পর একটা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে স্বাধীনতার পরে যে সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের লড়াই,
সমাজ তার অন্যতম একটা বিষয় ছিল আমাদের দেশে যে ভেদাভেদ বর্ণবাদী তাকে অবসান ঘটানো। সংবিধানেও এমন কিছু বিষয় আছে যেগুলি এই বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে লড়াইতে উৎসাহিত করবে এবং বর্ণবাদী ব্যবস্থার খতম করবে। আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখছি আমাদের দেশের যে সরকার, আরএসএস এর আদর্শে পরিচালিত বিজেপি সরকার, তারা এই সংবিধানের মূল ভাবনা এটাকে জলাঞ্জলি দিয়ে আমাদের দেশে মৌলবাদী নীতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে এটাই মূলনীতি এই দেশের, এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষ যেমন ভারতবর্ষে আরএসএস এর যে কৌশল, এই কৌশলকে পর্যদস্ত করেছিল, ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করেছিল, একটা সংবিধান দিয়েছিল। আজকের দিনে এই মানুষের উত্তরসূরিরা আছে, তারা আরএসএস বিজেপির এই জঘন্য প্রচেষ্টা, ইতিহাসকে পেছনে দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, এটাকে বরদাস্ত করবে। তারা ভয় পায় আমাদের আন্দোলনকে। তারা জানে এই বামপন্থী দলিত শোষণ মুক্তি মঞ্চ, আমাদের রাজ্যের তফসিলি সমন্বয় বা আমাদের বামপন্থী দলগুলি যেখানে কাজ করছে, তারা তাদের এই প্রচেষ্টা সফল, তার জন্যই আমরা লক্ষ্য করেছি। আজকে আমরা প্রয়াত অনিল সরকারের জন্মদিন পালন করছি, আমরা বিজেপি সরকারের পদত্যাগ চাইছি না, তারপরে শ্রদ্ধা অনুষ্ঠান করছি। সেখানেও দেখছি কংগ্রেসের গুন্ডারা আর বিজেপির গুন্ডারা, সমাজদ্রোহীরা আমাদের সেই কর্মসূচি করতে বাধা তৈরি করে। মলনগরে, আনন্দনগরে আমাদের কমরেডরা যখন প্রোগ্রাম করার চেষ্টা করছিলাম, বাধা তৈরি করেছেন। মলনগরে প্রোগ্রাম করার পরে আমাদের গণ আন্দোলনের কর্মী তপন শাহ তাকে বাড়ি থেকে এনে মারধর করেছে। এরকম আম্বেদকরের জন্মদিন পালন করার সময় কমলপুরে বিজেপির গুন্ডারা আমাদের কর্মীদের আক্রমণ করেছে। কেন অলিশনের এত ভয় কেন, আম্বেদকরের এত ভয় কেন, তফসিলি সমন্বয়কে এত ভয় কেন? আসলে তারা বুঝেছে তাদের ঘন্টা বেজে গেছে। সারা দেশে আরএসএস বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ তৈরি হচ্ছে, সামাজিক মানুষ। আমাদের রাজ্য এই 7.5 বছরের সরকারের কাজে যারা একটা প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং বামফ্রন্ট সরকারের আমলে অর্জিত অধিকারগুলি একটার পর একটা হরণ করছে, মানুষকে কথা বলতে দিচ্ছে না, তার জন্যই তারা ভয় পাচ্ছে। মানুষ প্রতিদিন এই ভয়কে জয় করে রাস্তা আসছে, তার জন্য আজকে আক্রমণ। সরকারের জন্মদিন পালন করবো, তার জন্য আমরা একটি আবেদন করব, এটার জন্মদিন একটা আনুষ্ঠানিকতা। অনিল সরকাররা যে লড়াই করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং এই আরএসএস বিজেপির যে মূল নীতি তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে একে প্রতিহত করার চেষ্টা করছেন, আজকের দিনে তারা মরিয়া। তার জন্য আমাদের আরো বেশি সংগঠিত হয়ে শুধু তফসিলি অংশের মানুষটা, সমস্ত গণতান্ত্রিক আন্দোলন একসাথে মিলে তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে হবে। এবং আগামী দিনে সমাজ পরিবর্তনের যে লড়াই, মৌলবাদী নীতিকে খতম করার যে লড়াই, জাত ব্যবস্থার যে চেষ্টা, জাত ভাগ করার যে চেষ্টা জাতিগত হবে, এটার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমরা এটা অর্জন করতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে যাব। আমি এই কথা সদর মহকুমা কমিটির সম্পাদক তফসিলি সমন্বয় সমিতি কমরেড কাজল দাস, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মর্দব লোকাল কমিটির সম্পাদিকা কমরেড ঋতিকা দাস, আমাদের জননেতা কমরেড অনিল সরকারের 187তম জন্মদিন পালন করছি। তারই অঙ্গ হিসেবে এই রাজ্য কেন্দ্রে আজকের এই অনুষ্ঠান, এবং আগামী 3 তারিখ বেলা 4টায় সদর সিপিআইএম অফিসে হলঘরে একটা আলোচনা সভা আমাদের রাজ্যে দলিত আন্দোলন এবং ভারতবর্ষের বর্তমান অবস্থা অনিল সরকারকে সঙ্গে রেখে এটা সংগঠিত হবে। তাতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার,
আজকে কংগ্রেস রত্নাবর মধ্যে অনুরোধ করছি পুষ্পাঞ্জলি করতে। সকলের পক্ষে কংগ্রেস কৃষ্ণা প্রিয়া দাস প্রথমেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আত্মীয় স্বজন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা প্রতি বছরেই তার এই জন্মদিনে আমরা অনুষ্ঠান করি। অতীতের যে জন্মদিনের অনুষ্ঠান আর বর্তমান সময়ের জন্মদিন অনুষ্ঠান তার মধ্যে মৌলিক পার্থক্য আমরা লক্ষ্য করছি। কেন লক্ষ্য করছি? যে আমাদের রাজ্যে প্রয়াত কমরেড অনিল সরকার পিছিয়ে পড়া দলিত অংশের মানুষ সহ শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করেছিলেন, তারা যাতে সামাজিক মর্যাদা পান, অর্থনৈতিক অধিকার পান, শিক্ষায় অগ্রসর হতে পারেন এবং আমাদের দেশে সমাজ পরিবর্তনের যে সংগ্রাম, যেটা মূল সংগ্রাম, এই সংগ্রামে আজকে এই আরএসএস কে মোকাবেলা করার জন্য এবং সেই কেরালার শেষ প্রান্ত থেকে বিরোধী রাজনৈতিক দলে যারা আছে, যারা দেশকে ভালোবাসেন, সাম্প্রদায়িক ঐক্য চান, মিল চান, শান্তিতে কংগ্রেস আমাদের এই অনুষ্ঠানে প্রথমে সুপ্রিম মহকুমা কমিটির সভাপতি কংগ্রেস জওয়াহরলাল দাস, আমাদের রাজ্য কমিটির সদস্যরা যারা রয়েছেন, দ্রুত জানেন, একে একে আপনাদের সবাইকে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। উনি বলেছেন এটাকে খতম করুন। উনি বলছিলেন অ্যাবলিশন অফ কাস্ট, অ্যাবলিশন অফ ক্লাস। আমরা আজকে ৮৭তম জন্মদিবস আমরা পালন করতে যাচ্ছি। এখন তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হবে। উনি যখন এই রাজ্যের মধ্যে সুগন্ধা এসে হবে ৯টায় আমি ৯টায় শুরু করে দেন, ৫ মিনিটের করতে পারেন না। তিনি যেটা বলেছেন তখন হয়তো ওনার নামে সমালোচনা হতো, কেউ কেউ বলছেন তুমি ডাক্তারকে তারা বলছেন। আজীবন মানুষকে সংগঠিত করেছেন। এমনকি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর এখন পর্যন্ত প্রতিদিন দলিতের উপর নির্যাতন, শ্রমজীবী মানুষের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে। এর বিরুদ্ধে বিশেষ করে দলিত মানুষের সংগঠিত করার জন্য তিনি আওয়াজ তুলেছেন। তার জীবদ্দশায় আমরা সারা ভারতবর্ষে দলিতদের মুক্তির সংগ্রামে একটা ভূমিকা নিতে পারে এর মতো সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চ আমরা তৈরি করেছিলাম। কিন্তু তার যে স্বপ্ন, এই স্বপ্ন এখন আমরা পূরণ করতে পারিনি। আমাদের রাজ্যে বিশেষ করে তার সংগঠনের নেতৃত্বের ভূমিকা এবং সরকারে, বামফ্রন্ট সরকারে তিনি যখন মন্ত্রী ছিলেন, তাকে কাজে লাগিয়ে তিনি যে অধিকার আদায়ের সংগ্রাম করেছেন, অধিকার আদায় করেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি একদিকে ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর নেতৃত্বের সংবিধান, তাতে যে অধিকার এই দেশের মানুষকে দিয়েছিল এবং আমাদের রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যে অধিকারগুলি অর্জন করতে সাহায্য করেছিল, আজকে এগুলি সবগুলি একটার পর একটা খেয়ে নেওয়া হচ্ছে। আজকে স্বাধীনতার পরে যে সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সমাজ পরে তার অন্যতম একটা বিষয় ছিল আমাদের দেশে যে ভেদাভেদ, বর্ণবাদী, তাকে অবসান ঘটানো। সংবিধানেও এমন কিছু বিষয় আছে যেগুলি এই বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে লড়াইতে উৎসাহিত করবে এবং বর্ণবাদী ব্যবস্থার খতম করবে। আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখছি আমাদের দেশের যে সরকার, আরএসএস এর
আদর্শে পরিচালিত বিজেপি সরকার, তারা এই সংবিধানের মূল ভাবনা এটাকে জলাঞ্জলি দিয়ে আমাদের দেশে মৌলবাদী নীতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে, এটাই মূলনীতি এই দেশের, এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষ যেমন ভারতবর্ষে আরএসএস এর যে কৌশল, এই কৌশলকে পর্যদস্ত করেছিল, ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করেছিল, একটা সংবিধান দিয়েছিল। আজকের দিনেও এই মানুষের উত্তরসূরিরা আছে, তারা আরএসএস বিজেপির এই জঘন্য প্রচেষ্টা, ইতিহাসকে পেছনে দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, এটাকে বরদাস্ত করবে না। তারা ভয় পায় আমাদের আন্দোলনকে। তারা জানে এই বামপন্থী গরিব শোষণ মুক্তি মঞ্চ, আমাদের রাজ্যের তফসিলি সমন্বয় বা আমাদের বামপন্থী দলগুলি যেখানে কাজ করছে, তারা তাদের এই প্রচেষ্টা সফল, তার জন্যই আমরা লক্ষ্য করেছি। আজকে আমরা প্রয়াত অনিল সরকারের জন্মদিন পালন করছি, আমরা বিজেপি সরকারের পদত্যাগ চাইছি না, তারপরে শ্রদ্ধা অনুষ্ঠান করছি। সেখানেও দেখছি কংগ্রেসের গুন্ডারা আর বিজেপির গুন্ডারা, সমাজদ্রোহীরা আমাদের সেই কর্মসূচি করতে বাধা তৈরি করে। মলনগরে, আনন্দনগরে আমাদের কমরেডরা যখন প্রোগ্রাম করার চেষ্টা করছিলাম, বাধা তৈরি করেছেন। মলনগরে প্রোগ্রাম করার পরে আমাদের গণ আন্দোলনের কর্মী তপন শাহ তাকে বাড়ি থেকে এনে মারধর করেছে। এরকম আম্বেদকরের জন্মদিন পালন করার সময় কমলপুরে বিজেপির গুন্ডারা আমাদের কর্মীদের আক্রমণ করেছে। কেন অনিল এত ভয় কেন? আম্বেদকরের এত ভয় কেন? তফসিলি সামান্যকে এত ভয় কেন? আসলে তারা বুঝেছে তাদের ঘন্টা বেজে গেছে। সারা দেশে আরএসএস বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ তৈরি হচ্ছে, সামাজিক মানুষ। আমাদের রাজ্য এই 7.5 বছরের সরকারের কাছে যারা একটা প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং বামফ্রন্ট সরকারের আমলে অর্জিত অধিকারগুলি একটার পর একটা হরণ করছে, মানুষকে কথা বলতে দিচ্ছে না, তার জন্যই তারা ভয় পাচ্ছে। মানুষ প্রতিদিন এই ভয়কে জয় করে রাস্তায় আসছে, তার জন্য আজকে আক্রমণ। অনিল সরকারের জন্মদিন পালন করবো, তার জন্য আমরা একটি আবেদন করব, এটার জন্মদিন একটা আনুষ্ঠানিকতা। অনিল সরকাররা যে লড়াই করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং এই আরএসএস বিজেপির যে মূল নীতি তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে একে প্রতিহত করার চেষ্টা করছেন, আজকের দিনে তারা মরিয়া। তার জন্য আমাদের আরো বেশি সংগঠিত হয়ে শুধু তফসিলি অংশের মানুষ না, সমস্ত গণতান্ত্রিক আন্দোলন একসাথে মিলে তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে হবে। এবং আগামী দিনে সমাজ পরিবর্তনের যে লড়াই, মৌলবাদী নীতিকে খতম করার যে লড়াই, জাত ব্যবস্থার যে চেষ্টা, জাত ভাগ করার যে চেষ্টা জাতিগত হবে, এটার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমরা এটা অর্জন করতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে যাব। আমি এই কথা সদর মহকুমা কমিটির সম্পাদক তফসিলি সমন্বয় সমিতি কমরেড কাজল দাস, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মধ্যম লোকাল কমিটির সম্পাদিকা কমরেড ইউনিফিকা দাস, আমাদের জননেতা কমরেড অনিল সরকারের 187তম জন্মদিন পালন করছি। তারই অঙ্গ হিসেবে এই রাজ্য কেন্দ্রে আজকের এই অনুষ্ঠান, এবং আগামী 3 তারিখ বেলা 4টায় সদর সিপিআইএম অফিসে হল ধরে একটা আলোচনা সভা
আক্রমণ করছে, আমরা লোকগুলো মদ খাইছে, তারা এই অবস্থা। পুরুষ লোক দিয়ে আক্রমণ করছে, এখন জীবিকায় ভর্তি করছে। আমরা আগের মালিকের কাছে আমরা 25 বছর কাজ করছি, আমরা আগের মালিকে 1 টাকা নিছে না, না ফ্রামের না ড্রেসের, বছরে 2 বার ড্রেস দিছে আমাদের। আমরার মালিকে আগের মালিকে আমরা থেকে 1 টাকা নিছে না, আমরার মালিকে আমরারে করছে না। সিকিউরিটি ফোর্স, আমরা কি সিকিউরিটি কাজ করতে আইছি দাদা? আমরা না সিকিউরিটি ফোর্স, সিকিউরিটি ফোর্স নাই। আমাদের কাছে বন্ধুরা কি বিএনপিসি বাইরে আমি তো নতুন একটা কাগজ দিও, বারবার একটি কথা ঘুরে দেখো। তারা মালাচ্ছে মালাই না সবাই কাজ করবো, আমরা কাজ করে একটা মহিলার মহিলা
আক্রমণ করছে, আমরা লোকগুলো মদ খাইছে, তারা এই অবস্থা। পুরুষ লোক দিয়ে আক্রমণ করছে, এখন জীবিকা ভর্তি করেছে। আমরা আগের মালিকের কাছে আমরা 25 বছর কাজ করছি, আমরা আগের মালিকে 1 টাকা নিছে না ফার্মের না ড্রেসের, বছরে 2 বার ড্রেস দিছে আমরা। আমরার মালিকে আগের মালিকে আমরা 1 টাকাও নিছে না, আমরার মালিকে আমরারে করছে না। সিকিউরিটি ফোর্স, আমরা কি সিকিউরিটি কাজ করতে আইছি? একটা বিনের একটা কুড়ি বেড়ে গেছে একজনের গতকাল আমরা রাত্রিবেলা
একটা প্রায় অনুমান 10টা-11টার দিকে আমরা এখানে যেটা নির্ভয়পুর গ্রাম আছে, এখানে একটা রাবার বাগানের গোপন খবরের ভিত্তিতে আমরা রেড করছি। তো পুলিশ দেখা মাত্রই যারা এই গাঞ্জা পাচারে যুক্ত তারা পালিয়ে যায়। আমরা এখান থেকে প্রায় 2টা প্যাকেটে 8 কেজি গাঞ্জা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি। শুকনো গাঁজা। শুকনো গাঁজা। তো সক্ষম হয়েছি এবং এগুলো আমরা আইনগতভাবে দেখছি এবং আমরা এটার উপরে একটা ইনকোয়ারি নিচ্ছি। পাশাপাশি গাঁজা বিরোধী এবং নেশা বিরোধী অভিযান হিসেবে আমরা কালকে সকাল থেকেই আমরা কিছু গাঁজা চারা যেখানে আছে নার্সারি, এগুলো আমরা টোটাল 12টা ফ্লোটে আমরা প্রায় 2 লক্ষর মতো আমরা গাঁজা চারাগুলো আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। পাশাপাশি ওই এলাকাতে যেটা সাউথ মহেশপুর একটু ভিতরে, এটা ফরেস্ট ল্যান্ডে, এখানে খালি জায়গাগুলোতে যে যারা গাঁজা চাষ করছে তাদেরকে আমরা জানান দিতে চাই। এই ধরনের অভিযান অবশ্যই জারি থাকবে এবং যারা এই কাজের সাথে যুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি এবং অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি এবং এগুলো হবে, আইনগত ব্যবস্থা হবে যদি নাম ঠিকানা সঠিকভাবে আমরা পাই। তো এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ রাখছি এবং আমাদের এই কাজগুলো চলবে আর আগামী দিনে চলবে। একটা বিনের গেছে তো একটা করে বেড়ে গেছে, একজনের আইতে না। সকাল আমরা রাত্রিবেলা একটা প্রায় অনুমান 10টা-11টার দিকে আমরা এখানে যেটা নির্ভয়পুর গ্রাম আছে, এখানে একটা রাবার বাগানের গোপন খবরের ভিত্তিতে আমরা রেড করছি। তো পুলিশ দেখা মাত্রই যারা এই গাঞ্জা পাচারে যুক্ত তারা পালিয়ে যায়। আমরা এখান থেকে প্রায় 2টা প্যাকেটে 8 কেজি গাঁজা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি। শুকনো গাঁজা। শুকনো গাঁজা। তো সক্ষম হয়েছি এবং এগুলো আমরা আইনগতভাবে দেখছি এবং আমরা এটার উপরে একটা ইনকোয়ারি নিচ্ছি। পাশাপাশি গাঁজা বিরোধী এবং নেশা বিরোধী অভিযান হিসেবে আমরা কালকে সকাল থেকেই আমরা কিছু গাঁজা চারা যেখানে আছে নার্সারি, এগুলো আমরা টোটাল 12টা ফ্লোটে আমরা প্রায় 2 লক্ষর মতো আমরা গাঁজা চারাগুলো আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। পাশাপাশি ওই এলাকাতে যেটা সাউথ মহেশপুর একটু ভিতরে, এটা ফরেস্ট ল্যান্ডে, এখানে খালি জায়গাগুলোতে যে যারা গাঁজা চাষ করছে তাদেরকে আমরা জানান দিতে চাই। এই ধরনের অভিযান অবশ্যই জারি থাকবে এবং যারা এই কাজের সাথে যুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি এবং অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি এবং এগুলো হবে, আইনগত ব্যবস্থা হবে যদি নাম ঠিকানা সঠিকভাবে আমরা পাই। তো এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আমি
অনুরোধ রাখছি এবং আমাদের এই কাজগুলো চলবে, আগামী দিনে চলবে। কালকে রাত্রে আমার বাড়ি থেকে আমার ঘরের সামনে থেকে নিয়ে গেছে। আমরা রাত্রে 12টার মধ্যে ঘুমাইছি। তারপরে নিচে করতে পারে না, বাড়ির মধ্যে সাইকেল অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, রেলওয়ে স্টার্ট করতে পারে না। কি আসলো বাইকটা? কি বাইক আসলো? আনসাইকেল। বাইকের নাম্বার TR0701 6511। পাশে আমার বাড়ির পাশে কালী মন্দির আছে, কালী মন্দির থেকে বাক্স দান বাক্স টাকা চুরি করে লেগে গেছে। দান বাক্স ভেঙে কালী মন্দিরে গিল ভেঙেছিল। দুর্গাপূজা শুরু করা যায় না, কালী পূজা শুরু, কালী পূজা শুরু, জবাই দিতে আর কি अरे हम बैठते আমি মন্দিরে আইছি, আয়া দিটা কাশবাস করে বাইরে তো মানে সকলে ডাক্তারছি কে মন্দিরে ঢুকছে, ঠাকুরের টেয়া ঢুলে গেছে। আমি ডেলি আয়া ঠাকুরের ধূপবাতি দে, সেবা দে, ফুল তুলি। আজকে আয়া দেখি এই ঘটনা, তো সবাই ডাকে আনছি। হ্যাঁ, এটার আনুমানিক কেমন টাকা নিছে? তো গতবার পূজা থেকে ক্যাশবাস প্রতিষ্ঠান করছে মার নামে। 1 বছর ধরে টাকা সবাই হালাইতেছে, 50 টাকা, 100 টাকা, যে যত পারে এইভাবে হালাইতে আছে। 15-20 হাজার দইব। এবার পূজার গেলে দেওয়ালি আইলে টাকাটা খুললে দেওয়ালির মধ্যে মার পূজা করলে হইলো। আমরা কলোনি দেখছি না, আমরা আসিয়া 50 বছর হয়েছে, কোন সময় দেখছি না। এখন নতুন করে সুর করতে আইয়ে তোলে ঠাকুরের জিনিস দিয়েছে কা ঠাকুরের বিচার করো। আমরা তো এটার মধ্যে সব সময় এটার মধ্যে দাম দুবার তুলসী পাতা দেই,
ভগবানের দেখছে ঠাকুরের সাইরাত আছে, একটা যদি তার কাটিয়ে দিত তো আমরা সুরটা দেখতাম। আমরা কোন সময় সুর পাইছে না, ওখানে আমরা কেমনে থাকতাম, আমরা বাইকটা হে বাইরে, গাড়িটা হে বাইরে, ফুলাফান বাচ্চা কাচ্চা লইয়া এখন সুরের জ্বালা গরম হয়ে তালা দিয়েও রাখতাম না, তাহলে আমরা কোনো চুরাইয়ে পড়তে ঠাকুরের বলে তার একটা কাটতে রেখে দেখতে যেমন চুরি না করতে রে, একটা হাতে তো চুরি করতে তো না, মা তুমি তার একটা কাটতে রেখে দাও, আমরা দেহাও সুখটা তব মাত্র চোখ দুইটা, হাত চারটা। কি হয়েছে ঘটনা? কালকে রাত্রে আমার বাড়ি থেকে আমার ঘরের সামনে থেকে লেগে গেছে, তাই আমরা রাত্র 12টার মধ্যে ঘুমাইছি। তারপরে নিচে করতে পারে না, বাড়ির মধ্যে সাইকেল অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, রেলওয়েসরা স্টার্ট করতে পারে না। কি আসলো বাইকটা? কি বাইক আসলো? আনসাইকেল, বাইকের নাম্বার TR 0701 6511। পাশে আমার বাড়ির পাশেই কালী মন্দির আছে, কালী মন্দির থেকে দান বাক্স টাকা চুরি করে লেগে গেছে, দান বাক্স ভেঙে কালী মন্দিরের গ্রিল ভেঙেছে। জমাইতো একটা রেখে গেছে, আবার জমাইতো কাটা। আমি মন্দিরে আইছি, আয়া দেখি যেটা কাজবাস করা বাইরে তো মানে সকলে ডাক্তারছি কে মন্দিরে ঢুকছে, ঠাকুরের টেহা লইয়া গেছে। আমি ডেলি ডেলি আয়া ঠাকুরের ধূপবাতি দে, সেবা দে, ফুল তুলি। আজকে আয়া দেখি এই ঘটনা, তো সবাই ডাকে আনছি। হ্যাঁ, এটার আনুমানিক কেমন টাকা নিছে? তো গতবার পূজা থেকে ক্যাশবাস প্রতিষ্ঠান করছে হার নামে, 1 বছর ধরে টাকা সবাই হালাইতেছে, 50 টাকা, 100 টাকা, যে যত পারে এইভাবে হালাইতে আছে। 15-20 হাজার দইব। এবার পূজার গেলে দেওয়ালি আইলে টাকাটা খুললে দেওয়ালির মধ্যে মার পূজা করলে হইলো। আমরা কলোনি দেখছি না, আমরা আসিয়া 50 বছর হয়েছে, কোন সময় দেখছি না। এখন নতুন করে সুর করতে আইয়ে তোলে ঠাকুরের জিনিস দিয়েছে কা ঠাকুরের বিচার করো। আমরা তো এটার মধ্যে সব সময় এটার মধ্যে দাম দুবা তুলসী পাতা দেই। ভগবানের দেখছে ঠাকুরের সাইরাত আছে, একটা যদি তার কাটিয়ে দিত তো আমরা সুরটা দেখতাম। আমরা কোন সময় সুর পাইছে না, ওখানে আমরা কেমনে থাকতাম, আমরা বাইকটা হে বাইরে, গাড়িটা হে বাইরে, ফুলাফান বাচ্চা কাচ্চা লইয়া এখন সুরের জ্বালা গরম হয়ে তালা দিয়েও রাখতাম না, তাহলে আমরা কোনো চুরাইয়ে পড়তে ঠাকুরের বলে তার একটা কাটতে রেখে দেখতে যেমন চুরি না করতে রে, একটা হাতে তো চুরি করতে তো না,
মা তুমি স্যার একটা কেটে রেখে দাও আমরা দেহাও সুপটা তব মাত্র চোখ দুইটা হাত চারটা কি হয়েছে ঘটনা? কালকে রাত্রে আমার বাড়ি থেকে আমার ঘরের সামনে থেকে লেগে গেছে না। আমরা রাত্রে 12টার মধ্যে ঘুমাইছি। তারপরে নিচে করতে পারে না, বাড়ির মধ্যে সাইকেল অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, রেলওয়ে স্টার্ট করতে পারে না। কি আসলো বাইকটা? কি বাইক আসলো? আনসাইকেল। বাইকের নাম্বার TR0701 6511। পাশে আমার বাড়ির পাশে কালী মন্দির আছে, কালী মন্দির থেকে দান বাক্স টাকা চুরি করে লেগে গেছে। দান বাক্স ভাঙা কালী মন্দিরের ঝিল ভেঙেছিল। আমি মন্দিরে আইছি আয়া দিটা কাজবাস করা বাইরে তো মানে ওগুলো ডাক্তারছি কে মন্দিরে ঢুকছে ঠাকুরের দেয়া ঢুলে গেছে। আমি ডেলি ডেলি আয়া ঠাকুরের ধূপবাতি দে সেবা দে ফুল তুলি। আজকে আয়া দেখি এই ঘটনা, তো সবাই ডাকে আনছি। হ্যাঁ, এটার আনুমানিক কেমন টাকা নিছে? তো গতবার পূজা থেকে ক্যাশবাস প্রতিষ্ঠান করছে মার নামে 1 বছর ধরে টাকা সবাই হালাইতেছে। 50 টাকা 100 টাকা যে যত পারে এইভাবে হালাইতে আছে। 15-20 হাজার দইব। এবার পূজার গেলে দেওয়ালি আইলে এই টাকাটা খুললে দেওয়ালির মধ্যে মার পূজা করলে হইলো। আমরা কলোনির সময় দেখছি না। আমরা আসিয়া 50 বছর হয়েছে কোন সময় দেখছি না। এখন নতুন করে সুর করতে আইয়ে তোলে ঠাকুরের জিনিস দিয়েছে কা ঠাকুরের বিচার করো। আমরা এটার মধ্যে সব সময় এটার মধ্যে দান দুবা তুলসী পাতা দেই। ভগবানের দেখে ঠাকুরের সাইডাত আছে একটা, যদি তার কাটিয়ে দিত তো আমরা সুরটা দেখতাম। আমরা কোন সময় সুর পাইছে না। ওখানে আমরা কেমনে থাকতাম? আমরা বাইকটা হে বাইরে, গাড়িটা হে বাইরে, খোলা হয় বাচ্চা কাচ্চা লইয়া এখন সুরের জ্বালা গরম হয়ে তালা দিয়েও রাখতাম না। তাহলে আমরা কোনো চুরাইয়ে করতে ঠাকুরে বলে তার একটা কাটতে রেখে দেখতে যেমন চুরি না করতে রে, একটা হাতে তো চুরি করতে তো না। মা তুমি তার একটা কাটতে রেখে দাও আমরা দেহাও সুপটা তব মাত্র চোখ দুইটা হাত চারটা। কি হয়েছে ঘটনা?
কর্তা ভালো দিন এনাকেও আমরা বরণ করে নেব পারম্পরিক উত্তরীয় ফুলের তোড়া এবং স্মারক আজকের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে যদি ভাবি যে আমি সব জানি, জানার শেষ নেই। এভরিডে ইউ হ্যাভ টু লার্ন, প্রতিদিন আপনার জানতে হবে। এর জন্য স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেইভাবে যদি করি, আলটিমেটলি সাধারণ মানুষের জন্য আমি যে জায়গায় আছি তার যে সুফলটা তারা পাবেন, এবং তাতে করে নিজের উপর সেলফ ডিফেন্স, সেলফ যে ডিপেন্ডেন্সি, আত্মনির্ভর, সেটা কিন্তু অনেকটা বেশি বাড়ে। যে আমি ইয়েস আই ক্যান ডু ইট, এই যে বিষয়টা সেটা আসবে, এবং আমি ইনোভেটিভ আইডিয়া এবং আধুনিক জগতে আধুনিকভাবে আরও কি করা যায় সেই বিষয়গুলো কিন্তু চলে আসবে। এখানে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, যাতে গ্রামের মানুষ নিজের উন্নয়ন প্রকল্পে সরাসরি যুক্ত হতে পারেন, এই কর্মসূচির মেইন উদ্দেশ্য, ইফ আই এম নট রং। আর্থিক স্বচ্ছতা, ই গ্রাম স্বরাজ, এরপরে পিএফএমএস, জনমনরেগা, এই যে ডিজিটাল টুল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আমার কাছে, যা এখন অবধি আমার কাছে যেটা দেওয়া হয়েছে, এবং পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ গ্রাম, যুব মহিলাদের যাতে আরো বেশি করে অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। এবং ডিসেন্ট্রালাইজেশনের যে বিষয়, আমাদের সরকার বারবার বলছে ক্ষমতা আমাদের একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের দিতে হবে, এবং আমাদের অন্তিম ব্যক্তি কি? এখানে অন্তিম ব্যক্তি হচ্ছে আমাদের গ্রাম। গ্রামের যারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা কাজ করছেন তাদের কাছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার দিতে হবে, কিন্তু পাওয়ারের মিস ইউটিলাইজেশন যাতে না হয় সেদিকে আপনারা নিশ্চয়ই সেটা সজাগ থাকবেন। এবং তার উপর ভিত্তি করে আমরা যখন গ্রামে যাব, সারা রাজ্যের 65% থেকে 70% যদি গ্রাম হয়, অর্থাৎ রাজ্যের পুরোটাই যদি ধরা যায়, সেটা হচ্ছে গ্রাম। সেই জায়গার যদি উন্নয়ন হয়, সেখানে যদি পার্সেন্টেজের দিক দিয়ে আপনারা করছেন, কিন্তু আমি আবার বলবো যে আরো বেশি করে করতে হবে, তবেই আমরা যেটা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, সেটাই আমাদের সম্ভব হবে। আপনারা এর মধ্যে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমার সরকার যে পোর্টাল, এটা আজকের থেকে প্রথম যখন আমি মুখ্যমন্ত্রী হয়েছি তখনই এই দপ্তরের আমি ছিলাম মন্ত্রী, তখন এই আমার পোর্টাল, যে আমার সরকারের যে পোর্টাল, সেটা যখন শুরু করলাম, আমার কাছে যা এর বাদেও অনেকবার আমি তার রিভিউ নিয়েছি, 95% সাকসেসফুল হয়েছে এটা। এবং এত ভালো একটা পদ্ধতি মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে যখন আমি এই বিষয়ে সেখানে সমস্ত মুখ্যমন্ত্রীদের সামনে এই আমার পোর্টালের বিষয়ে আমি বক্তব্য রাখলাম এবং সেখানে প্রেজেন্টেশন দিলাম, ওনারা মাননীয় প্রধানমন্ত্রীজি মানে এত বেশি খুশি হয়েছেন যে উনি খুবই আপ্লুত ছিলেন যে এটা কি করে, এই যে ইনোভেটিভ আইডিয়া, যে নির্দিষ্ট সময়ের মধ্যে 3 দিনের মধ্যে সমস্ত যারা পঞ্চায়েতের যারা প্রধান থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা বেরোনো, সেখানে রাস্তা খারাপ, কোথাও ইলেকট্রিসিটি খারাপ, ড্রেনের কাভার নেই, ফটো তুলে সেটাকে আপলোড করা, নির্দিষ্ট সময়ে যদি সেটা কাজ না হয় তাহলে সেটা চলে আসবে আমাদের সাব ডিভিশনাল লেভেলে, সাব ডিভিশনাল লেভেলে ওই যে টাইম লাইন ফিট করা আছে সেখানেও যদি না হয় ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, ডিস্ট্রিক্ট লেভেলে না আসলে সেটা সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রীর নিচে আসবে। সেই যে ব্যবস্থাপনা কত সুবিধা হয়ে গেছে, অনেক সময় সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না, বিশেষ করে গ্রামে গঞ্জে, যে কোথায় যাবে, কোথায় কার কাছে গিয়ে কথা বলবে, বললে হবে কি হবে না, এটা সবসময় একটা প্রশ্নবোধক থাকে। সেই জায়গায় আমরা এই প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের কাছে যাওয়ার যে চেষ্টা, আমার সরকার এখানে দিল্লিতে গিয়ে যখন আমি বলছিলাম আমার, সেটা হিন্দিতে বলতে হয়েছে মেরি সরকার, আমার সরকার বুঝে না অনেক সময় সেখানে আমার, কিন্তু আমাদের এখানে আমার সরকার সংস্কৃতি যদি আমরা দেখি, এক একজন লিজেন্ড ব্যক্তি
তারা আমাদের পথপ্রদর্শক। তো ওনারা বলে দিয়েছেন কিভাবে আমরা চলতে হবে। এগুলো মাঝে মাঝে মেডিটেশনের মাধ্যমে মাঝে মাঝে একটু চিন্তা করা উচিত। লেজিনেসের কোনো দাম নেই। লেজি যদি থাকি তাহলে কোনো দিন কাজ হবে না। এক একজন ব্যক্তি, এক একজন এখানে যারা আমার মা ও বোনেরা আছেন, আমি বলবো যে আমাদের যে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির যে নীতি, উনি যেভাবে চাইছেন যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটাকে মাথায় রেখে নিজেদেরকে প্রস্তুত করুন। কে জানে এখানের যিনি পঞ্চায়েতের আজকে যে প্রতিনিধি এসছেন, আগামী দিন ওর জন্য কোন জায়গায় ওনার স্থান রাখা হয়েছে। আমরা এর মধ্যেও দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি এক চা ঘর থেকে এসছেন, চায় বিক্রি করতেন ওনার বাবা, সেই জায়গার থেকে আজকে প্রধানমন্ত্রী হয়েছে। এবং তাতে করে আমরা দেখেছি বিরোধী দলের, বিশেষ করে কিছুদিন আগে, সত্যিই আমি বারবার খুব দুঃখের সাথে বলতে হয় যে হজম হচ্ছিল না যে একটা চাইওয়ালা ফ্যামিলির থেকে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, তাদের ভালো লাগছিল না। অনেকভাবে, নানাভাবে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। এবং শুধু তাই নয়, ওনার প্রয়াত মা সম্পর্কে যে কুরুচিকর যে মন্তব্য করেছেন বিহারের দারভাঙ্গাতে, মানে কি বলবো, আমি এর তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি। প্রায়শ সব জায়গায় আমি এই কথাটা বলি। বিহারের একটা সংস্কৃতি আছে, ভারতবর্ষের সংস্কৃতি তো আছেই, সেই সংস্কৃতির উপরে একটা আঘাত। তা আমি বলবো এই রাজনীতি থেকে, এইভাবে ওই রাজনৈতিক দলের প্রতিনিধি না হয়ে আমাদের সরকারের, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এখন চলছে, তার প্রতিনিধি হয়ে আপনারা যদি পঞ্চায়েতে সে সংস্কৃতি ডেভেলপ না করান, তাহলে আগামী দিন যে কারণে শুধু টাকা পয়সা দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু দেশ ভাবনায় যে কাজ করা উচিত সেই ভাবনায় আপনাদের কাজ করতে হবে, রাষ্ট্রবাদী চিন্তাধারায় আপনাদের কাজ করতে হবে। আমাদের যে 1956 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেখানে বলবন্ত রায় মেহতার নেতৃত্বে একটি কমিটি হয়েছিল, আপনারা সবাই জানেন, এখানে যারা রিসোর্সফুল পার্সন আছেন অন্যরা। এবং সেখানে এই যে আমাদের গ্রামের যে গ্রামগুলোকে কিভাবে ডেভেলপ করা যায়, তার অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হবে, রাস্তাঘাট, স্বাস্থ্য, এভরিথিং, বয় প্রণালী কিভাবে ডেভেলপ হবে, তার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং পরবর্তী সময়ে উনি রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টে বলা হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত, এক একটা পঞ্চায়েতের যে কি কি দায়িত্ব সেই সম্পর্কে বলা হয়েছে। এবং সেই পঞ্চায়েতগুলোর যাতে তারা শক্তিশালী হতে পারে, তাদেরকে পূর্ণ ক্ষমতা দেওয়া যায়, তাদের বিশেষ দায়িত্ব দেওয়া যায়, তার জন্য সেই রিপোর্টে বলা হয়েছে। এবং সেখানে অর্থ থেকে আরম্ভ করে অন্যান্য সম্পদ কিভাবে রাখা যাবে তার বিষয়ে কথা বলা হয়েছে। সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে সেই রিপোর্টে বলা হয়েছে। আমরা সবাই জানি যে ভারতবর্ষে প্রায় 65 থেকে 70% কিন্তু মানুষ গ্রামে বসবাস করে। আমাদের রাজ্য একই অবস্থা, এখানেও 60 থেকে 75%, 70% মানুষ গ্রামে বাস করে। এবং আমাদের আজকে জিএসডিপির কথাই বলুন, পার ক্যাপিটা ইনকামই বলুন, যাই বলুন, সব কিন্তু ডিপেন্ড করছে গ্রামের যদি অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হয়, তবেই সেটা সম্ভব হবে। এবং সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। আমরা চাই যে দেশের যে অর্থনীতি, দেশের যে খাদ্য উৎপাদন এবং সাংস্কৃতিক যে আমাদের পরম্পরা, সেই ঐতিহ্য আমাদের গ্রামগুলোতে যেন সেটা বজায় রাখে। এবং সেখানে কিন্তু গ্রামের যে উন্নয়ন, সেই কারণে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শুধু খালি আমি গ্রামগুলোতে যেন সেটা বজায় রাখে। এবং সেখানে কিন্তু গ্রামের যে উন্নয়ন, সেই কারণে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শুধু খালি আমি বেনিফিশিয়ারি সিলেকশন করলাম আর তাদেরকে আমরা বেনিফিশিয়ারির যে স্কিমগুলো সেগুলো প্রদান করলাম, তা নয়। সার্বিকভাবে উন্নয়নের লক্ষ্য কিন্তু আমাদের থাকতে হবে। আমাদের একটা সামগ্রিক যে ওভারঅল যে উন্নয়ন আজকে আমাদের গ্রামীণ এলাকায় যদি হয়, তবেই এটা সম্ভব হবে। স্বাধীনতার পর আমরা দেখেছি যে আগের সরকার শুধুমাত্র যে শহর উন্নয়নের দিকে নজর দিয়েছে, গ্রামীণের উন্নয়নের দিকে কিন্তু সেই রকমভাবে নজর দেয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে আসলেন, এর আগে অটলজিও চেষ্টা করেছেন অনেকবার, তারপর কিন্তু দেখা গেল না।
যে আমাদের গ্রামীণ উন্নয়ন যদি না হয় তাহলে কোনো অবস্থায় রাজ্য বা দেশ উন্নয়ন হবে না, এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেইন উদ্দেশ্য হচ্ছে সেটা। এবং সেই কারণেই আজকে শহরের দিকে যে বাড়তি যে অ্যাড্রেস করেছিল তার থেকে সরে গিয়ে এখন গ্রামীণ এলাকাগুলো যাতে উন্নয়ন হয়, সেখানে আমাদের স্বাস্থ্যের বিষয়ে হোক, শিক্ষার বিষয়ে হোক, কমিউনিকেশনের বিষয়ে হোক, বিদ্যুৎ, পানীয় জল, কর্মসংস্থান, এইগুলো যাতে আগে যেগুলো পিছিয়ে ছিল সেইগুলোকে কিভাবে আরো সুদৃঢ় করা যায়, আগামী দিন কিভাবে সুদৃঢ় করা যায়, সেই ব্যবস্থার জন্যই ত্রিস্তরীয় পঞ্চায়েত। আমাদের যদি গ্রামীণ এলাকায় যদি উন্নয়ন হয় তাহলে তার কিন্তু অনেকটা চাপ আমাদের রাজ্যেরও কিন্তু অনেকটা কমবে, কারণ সেখানে যদি আমাদের উন্নয়ন হয় তাহলে শহরের উপরে তার চাপটা কিন্তু অনেকটা কমে যাবে। এছাড়া আমাদের গ্রামীণ এলাকায় যদি নিরাপত্তা যদি আমরা রাখতে পারি, আজকে ত্রিপুরাতে বাইরের থেকে বহু ইনভেস্টর এখানে আসছে, বলছে যে ত্রিপুরা এখন 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে 3 নম্বর স্থানে আছে। মহিলাদের উপর যে আক্রমণ অত্যাচার সেগুলো কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। তো এইগুলো বিভিন্ন যে প্যারামিটার, সেই জায়গায় আমরা দেখেছি ত্রিপুরাতে মানুষ বাইরের থেকে আসছে। কাজে সেটা শুধু শহর ভিত্তিক যদি হয় সেটা সম্ভব হবে না, মানুষ আসবে না। এবং ওভারঅল যে 65% থেকে 70% যদি গ্রামীণ এলাকায় থাকে, তো ওখানকার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনোদিন আমাদের রাজ্যেরও সেইভাবে তার ইন্ডেক্স যে আছে, যে প্যারামিটার আছে ল অ্যান্ড অর্ডার, সেটা আসবে না। কাজেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের কিন্তু অনেক দায়িত্ব আছে। 1959 সালের 2রা অক্টোবর প্রথম যখন এই অ্যাক্ট সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়, প্রথম 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগর জেলা প্রথম এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সেটা লাগু করে, এবং পরবর্তী সময়ে অন্যান্য রাজ্যের মধ্যেও সেটা দেখা গেছে, ধীরে ধীরে করে অন্যান্য রাজ্যের মধ্যেও সেটা হয়েছে। আমরা 2018 সালের পরে আমরা যেভাবে এই সরকার আসার পর আমরা এটার মধ্যে জোর দিয়েছি কিভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েতকে আরো শক্তিশালী করা যায়, তার একটা প্রকৃত উদাহরণ, যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যেটা নেই আমরা এখানে করেছি। আমাদের প্রথম ক্যাবিনেট থেকে শুরু হলো, স্টেট লেভেলের সমস্ত ডিপার্টমেন্টগুলো আমরা এই যে অফিস তৈরি করলাম, ডিস্ট্রিক্টে করলাম, সাব ডিভিশনে করলাম, আর সেটা একমাত্র ভারতবর্ষের একটাই রাজ্য, সেটা হচ্ছে ত্রিপুরা, যেখানে আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা অফিস করেছি। এতে করে কিন্তু ট্রান্সপারেন্সির যে কথাটা আমরা বলছি এবং মানুষের জন্য যে কাজ করার যে স্পিড অফ ওয়ার্ক সেটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো আমরা কিন্তু সেইভাবে আমরা কাজগুলো আমরা করছি। একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমরা যে ত্রিপুরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে আমরা যে ভালো কাজ করছি, এবং ত্রিপুরা সরকারের মাননীয় আরডি পঞ্চায়েতের এবং অন্যান্য দপ্তরের মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, এখানে উপস্থিত আছেন শ্রী অভিষেক সিং, সেক্রেটারি আরডি পঞ্চায়েত, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আছেন শ্রী প্রসূন দে, ডাইরেক্টর পঞ্চায়েত। তাছাড়া যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রী নীরব কুমার কিশোর ভাই গিলানি, ডাইরেক্টর ভারত ইনিশিয়েটিভ ফাউন্ডেশন। উনিও কি কারণে আজকে আমাদের এই যে ক্যাপাসিটি বিল্ডিং এর যে আয়োজন পঞ্চায়েত প্রতিনিধিদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে, সেই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা রেখেছেন। আমার সামনে উপস্থিত আছেন সমস্ত সম্মানিত জেলা পরিষদ, জেলা সভাধিপতিগণ, সহকারী সভাধিপতিগণ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য যারা সদস্যরা আছেন। এখানে উপস্থিত আছেন ডিস্টিংগুইশড গেস্টস অ্যান্ড ডিস্টিংগুইশড রিসোর্স পার্সোনালস, এবং এই পঞ্চায়েত ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে আমার ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এর আগেও পঞ্চায়েতের কয়েকবার এখানে এই ধরনের সভা হয়েছিল। বিভিন্ন সময়ে পুরস্কারের ব্যবস্থার
যে সভা এখানে হয়েছিল, আমি কয়েকবার এখানে এসেছি এবং একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী এই দপ্তরের উনি বিস্তারিত আলোচনা আপনাদের উদ্দেশ্যে কিছু কি করা উচিত আমাদের আগামী দিন সেই বিষয়ে এখানে আলোচনা করেছেন। আমি এই মহৎ যে আয়োজন তার জন্য পঞ্চায়েত দপ্তর সহ যারা আয়োজকের সাথে যুক্ত তাদের এবং রিসোর্স পার্সোনাল যারা আছেন সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। খুব প্রয়োজন, নিড অফ দ্য আওয়ার। এখানে পঞ্চায়েতে আমাদের কিভাবে চলা উচিত, কারণ আমরা সবাই জানি যে যে গ্রামীণ যে ব্যবস্থা, গ্রামীণের যে সেখানে যদি সরকারের ব্যবস্থা সেটা যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু আমাদের যে রাজ্যের যে সরকার সেটা কিন্তু মজবুত হবে। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সবাই জানি যে ভারতের সংবিধানের যখন ৭৩তম সংশোধনী হয় 1992-তে, সেই অনুসারে পঞ্চায়েত ব্যবস্থা একটি সাংবিধানিক কিন্তু স্বীকৃতি পান। এর আগে সেটা সেইভাবে ছিল না এবং এটা আমাদের ডেমোক্রেসির জন্য একটা, আমি বলবো যে এটা একটা অমূল্য স্তম্ভ। আমরা একটা বাড়িও যদি বানাই তার যদি বেস যদি স্ট্রং না হয়, এই পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে আমাদের বেস যদি শক্তিশালী হয় তাহলে উপরের দিকে কিন্তু আমার দালানও শক্তিশালী হবে, অনেক উপর অব্দি আমরা যেতে পারব। কাজে এই জায়গায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের অর্থই হচ্ছে যে নিচের থেকে উপরে যাওয়া। এরকম না যে আমাদের সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারপরে আমাদের রাজ্য সরকার তারপরে ত্রিস্তরীয় পঞ্চায়েত, এরকমটা না। এখানে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার যেটা হচ্ছে যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত যদি শক্তিশালী হয় তবেই আগামী দিন আমাদের সেন্ট্রাল অর্থাৎ আমাদের দেশেও কিন্তু শক্তিশালী হবে। এটাই হচ্ছে আসল মূল উদ্দেশ্য। গ্রাম পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তাদেরকেও নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে। আমাদের এতগুলো আমাদের সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প হয়, রাজ্য সরকারের প্রকল্প হয়, কিন্তু আলটিমেটলি যদি এই প্রকল্পগুলির বাস্তবায়ন ওই জায়গায় না হয় তাহলে কিন্তু আমাদের রাজ্য বা আমাদের দেশ কোনো অবস্থায় শক্তিশালী হবে না। ট্রান্সপারেন্সির কথা বলা হচ্ছে, এখানে স্বচ্ছতার কথা বলা হচ্ছে। আমি আবার এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, কিন্তু আবার বলবো যে এর থেকে বড় শক্তি আপনার যে উইপন জীবনে বাঁচার জন্য, এর থেকে বড় শক্তি আর কিছু হতে পারে না, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করি, কারণ ৩৫ বছরের রাজত্বে আমরা দেখেছি যে একটা আখড়া বানিয়েছিল, রাজনৈতিক আখড়া বানিয়েছিল এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এখনো অনেক মানসিকতা অনেক অনেক ব্যক্তির থাকে, আমি বলছি না যে সবার, কিন্তু কয়েকজন ব্যক্তির মধ্যে আমরা মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি, মাঝে মাঝে রিপোর্টও আসে। তা আমি বলবো যে এই পঞ্চায়েতকে আমরা যদি আগামী দিন শক্তিশালী করতে পারি, কারণ আমরা সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, আমাদের দায়বদ্ধতা খুব প্রয়োজন। সেই দায়বদ্ধতার সাথে যে প্রকল্পগুলো আমরা দিচ্ছি সেই প্রকল্পগুলো যেন বাস্তবায়ন হয় সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আর এখানে যে অবসাদের কোনো বিষয় নাই, যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন যে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তারাই যদি ডিসিশন নেয়, তাহলে এখানে আমরা যে মেইন উদ্দেশ্য যে সব মানুষকে ইনক্লুসিভ ওয়েতে সবারকে একসাথে রাখা, আমার মেম্বারদের সাথে আমি একসাথে রাখতে পারছি না, তো সাধারণ মানুষকে আমি কোথা থেকে রাখবো? তো সেটাকে আরো যাতে শক্তিশালী করা যায়, আমি নিশ্চিত যে ইউ ক্যান ডু ইট। নিজের ভিতরে আমাদের সেই শক্তি আছে। নিজের শক্তি সম্পর্কে আগে নিজেরা বুঝুন। অন্যের শক্তি আপনাকে কিন্তু শক্তিশালী করতে পারবে না, আপনার ভিতরেই সবকিছু আছে। আমাদের এই লিজেন্ড ব্যক্তি ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি যদি আমরা দেখি, গ্রেড যে অন্তর্ভুক্তি হয়েছে একটু আগে যেটা আমি বললাম, সেটাকে যদি আমরা দেখি পার্সেন্টেজ হিসাবে সেটা 3.5%, অর্থাৎ জাতীয় সাফল্যের 6% আমরা অংশীদার। এই কারণে ত্রিপুরায় এই যে সূচকগুলো আছে সেই সূচকে দেশের শ্রেষ্ঠ যে প্রদর্শনকারী রাজ্য হিসাবে এখন স্বীকৃতি পেয়েছে।
আমরা আরো কয়েকটা ডাটা দিয়ে আমরা, বিরোধীরা অনেক সময় অনেক কথা বলেন, আবল তাবল যা খুশি তাই বলেন, কিন্তু কাগজপত্রের সাথে ওদের কোনো যোগাযোগ নেই। পড়াশোনা তো মানে সেটা তো আর কি বলবো, বলে আর লাভ নেই। তো সেই জায়গায় আজকে পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলি, আমরা আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার ক্যাপিটা ইনকাম, এই যে ছোট রাজ্যের মধ্যেও আমরা আজকে সিকিমের পরে সেকেন্ড বেস্ট আমরা পার ক্যাপিটা ইনকাম। আজকে জিএসডিপির কথা যদি বলি, আমরা আসাম বড় রাজ্য, সেই আসামের পরে আমরা জিএসডিপি তো আমরা সেকেন্ড হাইয়েস্ট এই ত্রিপুরা রাজ্য, অর্থাৎ আমরা ঠিকভাবে চলছি। এখানে গ্রামীণ এলাকার কথাবার্তা হচ্ছে, যেহেতু গ্রামীণ ত্রিস্তরীয় পঞ্চায়েত, অত্যন্ত খুশি লাগে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে লাখপতি দিদি আমাদের বানাতে হবে। এর আগে কতজন লাখপতি দিদি ছিল, আর এইবার কত হয়েছে? 1,08,000 আমাদের লাখপতি দিদি এই ত্রিপুরাতে হয়ে গেছে, এবং প্রতিদিন সেটা বাড়ছে আমাদের। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির ডিজিটাল ইন্ডিয়া যে লক্ষ্যমাত্রা, সেই হিসাবে আমরাও কিন্তু সেভাবে আমরা কাজ করছি। আমাদের প্রতিটি পঞ্চায়েতে, আপনারা নিশ্চয়ই এগুলোতে অলরেডি আপনারা অনেক বেশি জানেন আমার থেকেও, কারণ আপনারা মেইন ফিল্ডে আছেন, যে পিএফএমএস অর্থাৎ পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, এর মাধ্যমে কিন্তু লেনদেন হয়। আগে তো ক্যাশ ইত্যাদি এইসব হতো, সেখানেও কিন্তু ট্রান্সফার। এই যে কল ঢুকতেছে না, বিজি কয় খালি দাদা, সিঙ্গেল একজন পারসন কথা কোন উত্তর দিন, উত্তর দিব। বেতন পান বাংলা বাংলা ফাটা, ঠিক আছে ঠিক আছে। তারপরেও মানে চেষ্টা করেন আর কি রিসিভার, কারণ সবাই তো রিসিভার তুলে রাখছি না, দ্বিতীয়বার কইতাছি রিসিভার তুলে রাখছি। এই ফোন ধরে করে, এই ফোন ধরে করে লিখা মাগনা বেতন পাইতে পাইতে তোর বিজন না কাছে সাংবাদিক ভাই। এই শুনেন, আপনি ফোন নম্বরে ফোন করলে বাবু এটা কোন, এই শুনেন, আপনি আমার কাছে কথা দিতে বাধ্য, আপনি বেতন পান সরকারি 5 দামি ভাই বুঝছে 5 দিন কোন করে ফোন করলে একটা বিজি টেবিলে কে বলে কথা বলতে। আরে এটা বড় কথা, কারণ নাই রাস্তাঘাটে তার ছিঁড়ে পড়েছে, তুমি দেখছো তো। আর আমরা আজকে সকাল থেকে মানে কোনো কারেন্টের কোনো নামগন্ধ নাই, আর আজকে এখন পর্যন্ত হয়েছে কোনো কারেন্টের কোনো 11টা বাজে আছে, তখন কোনো কারেন্টের কোনো ইয়া নাই। মানে কোন জায়গা, কোন এলাকা? বিশালগড়। মানে কোনখানে কারেন্ট নাই? কদমতলি। আচ্ছা, মানে সকাল থেকে মানে একটানা কারেন্ট নাই, তার মধ্যে 2বার বাড়ি দিয়ে গেছে, মানে 2 মিনিট করে সেটা। এখন আপনারা যে আইছেন এখানে কি কইছে তারা? হেরে একজন আছে, দাঁড়া একজন আইছে,
হেন একজন আছে যে একটু মাথার চুল নাই, হ্যারে ফোন করলে হ্যাঁ গালিগালাজ করে। একজন সরকারি এমপ্লয়ি হিসেবে যদি এমন তোরা গালিগালাজ করে, মানে কারেন্টের লিগে আপনারা ফোন করলে গালিগালাজ করে? হ্যাঁ গালিগালাজ করে। শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা এমন করে এসে গালিগালাজ করে। শুয়োরের বাচ্চা ফোন রাখ এমন ভাবে গালিগালাজ করে। আপনার নাম জানেন? হ্যার তো নাম জানি না, হ্যার বাড়ি মনে মেবি আগরতলা। মানে আপনারা বিদ্যুতের জন্য ফোন করলে গালিগালাজ করে? হ্যাঁ এমন তোরা গালিগালাজ করে। এখন আমরা কি চাইতেছেন? আর ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা সবাই বিশালগড়ের রাউতকলা সব জায়গার ছেলেগুলো আইছে, তো বিশালগড় রাউতকলা এদিকে কারেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু আমরা কদমতলী এলাকার মধ্যে কোনো কারেন্ট আসে না এখন পর্যন্ত। 1 ঘন্টা এবার কারণটা দৌড় রে আচ্ছা জোর ফাটাতে যাও দিকে যাও যাই দিকে যাও। আমরা এই কদমতলিতে আইছি, রাউতকলা বিশালগড়ের লোক আইছে, আমার পরে তারা বিশালগড়ের লাইনটা দিয়ে দিছে। বিশালগড়ে 1-2 মাতব্বর আইছে বা যে কোনো একজন লোক আইছে, তারা বিশালগড় লাইনটা দিচ্ছে, আমরা কদমতলি লাইনটা দিচ্ছে না। কেননা আমরা সাধারণ মানুষ, কেন আমরা কেউ বড় নেতাও নাই, কেউই নাই। তারা বিশালগড় লাইনটা দিয়েছে, থানার ওসিবাবু আইসে বিশালগড় লাইনটা দিয়ে চালু করে দিয়েছে। বিশালগড় বা রাউতকলা লাইন চালু ওসিবাবু আইসে লাইনটা নিজে গিয়ে লাইনটা চালু করে দিয়েছে। তারা আমরা লাইনটা দিচ্ছে না, কখনো দিয়ে দিচ্ছে না তারা। আমরা এর লিগে আমরা কিছু বলাবেন দাঁড়া রয়েছি। কোন এলাকা আপনারা? কদমতলি এলাকা। আচ্ছা, এর লিগে লাইনটা না দেওয়ার কারণে আমরা দাঁড়া রয়েছি। তারা লাইনটা দিলে আমরা যাবো। কোন সময় থেকে কারেন্ট নাই? কারণ নেই সারাদিন স্যার, সকাল থেকে কারণ নেই। 2 ঘন্টা মানে দুপুরবেলা 1-1.5 ঘন্টা আসলো, বাস এরপরে এখন সন্ধ্যের সময় গেছে, এখন অব্দি কারেন্ট নেই। কারেন্ট অফিসে তারা কি কইছে? তারা তো কতই না, তার কাছে তারা ফোন করলে তারা ফোন রিসিভ করে না। তারা একটা ফোন আসে, তারা ফোনটা করলে ফোনটা রিসিভ করে না। তারপরে তারা ফোন ধরলেও একবার ধরলেও বাবাধ্য করে, যে গালি সম্ভব না। অ্যাকচুয়ালি আমি যদি কমপ্লেন করি ম্যাডামের কাছে, ম্যাডামকে তার কাছে দাও, স্যারকে ম্যাডামের কাছে দাও, তারা এরকম করে। এই যে কল ঢুকতেছে না বিজি কয় খালি দাদা সিঙ্গেল একজন পারসন কথা কোন উত্তর দিব বেতন পাওয়া বাংলা বাংলা ফাটা। ঠিক আছে ঠিক আছে, তারপরেও মানে চেষ্টা করি আর কি রিসিভার, কারণ সবাই তো রিসিভার তুলে রাখছি না। দ্বিতীয়বার কইতাছি রিসিভার তুলে রাখছি। তুই ফোন ধরে না করে, এই ফোন ধরে না করে লিগা মাগনা বেতন পাইতে পাইতে তোর বিজন না কাছে সাংবাদিক ভাই। হ্যাঁ এই শুনেন, আপনি ফোন নম্বরে ফোন করলে বাবু এটা কোন? এই শুনেন, আপনি আমার কাছে কথা বলতে বাধ্য, আপনি বেতন পান সরকারি 5 দামি ভাই বুঝছে 5 দিন কোন খানে ফোন করলে একটা বিজি কে বলে কথা বলতে। আরে এটা বড় কথা কারণ নেই, রাস্তাঘাটে তার ছিঁড়ে পড়েছে তুমি দেখছো তো। আমরা আজকে সকাল থেকে মানে কোনো কারেন্টের কোনো নামগন্ধ নাই, আর আজকে এখন পর্যন্ত হয়েছে কোনো কারেন্টের কোনো 11টা বাজে এখন কোনো কারেন্টের কোনো ইয়া নাই। কোন জায়গা কোন এলাকা? বিশালগড়। মানে কোনখানে কারেন্ট নাই? কদমতলি। আচ্ছা, মানে সকাল থেকে মানে একটানা কারেন্ট নাই, তার মধ্যে 2বার বাড়ি দিয়ে গেছে, মানে 2 মিনিট করে সেটা। এখন আপনারা যে আইছেন এখানে কি কইছে তারা? হ্যারে একজন আছে, দাঁড়া একজন আইছে, হেন একজন আছে যে একটু মাথার চুল নাই, হ্যারে ফোন করলে হ্যাঁ গালিগালাজ করে। একজন সরকারি এমপ্লয়ি হিসেবে যদি এমন তোরা গালিগালাজ করে, মানে কারেন্টের লিগে আপনারা ফোন করলে গালিগালাজ করে? হ্যাঁ গালিগালাজ করে। শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা এমন করে এসে গালিগালাজ করে। শুয়োরের বাচ্চা ফোন রাখ এমন ভাবে গালিগালাজ করে। আপনার নাম জানেন? হ্যার তো নাম জানি না, হ্যার বাড়ি মনে মেবি আগরতলা। মানে আপনারা বিদ্যুতের জন্য ফোন করলে গালিগালাজ করে? হ্যাঁ এমন তোরা গালিগালাজ করে। এখন আমরা কি চাইতেছেন? আর
ঠিক এক থেকে 1.5 ঘন্টা আগে আমরা সবাই বিশালগড়ের রাউতকলা সব জায়গার ছেলেগুলো আইছে। তো বিশালগড় রাউতকলা এদিকে কারেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু আমরা কদমতলী এলাকার মধ্যে কোনো কারেন্ট আসে না এখন পর্যন্ত 1 ঘন্টা। এবার কারণটা ধরে আচ্ছা যাও আমরা এই কদমতলীতে আইছি, রাউতকলা বিশালগড়ের লোক আইছে, আওয়ার পরে তারা বিশালগড়ের লাইনটা দিয়ে দিছে। বিশালগড়ে 1-2 জন মাতব্বর আইছে বা যে কোনো একজন লোক আইছে, তারা বিশালগড় লাইনটা দিচ্ছে, আমরা কদমতলী লাইনটা দিচ্ছে না। কেননা আমরা সাধারণ মানুষ, কেন কেউ আমরা কেউ বড় নেতাও নাই, কেউই নাই, তারা বিশালগড় লাইনটা দিয়েছে। থানার ওসিবাবু আইসে বিশালগড় লাইনটা দিয়ে চালু করে দিয়েছে, বিশালগড় বা রাউতকলা লাইন চালু ওসিবাবু আইসে লাইনটা নিজে গিয়ে লাইনটা চালু করে দিয়েছে। তারা আমরা লাইনটা দিচ্ছে না, অহনক দিয়ে দিচ্ছে না তারা। আমরা এর লিগে আমরা কিছু বলাবেন দাঁড়া রয়েছি। কোন এলাকা আপনার? কদমতলী এলাকা। আচ্ছা, এর লিগে লাইনটা না দেওয়ার কারণে আমরা দাঁড়া রয়েছি। তারা লাইনটা দিলে আমরা যাবো। কোন সময় থেকে কারেন্ট নাই? কারেন্ট নেই সারাদিন, স্যার সকাল থেকে কারেন্ট নেই। 2 ঘন্টা মানে দুপুরবেলায় 1-1.5 ঘন্টা আসলো, বাস এরপরে সন্ধ্যে গেছে, ওখান অব্দি কারেন্ট নেই। কারেন্ট অফিসে তারা কি কইছে? তারা তো কতই না, তার কাছে তারা ফোন করলে তারা ফোন রিসিভ করে না। তারা একটা ফোন আছে, তারা ফোনটা করলে ফোনটা রিসিভ করে না। তারপরে তারা ফোন ধরলেও একবার ধরলেও বাবাদ করে যে গালি সম্ভব না। অ্যাকচুয়ালি আমি যদি কমপ্লেন করি ম্যাডামের কাছে, ম্যাডামকে তার কাছে দাও, তারকেও ম্যাডামের কাছে দাও, তারা এরকম করে। এই যে কল ঢুকতেছে না, বিজি কয় খালি দাদা সিঙ্গেল একজন পারসন কথা কোন উত্তর দিব বেতন বাংলা বাংলা ফাটা। ঠিক আছে ঠিক আছে, তারপরেও মানে চেষ্টা করেন আর কি রিসিভার, কারণ সবাই তো রিসিভার তুলে রাখছি না, দ্বিতীয়বার কইতাছি রিসিভার তুলে রাখছি। এই ফোন ধরে করে, এই ফোন ধরে করে লিগা মাগনা বেতন পাইতে পাইতে সার্ভিস এর কাছে সাংবাদিক ভাই। হ্যাঁ এই শুনেন, আপনি ফোন নম্বরে ফোন করলে বাবু এটা কোন? এই শুনেন, আপনি আমার কাছে কথা দিতে বাধ্য, আপনি বেতন পান। প্রথমে আপনাদের সকলের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রাখি, এবং সেখানে আপনাদের সবার জন্য দুপুরবেলা আহারের ব্যবস্থাপনা করা হয়েছে এবং সকলের সহযোগিতা মাধ্যমে সঙ্গে রয়েছে
নানাবিধ শিশুদের নৃত্য সঙ্গীত আবৃত্তি এবং আপনাদের সকলের উপস্থিতিতে এই মহতি আমি দেখছি না নান্দনিকতার শীর্ষস্থান অধিকার করবে আমরা আশা রাখছি। এই অনুষ্ঠানের যে কচিকাঁচা শিশুদেরকে নিয়ে যে অনুষ্ঠানটা কর্মসূচি ওনার উদ্যোগে সেটা দেওয়া হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানটাকে পরিচালনা করবেন সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান আমাদের সফলতা আমরা কামনা করব। পাশাপাশি আমাদের আজকের এই অনুষ্ঠানে না এই অনুষ্ঠান শুরু করছি। নমস্কার সবাইকে, সবাই সহযোগিতা আমরা কাম্য করছি। শ্রী রাকেশ পাল মহাশয় এবং আজকের এই অনুষ্ঠানটি অল ড্রাইভার। নমস্কার সকলকে। আজকের এই মহতী অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা যে আয়োজন করেছেন তার জন্য আমরা করে উঠবো সেই আশা প্রত্যাশা আপনাদের সকলের কাছে রাখা হচ্ছে। আজকে এই অনুষ্ঠানকে আইনের মধ্যে অনেকগুলো জটিলতা আছে, সেটা নিয়ে আমাদের অলরেডি সর্বভারতীয় স্তরে আমাদের সেই বিষয় নিয়ে আমাদের কাজ চলছে এবং সেইগুলো নিয়ে আমরা কন্টিনিউ আলোচনা করছি। সরকারের সাথে উঠতে বসতে আমাদের আলোচনা হচ্ছে। আশা করি যে ড্রাইভারদের যে বিষয়টা আছে 10 বছর সশ্রম কারাদণ্ড বা বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে পুনরায় বিবেচনা করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ রেখেছি এবং সেটা নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে এবং পাশাপাশি আরও অনেকগুলো আইন, অনেকগুলো বিষয় যেমন আমাদের রাজ্যে অত্যন্ত প্রয়োজন মোটর ওয়েলফেয়ার বোর্ড বা সোসাইটি। আপনারা জানেন যে একটা অ্যাক্সিডেন্ট হলে বা একটা ইনজুর্ড হলে একজন কোনো ড্রাইভার যদি মারা যায় বা তার যদি 50% ইনজুর্ড হয়, সেক্ষেত্রে সে কোনো বেনিফিশিয়ারি বেনিফিট বা কোনো সাহায্য সহায়তা পায় না। সেই জন্য আমাদের সবথেকে বড় দাবি হচ্ছে আমাদের বিশেষ করে ত্রিপুরা রাজ্যে আমরা মোটর ওয়েলফেয়ার বোর্ড গঠন করা, যার মাধ্যমে আমাদের চালকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা এবং তাদের বেনিফিশিয়ারি বেনিফিট পাইয়ে দেওয়া যায়। সেই ক্ষেত্রে একটা ড্রাইভারের তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন বেনিফিশিয়ারি বেনিফিট থাকে, যেটা বহিরাজ্যে আছে, আমাদের ত্রিপুরা রাজ্যে নেই। তার জন্য অবিলম্বে সেই চালু করার সেই দাবিটাও আমাদের আছে। প্রথমে সবাইকে নমস্কার। আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রের সবথেকে বড় শক্তি, দুটো শক্তি, একটা হচ্ছে নির্মাণ শক্তি, একটা চালক শক্তি। তো আমাদের রাষ্ট্রে যারা চালক শক্তি, যাদের মাধ্যমে আমাদের এই সারা বিশ্বের মধ্যে যাদের মালপত্র আদান প্রদান একটা মানুষের জীবনে প্রত্যেকটা দিনের তার প্রত্যেকটা মুহূর্তের সাথে চালক শক্তির প্রয়োজনীয়তা আছে। সেই চালক শক্তিরা তারা দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষে তারা ড্রাইভার দিবস হিসাবে পালন করে আসছে, যেটা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বারবার দাবি রেখে আসছি। তেমনি অল ড্রাইভার কল্যাণ সংঘ উদ্যোগে আজকে 1 সেপ্টেম্বর ওনারা চালক দিবস হিসাবে সেই দিনটি পালন করে থাকে। সেই পালনের সামনে সেই সেই সম্মানের বিষয়টা রেখেই আমাদের আজকে পশ্চিম জেলার যে অনুষ্ঠান কর্মসূচি, সেই কর্মসূচিতে আমাদের পশ্চিম জেলার সভাপতি আছেন উত্তম দাস, আছেন জেনারেল সেক্রেটারি রাকেশ পাল, আছেন হরিবাবু থেকে শুরু করে অমিত থেকে শুরু করে এবং বিভিন্ন নেতৃত্বরা সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান কর্মসূচি আমরা নিতে চলেছি। সেখানে আমাদের আজকে কেক কাটা থাকবে, বাচ্চা কচিকাঁচা শিশুদের
তাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, তাদের হাতে কিছু সামান্য আমরা উপহার তুলে দেব এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আজকে এই ড্রাইভার দিবসটা আমরা পালন করতে চলেছি। আপনারা জানেন সকালবেলা ঘুম থেকে উঠলে প্রথমেই যখন আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো বা আমি নিজে অফিসে যাব বা কর্মক্ষেত্রে যাব, সেখানে আমাকে চালক শক্তির প্রয়োজন হয়, একটা গাড়ির প্রয়োজন হয় সেখানে যাওয়া আসা। তো তাদের যে জীবনের যে কতগুলো কষ্ট, তাদের জীবনের বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে, তাদের পরিবারের বিষয় নিয়ে আলোচনা হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে, তাদের প্রত্যেক দিন যে সমস্যাগুলোর সম্মুখীন হয় সেইগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি 29 দফা দাবি রাষ্ট্রবাদী সরকারের হাতে আগামীকাল আমরা সদর পশ্চিম জেলার ডিএমের হাতে আমরা সেটা তুলে দেব এবং সেটা যেন আমাদের ডিএমের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর কাছে সেই মানে আমাদের যে দাবি সমর্থা সেটা আমরা ওনার কাছে চাই। যে পরিবহন আমাদের জায়গাটা হয়তো ছোট হয়েছে, আর জন্য প্রথমে আপনাদের সকলের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ এবং
ওই একটা নাও সাইড দাও ওদিকে সাইড দাও লো কেস পুরা করে লিখছি লো এটা কাজে লাগে ও আনার তো অবস্থা ও নুকু না আনে ও যে তো না নেই ও তো আনে বস্তা আনে আর গলা বুঝা কো এটা বলা ওই সাকার জন্য কি দাও সাকার জন্য কি দাও সুন্দর লাগতো আমার শুনাবে শুনা সামনেই পড়ছে আমাদের এই পশ্চিম গোবিন্দপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ডের 10 নম্বর ওয়ার্ডের এই যে বাঁধের যে এলাকাটা এই কাছে এখানে অর্ধসমাপ্ত কাজের কারণে বিগত কয়েক মাস যাবৎ এলাকার মানুষের চরম একটা হয়রানির শিকার হচ্ছেন। আমরা আজকে এই এলাকার বুথ কমিটির বুথ সভাপতি সহ এলাকার সবাই মিলে আমাদের এইখানে স্বেচ্ছায় আমরা শ্রমদান করছি এবং যাতে পূজার আগে মানুষের যাতায়াতের জন্য সুবিধা হয় সেই জন্য আমরা সবাই এখানে একযোগে মিলিত হয়েছি। আমাদের যুব মোর্চার ছেলেরা বুথ কমিটির যারা আছেন কার্যকর্তারা মিলে আমরা এখানে এসেছি এবং যাতে কাউন্সিলরও আছেন আমাদের পাশে। আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে এই এলাকার পূজার আগে চলাচলের জন্য কিছুটা উপযোগী করা যায়। এই কারণে আজকে আমরা মিলিত হয়েছি। আমরা আশা রাখি আমাদের এই প্রয়াস এই এলাকার মানুষরা ভালোভাবে নেবেন এবং আমরা সবাইকে এই বার্তাটাই দিতে চাই যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এইখানে কাজকর্মটা বা চলাফেরাটা ভালো এবং মসৃণ হয়। রাস্তার কাজ দ্রুত বন্ধ করা হয়েছে। এই রাস্তার কাজ শুরু করা হলেও আমরা দেখতে পাই যে কয়েকদিনের ভিতরে আবার রাস্তার কাজ বন্ধ করা হয়। আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই এবং আমরা এলাকার সমস্ত জনগণের কাছ থেকে এই দাবি রাখছি ত্রিপুরা সরকারের কাছে এবং এলাকার কর্তৃপক্ষের কাছে, যাতে অবিলম্বে এই রাস্তা দ্রুত সংস্কার করে আমাদের চলাচলের উপযোগী করে দেওয়া হয়। নয়তো এখানে উপস্থিত প্রত্যেক এলাকার নাগরিকের পক্ষ থেকে আমরা ডিওয়াইফাই উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইফাই কৈলাসহর উত্তরাঞ্চল কমিটি জিন্দাবাদ। কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে এবং সিপিআইএম এর সহযোগিতায় এলাকার সমস্ত জনগণ এবং বামপন্থী ছাত্র যুবদেরকে নিয়ে আজকে 2 ঘন্টার জন্য এখানে গণ অবস্থানে মিলিত হয়েছি। ডাকবাংলা থেকে বাবুরবাজার এবং ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত প্রধান সড়কের কাজ অবিলম্বে কেন শুরু করা হচ্ছে না সেই দাবিতে পকেটে পয়সা ঢুকেনি বলে তাদেরকে বন্ধ করা হয়েছে। আমরা দাবি রাখছি অনতিবিলম্বে রাস্তার কাজ শুরু করতে হবে এবং রাস্তার গুণগত মান ভালো রেখেই রাস্তার কাজ শুরু করতে হবে। কারণ বামপন্থীরা অতীতেও মানুষের পাশে ছিল, গরিব মানুষের পাশে থেকে কাজ করেছে, আগামী দিনেও গরিব মানুষের পাশে থেকে উত্তরাঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে প্রয়োজনে ডিএম অফিস আমরা ঘেরাও করে রাস্তার কাজ দ্রুত চালু করার জন্য আমরা আন্দোলন করব। চাই না এই কয়েকটি কথা আপনারা আমাদেরকে সহযোগিতা করবার জন্য আপনাদের মাধ্যমে গাড়ি নিয়ে যাতায়াত করতে আমাদের অনেক অসুবিধা হয়। আমরা তো রুট ট্যাক্স দিতেছি।
লড়াই চাই। ওই উত্তরাঞ্চলের সমস্ত মানুষের স্বার্থে বামপন্থীদের আন্দোলন চলছে। রাজ্যের সমস্ত মানুষের স্বার্থে বামপন্থীদের আন্দোলন চলছে। এই প্রধান সড়কের বেহাল দশা কেন রাজ্য সরকার জবাব চাই। এই উত্তরাঞ্চলের প্রধান সড়কের বেহাল দশা কেন রাজ্য সরকার জবাব চাই। ওই জবাব তোমাদের দিতে হবে। এই জবাব তোমাদের দিতে হবে। আজ বামপন্থীদের আন্দোলন চলছে। রাস্তা মেরামতের দাবি নিয়ে বামপন্থীদের আন্দোলন চলছে। রাজ্য সরকার জবাব চায়। রাস্তার কাজ দ্রুত বন্ধ করা হয়েছে। এই রাস্তার কাজ শুরু করা হলেও আমরা দেখতে পাই যে কয়েকদিনের ভিতরে আবার রাস্তার কাজ বন্ধ করা হয়। আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই এবং আমরা এলাকার সমস্ত জনগণের কাছ থেকে এই দাবি রাখছি ত্রিপুরা সরকারের কাছে এবং এলাকার কর্তৃপক্ষের কাছে, যাতে অবিলম্বে এই রাস্তা দ্রুত সংস্কার করে আমাদের চলাচলের উপযোগী করে দেওয়া হয়। নয়তো এখানে উপস্থিত প্রত্যেক এলাকার নাগরিকের পক্ষ থেকে আমরা ডিওয়াইফাই উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইফাই কৈলাসহর উত্তরাঞ্চল কমিটি জিন্দাবাদ। কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে এবং সিপিআইএম এর সহযোগিতায় এলাকার সমস্ত জনগণ এবং বামপন্থী ছাত্র যুবদেরকে নিয়ে আজকে 2 ঘন্টার জন্য এখানে গণ অবস্থানে মিলিত হয়েছি। ডাকবাংলা থেকে বাবুরবাজার এবং ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত প্রধান সড়কের কাজ অবিলম্বে কেন শুরু করা হচ্ছে না সেই দাবিতে পকেটে পয়সা ঢুকেনি বলে তাদেরকে বন্ধ করা হয়েছে। আমরা দাবি রাখছি অনত বিলম্বে রাস্তার কাজ শুরু করতে হবে এবং রাস্তার গুণগত মান ভালো রেখেই রাস্তার কাজ শুরু করতে হবে। কারণ বামপন্থীরা অতীতেও মানুষের পাশে ছিল, গরিব মানুষের পাশে থেকে কাজ করেছে। আগামী দিনেও গরিব মানুষের পাশে থেকে উত্তরাঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে প্রয়োজনে ডিএম অফিস আমরা ঘেরাও করে রাস্তার কাজ দ্রুত চালু করার জন্য আমরা আন্দোলন করব। চাই না এই কয়েকটি কথা আপনারা আমাদেরকে সহযোগিতা করবার জন্য আপনাদের মাধ্যমে গাড়ি নিয়ে যাতায়াত করতে আমাদের অনেক অসুবিধা হয়। আমরা তো রুট ট্যাক্স দিতেছি। লড়াই চাই। ওই উত্তরাঞ্চলের সমস্ত মানুষের স্বার্থে বামপন্থীদের আন্দোলন চলছে। রাজ্যের সমস্ত মানুষের স্বার্থে বামপন্থীদের আন্দোলন চলছে। এই প্রধান সড়কের বেহাল দশা কেন রাজ্য সরকার জবাব চাই। এই উত্তরাঞ্চলের প্রধান সড়কের বেহাল দশা কেন রাজ্য সরকার জবাব চাই। ওই জবাব তোমাদের দিতে হবে। এই জবাব তোমাদের দিতে হবে। আজ বামপন্থীদের আন্দোলন চলছে। রাস্তা মেরামতের দাবি নিয়ে বামপন্থীদের আন্দোলন চলছে। রাজ্য সরকার জবাব চায়। রাস্তার কাজ দ্রুত বন্ধ করা হয়েছে। এই রাস্তার কাজ শুরু করা হলেও আমরা দেখতে পাই যে কয়েকদিনের ভিতরে আবার রাস্তার কাজ বন্ধ করা হয়। আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই এবং আমরা এলাকার সমস্ত জনগণের কাছ থেকে এই দাবি রাখছি ত্রিপুরা সরকারের কাছে এবং এলাকার কর্তৃপক্ষের কাছে, যাতে অবিলম্বে এই রাস্তা দ্রুত সংস্কার করে আমাদের চলাচলের উপযোগী করে দেওয়া হয়। নয়তো এখানে উপস্থিত প্রত্যেক এলাকার নাগরিকের পক্ষ থেকে আমরা ডিওয়াইফাই উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইফাই কৈলাসহর উত্তরাঞ্চল কমিটি জিন্দাবাদ। কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে এবং সিপিআইএম এর সহযোগিতায় এলাকার সমস্ত জনগণ এবং বামপন্থী ছাত্র যুবদেরকে নিয়ে আজকে 2 ঘন্টার জন্য এখানে গণ অবস্থানে মিলিত হয়েছি। ডাকবাংলা থেকে বাবুরবাজার এবং ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত প্রধান সড়কের কাজ অবিলম্বে কেন শুরু করা ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির উদ্যোগে আমাদের 47 নম্বর বুথ কমিটির বুথ সভাপতি, এই আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের এখানে মণ্ডলের নেতৃত্ব, আমাদের শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন মোর্চা, যুব মোর্চা, মহিলা মোর্চার নেতৃত্ব এবং আমাদের এই এলাকার শ্রদ্ধেয় শিক্ষক কল্যাণ স্যার সহ আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে বাঁধটা সংস্কার করবার নামে মাটি ফেলা হয়েছে এবং অবৈজ্ঞানিকভাবে মাটি ফেলার কারণে আজ মানুষ বিভিন্নভাবে আমাদের পার্টির কাছে আসছেন যে বাড়ি থেকে বেরোতে পারছেন না, বৃষ্টি দিলে কাদা হয়ে যায়। তো আমরা বারবার দপ্তরের সাথে যোগাযোগ করি এবং দপ্তরের সেই জায়গার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা আমাদেরকে দেখাচ্ছে। বাধ্য হয়ে
ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির আহ্বানে এই বুথ এলাকার সমস্ত অংশের মানুষ, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আমার শিক্ষক কল্যাণ স্যার সহ আমরা সবাই এই বানটাকে মেরামত করে, টুকটাক মেরামত করে মানুষের চলাচল, পূজার আগে যাতে মানুষ চলাফেরা করতে পারে সেই বন্দোবস্ত আমরা করছি। এবং এই ক্ষেত্রে দপ্তর যদি উদাসীন থাকে তাহলে পুরো বাঁধ এলাকা আমরা নিজেরা শ্রমদান করে আমরা সেই কাজটাকে সম্পন্ন করবার চেষ্টা করব। সদর মহকুমা কমিটির সম্পাদক তফসিল সমন্বয় সমিতি কমরেড কাজল দাস, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মধ্যম লোকাল কমিটির সম্পাদিকা কমরেড ঋতিকা দাস, আমাদের জননেতা কমরেড অনিল সরকারের 187তম জন্মদিন পালন করছি। তারই অঙ্গ হিসেবে এই রাজ্য কেন্দ্রে আজকের এই অনুষ্ঠান এবং আগামী 3 তারিখ বেলা 4টায় সদর সিপিআইএম অফিসে হল ধরে একটা আলোচনা সভা আমাদের রাজ্যে দলিত, আন্দ এবং ভারতবর্ষের বর্তমান অবস্থা অনিল সরকারকে সঙ্গে রেখে এটা সংগঠিত হবে। তাতে মুখ্য বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার। আজকে কমরেড রত্নাবর্মনকে অনুরোধ করছি পুষ্পাঞ্জলি করতে। সকলের পক্ষে কমরেড কৃষ্ণপ্রিয়া দাস, প্রথমেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আত্মীয় স্বজন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা প্রতি বছরেই তার এই জন্মদিনে আমরা অনুষ্ঠান করি। অতীতের যে জন্মদিনের অনুষ্ঠান আর বর্তমান সময়ের জন্মদিন অনুষ্ঠান, তার মধ্যে মৌলিক পার্থক্য আমরা লক্ষ্য করছি। কেন লক্ষ্য করছি? যে আমাদের রাজ্যে প্রয়াত কমরেড অনিল সরকার পিছিয়ে পড়া দলিত অংশের মানুষ সহ শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করেছিলেন, তারা যাতে সামাজিক মর্যাদা পান, অর্থনৈতিক অধিকার পান, শিক্ষায় অগ্রসর হতে পারেন এবং আমাদের দেশে সমাজ পরিবর্তনের যে সংগ্রাম, যেটা মূল সংগ্রাম, এই সংগ্রামে আজকে এই আরএসএস কে মোকাবেলা করার জন্য এবং সেই কেরালার শেষ প্রান্ত থেকে বিরোধী রাজনৈতিক দলের যারা আছে, যারা দেশকে ভালোবাসেন, সাম্প্রদায়িক ঐক্য চান, মিল চান, শান্তিতে কমরেড আমাদের এই অনুষ্ঠানে প্রথমে ধুবড়ী মহকুমা কমিটির সভাপতি কমরেড জওহরলাল দাস, আমাদের রাজ্য কমিটির সদস্যরা যারা রয়েছেন দ্রুত জানেন, একে একে আপনাদের সবাইকে পুষ্পার্ঘ অর্পণ করবার জন্য অনুরোধ করছি। উনি বলেছেন এটাকে খতম করুন। উনি বলছিলেন অ্যাবলিশন অফ কাস্ট, অ্যাবলিশন অফ ক্লাস। আমরা আজকে 87তম জন্মদিবস আমরা পালন করতে যাচ্ছি। এখন তা অক্ষরে প্রমাণিত হবে। উনি যখন এই রাজ্যের মধ্যে সুগন্ধ এসে হবে 9টায় আমি 9টায় শুরু করে দেন, 5 মিনিটের ভিতরে না ঠিকঠাক ভালো লাগতো না। তিনি যেটা বলেছেন তখন হয়তো ওনার নামে সমালোচনা হতো, কেউ কেউ বলতেন তুমি ডাক্তারকে তারা বলছেন। আজীবন মানুষকে সংগঠিত করেছেন। এমনকি
আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর এখন পর্যন্ত প্রতিদিন দলিতের উপর নির্যাতন, শ্রমজীবী মানুষের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। এর বিরুদ্ধে বিশেষ করে দলিত মানুষের সংগঠিত করার জন্য তিনি আওয়াজ তুলেছেন। তার জীবদ্দশায় আমরা সারা ভারতবর্ষে দলিতদের মুক্তির সংগ্রামে একটা ভূমিকা নিতে পারে এর মতো সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চ আমরা তৈরি করেছিলাম। কিন্তু তার যে স্বপ্ন, এই স্বপ্ন এখন আমরা পূরণ করতে পারিনি। আমাদের রাজ্যে বিশেষ করে তার সংগঠনের নেতৃত্বের ভূমিকায় এবং সরকারে বামফ্রন্ট সরকারে তিনি যখন মন্ত্রী ছিলেন, তাকে কাজে লাগিয়ে তিনি যে অধিকার আদায়ের সংগ্রাম করেছেন, অধিকার আদায় করেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি একদিকে ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর নেতৃত্বের সংবিধান, তাতে যে অধিকার এই দেশের মানুষকে দিয়েছিল এবং আমাদের রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যে অধিকারগুলি অর্জন করতে সাহায্য করেছিল, আজকে এগুলি সবগুলি একটার পর একটা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে স্বাধীনতার পরে যে সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের যে লড়াই সমাজ করে, তার অন্যতম একটা বিষয় ছিল আমাদের দেশে যে ভেদাভেদ বর্ণবাদী, তাকে অবসান ঘটানো। সংবিধানেও এমন কিছু বিষয় আছে যেগুলি এই বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে লড়াইতে উৎসাহিত করবে এবং বর্ণবাদী ব্যবস্থার খতম করবে। আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখছি আমাদের দেশের যে সরকার, আরএসএস এর আদর্শে পরিচালিত বিজেপি সরকার, তারা এই সংবিধানের মূল ভাবনা এটাকে জলাঞ্জলি দিয়ে আমাদের দেশে মৌলবাদী নীতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে, এটাই মূলনীতি এই দেশের, এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষ যেমন ভারতবর্ষে আরএসএস এর যে কৌশল, এই কৌশলকে পর্যদস্ত করেছিল, ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করেছিল, একটা সংবিধান দিয়েছিল। আজকের দিনেও এই মানুষের উত্তরসূরিরা আছে, তারা আরএসএস বিজেপির এই জঘন্য প্রচেষ্টা, ইতিহাসকে পেছনে দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, এটাকে বরদাস্ত করবে না। তারা ভয় পায় আমাদের আন্দোলনকে। তারা জানে এই বামপন্থী দলিত শোষণ মুক্তি মঞ্চ, আমাদের রাজ্যের তফসিলি সমন্বয় বা আমাদের বামপন্থী দলগুলি যেখানে কাজ করছে, তারা তাদের এই প্রচেষ্টা সফল, তার জন্যই আমরা লক্ষ্য করেছি। আজকে আমরা প্রয়াত অনিল সরকারের জন্মদিন পালন করছি, আমরা বিজেপি সরকারের পদত্যাগ চাইছি না, তারপরে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করছি। সেখানেও দেখছি কংগ্রেসের গুন্ডারা আর বিজেপির গুন্ডারা, সমাজদ্রোহীরা আমাদের সেই কর্মসূচি করতে বাধা তৈরি করে। মলনগরে, আনন্দনগরে আমাদের কমরেডরা যখন প্রোগ্রাম করার চেষ্টা করছিলেন, বাধা তৈরি করেছেন। মলনগরে প্রোগ্রাম করার পরে আমাদের গণ আন্দোলনের কর্মী তপন শাহ তাকে বাড়ি থেকে এনে মারধর করেছে। এরকম আম্বেদকরের জন্মদিন পালন করার সময় কমলপুরে বিজেপির গুন্ডারা আমাদের কর্মীদের আক্রমণ করেছে। কেন অলিশকে এত ভয় কেন, আম্বেদকরের এত ভয় কেন, তফসিলি সমন্বয়কে এত ভয় কেন? আসলে তারা বুঝেছে তাদের ঘন্টা বেজে গেছে। সারা দেশে আরএসএস বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ তৈরি হচ্ছে, শ্রমজীবী মানুষ। আমাদের রাজ্য এই 7.5 বছরের সরকারের কাছে যারা একটা প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং বামফ্রন্ট সরকারের আমলে অর্জিত অধিকারগুলি একটার পর একটা হরণ করছে, মানুষকে কথা বলতে দিচ্ছে না। তার জন্যই তারা ভয় পাচ্ছে। মানুষ প্রতিদিন এই ভয়কে জয় করে রাস্তা আসছে। তার জন্য আজকে এই আক্রমণ, সরকারের জন্মদিন পালন করবো। তার জন্য আমরা একটি আবেদন করব, এটার জন্মদিন একটা আনুষ্ঠানিক। অনিল সরকাররা যে লড়াই করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং এই আরএসএস বিজেপির যে মূল নীতি, তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে একে প্রতিহত করার চেষ্টা করছেন, আজকের দিনে তারা মরিয়া। তার জন্য আমাদের আরো বেশি সংগঠিত হয়ে শুধু তফসিলি অংশের মানুষ না, সমস্ত গণতান্ত্রিক আন্দোলন একসাথে মিলে তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে হবে এবং আগামী দিনে সমাজ পরিবর্তনের যে লড়াই,
মনুবাদী নীতিকে খতম করার যে লড়াই, যার ব্যবস্থার যে চেষ্টা, যার ভাগ করার যে চেষ্টা জাতিগত হবে, এটার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমরা এটা অর্জন করতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে যাব। আমি আক্রমণ করছে, আমরা লোকগুলো মদ খাইছে, তারা এই অবস্থা। পুরুষ লোক দিয়ে আক্রমণ করছে, এখন জীবিকায় ভর্তি করেছে। আমরা আগের মালিকের কাছে আমরা 25 বছর কাজ করছি, আমরা আগের মালিকে 1 টাকা নিছে না প্রামের না ড্রেসের, বছরে 2 বার ড্রেস দিছে আমাদের। আমরার মালিকে আগের মালিকে আমরা 1 টাকা নিছে না, আমরার মালিকে আমরারে করছে না। সিকিউরিটি ফোর্স, আমরা কি সিকিউরিটি কাজ করতে আইছি দাদা? আমরা হলো সিকিউরিটি ফোর্স, সিকিউরিটি ফোর্স নাই। আমি তো নতুন একটা কাগজ দিও, বারবার একটি কথা ঘুরে যাবো। তারা মানাচ্ছে মালাই না সেটা
রাত্রিবেলা একটা প্রায় অনুমান 10টা 11টার দিকে আমরা এখানে যেটা নির্ভয়পুর গ্রাম আছে, এখানে একটা রাবার বাগানের গোপন খবরের ভিত্তিতে আমরা রেড করছি। তো পুলিশ দেখা মাত্রই যারা এই গাঞ্জা পাচারে যুক্ত তারা পালিয়ে যায়। আমরা এখান থেকে প্রায় 2টা প্যাকেটে 8 কেজি গাঞ্জা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি। শুকনো গাঁজা? শুকনো গাঁজা। তো সক্ষম হয়েছে এবং এগুলো আমরা আইনগতভাবে দেখছি এবং আমরা এটার উপরে একটা ইনকোয়ারি নিচ্ছি। পাশাপাশি গাঁজা বিরোধী এবং নেশা বিরোধী অভিযান হিসেবে আমরা কালকে সকাল থেকেই আমরা কিছু গাঁজা চারা যেখানে আছে নার্সারি, এগুলো আমরা টোটাল 12টা ফ্লোটে আমরা প্রায় 2 লক্ষর মতো আমরা গাঁজা চারাগুলো আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। পাশাপাশি ওই এলাকাতে যেটা সাউথ মহেশপুর একটু ভিতরে এটা ফরেস্ট ল্যান্ডে, এখানে খালি জায়গাগুলোতে যে যারা গাঁজা চাষ করছে তাদেরকে আমরা জানান দিতে চাই। এই ধরনের অভিযান অবশ্যই জারি থাকবে এবং যারা এই কাজের সাথে যুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি এবং অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি এবং এটা হবে, আইনগত ব্যবস্থা হবে যদি নাম ঠিকানা সঠিকভাবে আমরা পাই। তো এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ রাখছি এবং আমাদের এই কাজগুলো চলবে, আগামী দিনে চলবে। একটা বিনের বাইক রেখে গেছে তো আয় না দাদা, কিন্তু একটা করে বেড়ে গেছে, একজনের বাইরে
মাথায় পায়ে গায়ে যেখানে বেজে তোমার মারছে। নারায়ণ দাস গত পঞ্চায়েত সমিতি আর কিছু কইলে তো মোবাইলে দেখবো সবাই। হঠাৎ যে কুকুন্যা 2023 কংগ্রেস করতে জিষ্ণু দেবকুমার হারাইছে এখন নেতার সাথে আর কংগ্রেস করতে কংগ্রেস কুকুন্যা এই রঞ্জিত দাস 2018 তার বা সিপিএম এর মিছিল মিটিং হইছে এই আজকে আমরা কত তুই রান কই আমার শেষ করলো আমাদের সৎসঙ্গ সমাজে যৌথ ভাতৃ সৎসঙ্গ এখনই শুরু হবে। আপনারা সবাই চলে আসুন বিরোধী এবং সৎসঙ্গে। আপনারা সবাই জানেন ব্রজপুরে একটা অনুকূল ঠাকুরের একটা জন্মবার্ষিকী উপলক্ষে একটা প্রোগ্রাম চলতে আছে। তো সারাদিন ব্যাপী আজকে প্রোগ্রাম, যেখানে ত্রিপুরা প্রদেশের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সভাধিপতি, জেলা সভাপতি সবাই ছিলেন, আমরাও ছিলাম। তো দুপুরবেলা ভালো প্রোগ্রাম হয়েছে। তারপর আমরা নিজস্ব কাজে বেরিয়ে যাই। কিছুক্ষণ আগে ফোন আয় আমাদের কাছে যে ওইখানে ওই এলাকারই কিছু যুবক খুব মদমত্ত অবস্থায়
আচমকাভাবে আমাদের কিছু কার্যকর্তা, বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সদস্য নারায়ণ দাসকে অ্যাটাক করে, পাশাপাশি মহাদেব বাড়ির যে মেইন পুরোহিত ওনার উপর আক্রমণ চালায় এবং রেশন ব্রজপুরের যে মেইন রেশন যেনার মালিক শঙ্কর দত্ত ওনার রেশনে গিয়ে লাথি মারে এবং কিছু বস্তা টস্তা টেনে বের করার চেষ্টা করে। তারপর এই অবস্থায় সবাই যখন জড়ো হয় তখন দেখা যায় এখানে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়, যেখানে আমাদের নারায়ণ দাস এবং পলাশ চক্রবর্তী যিনি পুরোহিত ওনারা খুব বাজেভাবে আহত হয়। আমরা এখন বিশালগড় থানার দ্বারস্থ হয়েছে, আমরা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওসি সাহেব যে কিছুক্ষণের মধ্যেই উনি সেটার সুবিচার করবেন এবং যারা অপরাধী ওনাদের শাস্তি দেওয়ার জন্য ধরে আনবেন। এমনিতেই তো মূলত দেখা গেছে যে বিজেপি কর্মীরাই বিজেপি কর্মীদেরকে মারধর করেছে, আমরা যেটা দেখতে পেলাম। আর চরিলামে একটা মানে আমরা সেখানে গিয়েছিলাম এবং অনেকেই বলতে শোনা গেছে যে বলছে ওরা রাজকুমার গোষ্ঠী বনাম তাপস গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লড়াই। গোষ্ঠী তো আর আমি জানি না, কিন্তু যারা ওই দিক থেকে আক্রমণ করেছে ওরা মদমত্ত অবস্থায় আছে এবং ম্যাক্সিমাম টাইম রঞ্জিত দাস যার নাম বলা হয়েছে উনি ম্যাক্সিমাম টাইম মদমত্ত অবস্থায় থাকেন, বাজারের মধ্যে উশৃঙ্খলতা করে, বাজারের মধ্যে একটা মাফিয়াগিরি করার চেষ্টা করে। ঠিক আছে, তো ওনারা কোন গোষ্ঠীর বা বিজেপির কিনা সেটা তো বলা যায়। আমি 5 বছর ছিলাম, ওনাদের অ্যাক্টিভিটি সেরকম ভারতীয় জনতা পার্টিতে আমি দেখতে পাইনি। ঠিক আছে, এখন ওনারা কোন গোষ্ঠীর সঙ্গে চলে, কার সঙ্গে চলে সেটা আমার জানার বিষয় না, আমি সেটা ব্যক্ত করতে চাইনি। আচ্ছা, এখানে পুলিশ ছিল ঘটনাস্থলে যখন মারামারি ছিল কিনা আমি জানি, আমি ছিলাম না, কিছুক্ষণ পর শুনতে পেলাম যে পুলিশও সেখানে ছিল। দেখুন, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পুলিশের সামনেই মারামারি হয়েছে এবং পুলিশ কিন্তু দর্শকের ভূমিকা পালন করে, যে পুলিশ নিজের কাজ করবে। নিজে আপনারা যেটা বলছেন যে পুলিশ নীরবতা ভূমিকা পালন করেছে, সেটা আমি বলতে পারি না, আমি ওই জায়গায় ছিলাম না, কিন্তু আমি ওসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে উনি আজকের মধ্যেই ওনার কাজ করবেন। যদি করতে পারে তো বেস্ট, আমি বলবো ওনাদের ধন্যবাদ জানাবো, আর যদি না করতে পারে তাহলে আপনারা যেটা বলেছেন হয়তো বা সেটাই সত্যি হতে। এখনো পর্যন্ত কি ঘটনাস্থলে কোনো চরিলাম মণ্ডলের কোনো নেতৃত্ব গিয়ে পৌঁছেছেন? আমি সেটা জানি না, আমি বাগমা ছিলাম, শোনার সাথে সাথে আমি সরাসরি বিশালগড় থানায় চলে আসি। এখন ওইখানে নেতৃত্ব কারা আছে বা কি নেই আমার সেটা জানা নেই। নারায়ণ দাস পঞ্চায়েত সমিতির মেম্বার, চরিলাম মন্ডলের চরিলাম ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য, ব্রজপুর পঞ্চায়েতের। আমরা ঠাকুরের উৎসব করতেছি অনুকূল ঠাকুরের, তো তারা মহাদেব আজকে গতকালকে পূজা করছে, তো আজকে মহাদেবের পূজা মানে দশমী করতে আসছিল, তো তারা যাইতেছে, তারা খুব মানে বিশৃঙ্খল ভাবে যাইতেছে। তো আমি একজনকে জিজ্ঞাসা করছি যে আপনি এর লেগে কি লেগে বাসা বাধ্য করতেছেন, এরকম কি লেগে করতেছেন, তাই না কইতাছে মানে আমার খুব বেশি গালাগাছ, আমি এখানে ক্যামেরার সামনে আমি করতে পারতাম না, মানে অনেক গালাগাছ করতেছে। তারপর একজন আছে রতন দাস, তাই নিয়ে মানে নেতৃত্ব দেয় ব্রজপুর, নেতৃত্ব তাই নিয়ে আমি জিজ্ঞাসা করছি যে দাদা হ্যাঁ তো খুব বেশি গালাগাছ করতেছে, আমি না কিনলে গিয়া মানে আমার রতন দাসও খুব বেশি গালাগাছ। তা আমি কইলাম আরে আমার কি দোষ, ঠাকুরের পারফর্ম করতেছে, আপনারা কিনলে গিয়ে এরকম মানে বাজে বিহেভ করতেছেন, এন তো অনেক মহিলা আমরা গুরু ভাই বোন আছে, তো আপনারা তার সামনে কিনলে গা শহর মানে বৃষ্টিকা লাগা কি করবো মানে বলার। এখানে কি মারামারি হয়েছে? মারামারি বলতে আমার গেঞ্জি ছিড়ালাইছে, খুব মারছে, আমার গেঞ্জি এদিকে সুলাই মনে লাগছে, মানে বহুত অবস্থা, মানে কি বলবো মানে বাসার বাইরে আমি মানে আমি লজ্জিত। আর কে ছিল এখানে? কে ছিল এখানে? এখানে রঞ্জিত দাস নামে একজন ব্যক্তি ছিল, রতন দাস নামে। আমি কি রেশন তুলতাম না, সরকারি রেশন। রঞ্জিত দাস কইছে তোর রেশন তুলতাম না, আর কি বাজারে উঠতাম না কালকে। আমি কি অপরাধ করলাম? সরকারি রেশন কে আর কি বাজারে উঠতাম না। কে কইছে এই কথা? রঞ্জিত দাস বিশাল আমাকান বলে মাছ বেছে, আর বহু মাছ বেছে, করি না এটা উপর কি রেশন তুলতাম না, আমার অভাব কিটা। আজকে এখানে কি হয়েছে? আজকে এবং অনুষ্ঠান চলতেছে, তারপরে তারা করতে বসুন করে আজকে হঠাৎ যে কুকুন্যা 2023 কংগ্রেস করতে জিষ্ণু দপমরা হারাইছে, কে কোন নেতা সাথে আর কংগ্রেস করতে কংগ্রেস কুকুন্যা এই রঞ্জিত দাস 2018 তারপর সিপিএম এ মিটিং হয়েছে, কে আজকে আমরা কও তুই রেশন তুলতাম না, কারণটা কি আমার তারপর সিপিএম এ মিটিং হয়েছে বল কে কও এই কোটি টাকা রেশন তুলতাম না, কারণটা কি আমার অপরাধ।
মানুষ তো তুলতে হইব না। কোন রাস্তাটা অবরোধ করছেন? এই রাস্তার নাম কি তা? প্রেমতলা। এটা কি কাঞ্চনপুর থেকে জলেবাসা যায় রাস্তা? আপনারা কোন স্কুলের স্টুডেন্ট? বর্তমানে কতজন শিক্ষক আছে? আর স্কুলটা কত দূর পর্যন্ত? তোমরা কোন শিক্ষকের অভাব? শিক্ষক কোন শিক্ষক নাই? স্কুলে যে পড়াশোনা করেন ঠিক টাইমে কি মাস্টাররা স্কুলে আয়নি? ঠিক মতো পড়াশোনা করায়নি মাস্টাররা? ও বাকি সাবজেক্টের লেগে নাই দিকে কইছে না? আপনারা কি হেডমাস্টারে জানাইছেন স্কুলের? কবে জানাইছেন আইএস রে? জানাইছেন? আইএস কিতা কইছে? আপনারা স্কুলটা কি এডিসি আওতা দিন? এডিসি, ঠিক আছে। कभी खुशी कभी गम, ना जुदा होंगे हम, कभी खुशी कभी गम। तुझको ही पाए प्यार दिल से कभी भी न हो तुम, ये है तेरे में दिए हम जलाए, देखे जहाँ भी देखे तुझको ही पाए। अपना है तुझे पता मेरी सांसों में तू है समाया, मेरा जीवन तो है तेरा छाया, मेरी सांसों में तू है समाया, मेरा जीवन तो है तेरा छाया, तेरी पूजा करूं मैं तो हरदम, ये है तेरे करम कभी खुशी। ना 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 ना
বাড়িতে আসার পরে আমার সহকর্মী যারা আছে কর্মরত তাদের কথা তো মনে হইব। তাদের সাথে আমি যখন একসাথে ডিউটি করতাম কান্দা মিলাইয়া, তখন তো তাদের সাথে আমার সব কিছু শেয়ার করতাম। আজকে আমি ডিপার্টমেন্ট থেকে পেনশন আইছি, কিন্তু তাদের কথা তো আমার স্মরণীতে থাকবো। আমার অথরিটির কথা, আমার কমান্ডেন্ট আমাকে ভালো বিহেভ করছে। ইভেন আমার ডিপার্টমেন্টে আমারে বহুত মানে দিছে, ফেসিলিটি দিছে। ইভেন আমারে আজকের বিদায় সমারোহে আমারে অনেক কিছু তারা আনন্দ ফুর্তি, ইভেন ব্যান ট্যান নিয়ে অনেক কিছু নিয়ে তারা আজকে আমাকে বাড়িতে পাঠাইছে গভর্নমেন্ট গাড়ি দিয়ে, গভর্নমেন্ট লোক দিয়ে। লাস্ট কোন ক্যাম্পে আছেন আপনি? আমি 7 ব্যাটালিয়ন জম্পি জেলা শ্যামকুমার বাড়ি। কী নাম আপনার? আমার নাম কেশব চন্দ্র নট্টভূমি। আমার বাড়ির লোকেদের উদ্দেশ্যে তারা ভালো মতো চাকরি মানে করার পরে বাড়িতে ফিরবে, এটি আমি আশা রাখি। তারা কর্মরত জীবনে তারা সুখী থাকুক। ইভেন যে অথরিটি যেই হুকুম দেয় ওইটা তারা পালন করব। এরপর তারা যে সময় দৃষ্টে বাড়িতে ফিরব, এরপরে তাদের পরিবারবর্গ সাথে সময় দিব। আশ্রমগত আমি দেখছি না, কিন্তু আমার মেয়ে, আমার মিসেস এখানে যেটা করছে সেটা তো আমি ভাবতে পারছি না। কালকে আমার ডিপার্টমেন্টে আমার যে কমান্ডেন্ট তাইনে অনেক কিছু করছে, ধুমধাম করছে, সব কিছু করছে, কিন্তু বাড়ির আসার পর অন্যেরা এভাবে তো আমি দেখছি না। হতে পারে, তো আমার জানা মতো আমি দেখছি। খুব ভালো লাগছে আজকে আমি পরিবারের পাশে আসতে পারছি। আমি ডিউটি আজকে 41 বছর ডিউটি করার পরে সুস্থ শরীরের সৎকানে আমি বাড়িতে ফিরতে পারছি। এর থেকে আমার আর পাওয়ার কিচ্ছু নাই। এটি আমি সন্তুষ্ট। আমি এবার পরিবারের পাশে সময় দিতে পারব। मेरी सांसों में तू উপস্থিত সবাইকে নমস্কার এবং সাদর অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ আমরা জয়শ্রী বিবেকানন্দ সোসাইটি হল করে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। উপস্থিত মিডিয়া বন্ধুগণ এবং সোসাইটির সদস্য, এক্সিকিউটিভ মেম্বারগণ, সাধারণ সম্পাদক এবং অন্যান্য মেম্বার যারাই উপস্থিত রয়েছেন, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সবাই অবগত, গতকালকে আমাদের 2 নং মাছমারা কেন্দ্রের এমডিসি স্বপ্নারানী দাস মহোদয়া ত্রিপুরায় নিউজ এর মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন তা আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানাচ্ছি। জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির দীর্ঘ 22 বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক এবং সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে, যেটা এলাকাবাসীর জানা এবং ইতিহাস সাক্ষী রয়েছে। অ্যাম্বুলেন্স সংক্রান্ত বিষয় নিয়ে উনি যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও অপ্রাসঙ্গিক। উনি সংস্থার সম্মানিত সভাপতি এবং সোসাইটিকে জড়িয়ে যে বিবৃতি প্রকাশ করেছেন যে আমাদের সভাপতি নাকি অবৈধ কাজের সাথে জড়িত রয়েছেন, এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আমাদের জানা মতো এবং সকলের জানা, আমাদের এলাকাতে আমাদের সম্মানিত সভাপতি পৈতোষ দেবনাথের অনেক সামাজিক কাজে নাম রয়েছে এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে ওনার হাত রয়েছে। আমরা জানতে চাই সংবাদ মাধ্যমের দ্বারা প্রতি ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে একজন সৎ এবং আদর্শবান ব্যক্তিকে আমরা সভাপতি হিসাবে নিযুক্ত করে থাকি। আমরা এ বিষয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের সভাপতি একজন সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি
অ্যাম্বুলেন্স গাড়িটি সম্পূর্ণ ডকুমেন্ট আমাদের ক্লাবের নামে রয়েছে। ভবিষ্যতে যদি অ্যাম্বুলেন্স দ্বারা কোনো দুর্ঘটনা ঘটে থাকে এর দায়ভার কে নেবে? এমডিসি মহোদয়া নেবেন কি? ত্রিপুরা পরিবহন দপ্তরে ডিটিও দ্বারা জেএসসি বিমানবন্দর সোসাইটিকে টিআর 05A 3298 RC প্রদান করেছে। তা এমডিসি মহিলাকে ভুল প্রমাণ করে দেখানোর জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে চ্যালেঞ্জ করছি। এমডিসি মহিলার বিবৃতিতে একটি বিষয় প্রকাশ পায় যে পিএসসিতে অ্যাম্বুলেন্স প্রদান করতে হলে কোনো না কোনো এনজিও সংস্থার নামে এনে দিতে হয়। যদি এমন কোনো গাইডলাইন থেকে থাকে তাহলে উনি সোসাইটিকে অবগত করলেন না কেন প্রথমে? অ্যাম্বুলেন্সের ঘটনাকে কেন্দ্র করে এমডিসি এবং ওনার স্বামী নীরেশচন্দ্র দাস জেএসসি বিমানবন্দর সোসাইটির কয়েকজন সদস্যকে ফোন মারফতে হুমকি ধুমকি দিচ্ছেন, যা আমরা ক্লাবের পক্ষ থেকে কোনোভাবে মেনে নিতে পারছি না। আমাদের জানা মতো সরকার কোনো না কোনো এনজিওকে ব্যবসার জন্য অ্যাম্বুলেন্স প্রদান করে থাকে না। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার মানুষের স্বার্থে বিভিন্ন এনজিওকে অ্যাম্বুলেন্স প্রদান করে যাচ্ছে। যেমন গতকালকে রাজীব ভট্টাচার্য মহাশয় একটি এনজিওকে অ্যাম্বুলেন্স প্রদান করেছেন, যা আমরা নিউজ মারফতে দেখতে পেয়েছি। জেএসসি বাসীর কে আমরা এমডিসি মহোদয়া ভোট দিয়ে ওনাকে জিতিয়েছেন, তা আমাদের অনেক গর্বের বিষয়। কিন্তু কি বিষয় নিয়ে যে উনি জেএসসি বাসী তুলে ডিসি ভাষায় গালিগালাজ দিয়েছেন তা আজও জেএসসি বাসী বলতে পারছে না, কখনো বলতে পারবে না। এবং ওনার স্বামী নীরেশচন্দ্র দাস একজন এক্স টিচার, কিন্তু উনি একজন কন্ট্রাক্টর প্রাপ্ত কন্ট্রাক্টর। উনি বিভিন্ন কন্ট্রাক্টরের কাজে যুক্ত রয়েছেন এবং কাজে যে উনি যেগুলো কাজ করছেন ওই কাজগুলোর মান উন্নয়ন একদম নিম্নমানের, যা এলাকাবাসী প্রত্যক্ষদর্শী এবং আপনারা মানে প্রয়োজনে এলাকাবাসীর কাছে এটা বিস্তারিত জানতে পারবেন এবং বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন বিষয়ে উনি কাটমানি নিয়ে থাকেন। এবং আমরা নিউজ মারফতে কয়েকবার দেখতে পেয়েছি যে ওনারা দুজন মিলে বিভিন্ন গরিব বসায় মানুষের কাছ থেকে চাকরি প্রদান করার জন্য বিভিন্ন মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমরা অনেকবার আমাদের কাছে অনেক অসহায় মানুষ দ্বারস্থ হয়েছে এনজিওর কাছে, আমরা এটার সঠিক জবাব আজও দিতে পারছি না, যেটা আমরা শুনে অনেক লজ্জিত এবং মর্মাহত। ধন্যবাদ সবাই জন্য। ম্যাম ঘটনাটা আজকে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আমরা উদয়পুর গভর্নমেন্ট পিএসে একটা রিপোজিশন হয়েছিল, একটা মহিলা মারা গেছে। হ্যাঁ, আমরা আইছিলাম, আওয়ার পরে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে ডেড বডিটা তারা নিয়ে গেছিলো গাড়ি। তারা বুঝতে পারছে না যে পোস্টমর্টম করতে লাগবে। হ্যাঁ, পরবর্তী সময় আমরা গিয়ে তারা বাড়িতে যাই বুঝাইছি, বুঝানোর পরে তারা জিনিসটা বুঝানোর পরে তারা নিয়ে আবার হসপিটালে নিয়ে আসছে আর কি। তো যথানীতি কালকে আমরা পোস্টমর্টম করব, করে আমরা পাখির কাছে আমরা হ্যান্ড ওভার করে। কিসের থেকে ঘটনাটা ঘটছে এটা তো আর এরা ডাক্তারে করতে পারবো, এটা আমরা কালকে পোস্টমর্টম করলে পোস্টমর্টমের উচ্চ নির্ভর এমনিতে আমরা বড ডেট পেয়ে আমরা কাছে রিপোজিশন হয়েছে। হ্যাঁ, এটা তো আর কিসের থেকে হয়েছে এটা আমরা ডাক্তার স্যার আমরা কোন সময় ঘটনাটা ঘটছে? আনুমানিক আমরা কাছে রিপোজিশন দিয়েছে তখন আনুমানিক 4টা থেকে 4:10 মানে সময় আমরা কাছে। गुड आफ्टरनून चिबाई, मैं आपको एक बहुत इम्पोर्टेंट मैसेज देने आया हूँ। मुझे पिछले 3 दिन से एक्चुअली
ईमेल्स आ रहा है दामछरा से, और दामछरा से ईमेल्स आ रहा है एक गांव से कि डिस्ट्रिक्ट अथॉरिटीज़ और कंपनी, एक कंपनी IGEL, ये लोग एक गांव में लोगों को ज़बरदस्ती धमकाकर काम करना चाह रहे हैं। तो वहाँ के लोगों ने मुझे ईमेल किया, फ़ोन नंबर भेजा, वीडियो भेजा। मैंने उनसे खुद भी कल रात बात किया, आज सवेरे भी बात किया। मुझे और एक खबर मिला है, आज ही एक चिट्ठी मिला है फ्रॉम रांगलोंग एसोसिएशन पानी सागर से। वहाँ में भी जो रांगलोंग लोग रह रहे हैं, वहाँ में डिस्ट्रिक्ट अथॉरिटी ने कहा है कि उन लोगों को हटाकर वहाँ में, क्योंकि ये लोग खास लैंड में रह रहे हैं, तो हटाकर वहाँ में एक प्राइवेट टाउनशिप किया जाएगा। 6 शेड्यूल एरिया से लोगों को हटाकर, अपने इंडिजिनस लोगों को हटाकर न्यू टाउनशिप किया जाएगा, जहाँ में सब रह सकते हैं। यहाँ में ये लोग सालों से रह रहे हैं, इनका घर है, लेकिन क्योंकि इनके पास कागज नहीं है, पट्टा नहीं है, तो इनको कहा जा रहा है कि आप हटो यहाँ से। व्हाट इज हैपनिंग? क्या गवर्नमेंट का काम नहीं है कि लोगों का जमीन को सुरक्षा दिया जाए? पूरे नॉर्थ ईस्ट में सिर्फ त्रिपुरा में ही ADC एरिया से तिपरासा को निकाला जा रहा है और बाहर के लोगों को बिठाया जाएगा। ये क्या कानून का वायलेशन नहीं है? क्योंकि त्रिपुरा में TLR एक्ट है और 6 शेड्यूल का अच्छे से इम्प्लीमेंट नहीं किया गया है, तो ADC एरिया से ही तिपरासा को हटाकर आप बाहर के आदमी को आप रखेंगे। उनका बिना परमिशन को लेकर ही आप गैस का एक्सप्लोरेशन करेंगे, ऑयल का एक्सप्लोरेशन करेंगे, और जब लोग आवाज उठाएंगे तो उनको पीटा जाएगा, उनको जबरदस्ती उनके घर से हटाया जाएगा, और जब लोग गुस्सा होकर, फ्रस्ट्रेट होकर निकलेंगे रास्ते में, तो उनको उग्रपंथी बनकर आप जेल में डालेंगे। क्या हो रहा है हमारे स्टेट में? लेकिन मैं आपको सबसे पहले, फर्स्ट ऑफ ऑल, मैं आपको अपने वॉरियर्स से मैं बात पूछना चाहता हूं, अपने MDC, EM और MLA से सवाल भी पूछना चाहता हूं, खुद के तिपरा मोथा के। क्या आपको मैंने ये MLA का टिकट, MDC का टिकट, EM का टिकट, क्या मैंने आपको तिपरा मोथा में YTF का पोस्ट इसके लिए दिया कि जब हमारे लोगों के संग अत्याचार हो तो आप घर में बैठकर कानून पढ़े, कि अपने लोगों के साथ एकता और थानसा दिखाए? क्योंकि वो लोग रांगलोंग है और हम लोग रांगलोंग नहीं है, हमारा सरनेम कुछ और है, तो क्या हम रांगलोंग को भूल जाए? क्योंकि जहां में दामछरा में कुछ हो रहा है, वो लोग ब्रू है, रियांग है, तो क्या सिर्फ ब्रू रियांग को ही फाइट करना चाहिए? कुछ लोग मणिपुरी है वहां में, तो सिर्फ मणिपुरी का फाइट सिर्फ मणिपुरी को करना चाहिए? हम लोग इतना छोटा हो गए हैं कि हम लोग गरीब का आवाज उठा नहीं सकते। 4 साल में पावर में आने के बाद अगर कोई अन्याय, अत्याचार हो रहा है, तो 4 साल में हम भूल गए कि हम कहां से पहुंचे? नो, आई हैव टोल्ड माई YTF वॉरियर्स, आई हैव टोल्ड माई MDCs, EMs, मत भूलो कि आप कहां से निकले थे। और गरीब के लिए आवाज उठाना, अधिकार के लिए आवाज उठाना, अगर यह पाप है तो यह पाप बुबागरा करेगा। यह कम्युनल बात नहीं है। आपको आज अगर कंपनी के लोग धमका रहे हैं, DM SDM बोल रहा है कि महाराजा क्या करेगा, ये डेमोक्रेसी है, हम आपको कोई भी टाइम हटा सकते हैं, अगर ये बोला गया तो आप चुप रहेंगे? तिपरासा को ADC एरिया से निकाला जा रहा है, घर से भूमिहीन किया जा रहा है, हम लोग चुप बैठेंगे? क्यों? क्योंकि MDC MLA लीडर बन गए? एब्सोल्युटली नॉट। आई एम टेलिंग, आई एम नॉट रिक्वेस्टिंग। आप कहीं में भी हो, अंबासा में हो, जम्पुई जला में हो, खोवाई में हो, आश्रमबाड़ी में हो, विश्रामगंज में हो, साबरू में हो, अगर आज ये पानी सागर दामछरा में हो रहा है तो कल आपके गांव में भी होगा। और अगर आज आप एकता नहीं दिखाएंगे, थानसा नहीं दिखाएंगे, जिसका आवाज नहीं है उसके संग आप खड़े नहीं होंगे, तो कल जब आपका घर तोड़ा जाएगा, जब आपको
बेघर किया जाएगा, जब आपका कष्ट होगा, आपके संग भी कोई खड़ा नहीं होगा। ये पॉलिटिक्स नहीं है माय फ्रेंड्स, ये अधिकार का बात है, ये इंसाफ का बात है। दिस इज अबाउट योर सेल्फ रिस्पेक्ट, दिस इज अबाउट योर लैंड। जब आज से 5 साल पहले हमारा ब्रू लोगों को खाने के लिए कंचनपुर में कुछ नहीं दिया गया था, मैं अकेला गया था कंचनपुर, सब लोग गए थे, तब एक आंदोलन हुआ और उस आंदोलन से हमारे ब्रू को त्रिपुरा में जगह मिला। 5 साल में क्यों इतना ठंडा हो गए हम? आई एम आस्किंग ऑल ऑफ यू ऑल, क्या हो गया है हमको कि इतना चर्बी आ गया हमारे पास कि हम लोग अपने ही लोगों के बारे में चिंता नहीं करते? टुडे थ्रू दिस फेसबुक मैसेज मैं बोल रहा हूं कि अगर कुछ चीज गैर कानूनी हो रहा है, अगर कुछ चीज इलीगल हो रहा है, अगर हमारे लोगों को कष्ट पहुंचाया जा रहा है, तो ये टाइम नहीं है कि आप आराम से घर में बैठकर रहे। गो आउट, सपोर्ट आवर रंगलोंग पीपल इन पानी सागर, गो आउट and support our people in Damchara. They may be Riang, they may be Tripura, they may be Manipuri, but there are people. And जिन लोगों को लगता है कि बंदूक के दम से, कानून के दम से हमारे गरीब लोगों को हटाया जाएगा, जब तक प्रद्योत माणिक्य जिंदा है, हम लोग पीछे नहीं हटने वाले। गो सपोर्ट योरसेल्फ। आपको दामछरा से होने का कोई दरकार नहीं है दामछरा के लोगों को हेल्प करने के लिए। आपको रंगलोंग होकर सिर्फ रंगलोंग को नहीं, आप कोई भी हो, गो एंड हेल्प। गरीब को हेल्प करो, जिसका आवाज नहीं है उसको हेल्प करो। ये मेरा मैसेज आज फेसबुक लाइव से है। जाइए और मालूम कीजिए, क्योंकि आज अगर आप नहीं एक संग रहेंगे, कल आपके साथ भी यही होगा। This is my message to everyone. Share this. Let everyone know कि पूरे नॉर्थ ईस्ट में ADC एरिया में ही तिपरासा को निकाल कर हम लोग किसी और को बैठाने की कोशिश कर रहे हैं, और ये काम कौन कर रहा है ये भी जानने का सबको, इसको एक्सपोज कीजिए आप। मैं अकेला बोलने से नहीं होगा, आपको भी यू हैव टू स्टैंड विथ मी, यू हैव टू फाइट विथ मी, यू हैव टू हेल्प योर बुबागरा, हेल्प योर ओन पीपल। बेलाइनो हमबाई खुलुंखा। দুর্গাপূজা শুরু হলো, কালী পূজা শুরু, কালী পূজা শুরু, জবাই তার কি अरे हम बच्चे জমাইতো একটা রেখে গেছে, আবার জমাইতো কাটা কালি মা ও একটা সময় দেখছে না আসেনি মাত্র চোখ 2টা, হাত 4টা। কি হয়েছে ঘটনা? আমাদের কলোনি কোন সময়
বাবু সুরজাহাট দেখছি না। আমরা আইসিয়ার যা 50 বছর হয়েছে সুরজাহাট কোন সময় দেখছি না। এখন নতুন করে সুর করতে আইয়ে তোলে ঠাকুরের জিনিস দিয়েছে কা ঠাকুরের বিচার করো। আমরা তো এটার মধ্যে সব সময় এটার মধ্যে দাম দুধ তুলসী পাতা দেই। ভগবানের দেখছে ঠাকুরের সাইরাত আছে, একটা যদি তার কাটিয়ে দিত তো আমরা সুরটা দেখতাম। আমরা কোনো সুর পাইছে না। ওখানে আমরা কেমনে থাকতাম? আমরা বাইকটা হে বাইরে, গাড়িটা হে বাইরে, খোলা পানি বাচ্চা কাচ্চা লইয়া এখন সুরের জ্বালা গরম হয়ে তালা দিয়েও রাখতাম না। তাহলে আমরা কোনো চুরাইয়ে করতে ঠাকুরের বলে তার একটা কাটিয়ে রেখে দেখতে যেমন চুরি না করতে রে, একটা তো তার চুরি করতে তো না। মা তুমি তার একটা কাটিয়ে রেখে দাও, আমরা দেহাও সুরটা তব। আমি মন্দিরে আইছি, আয়া দেখি যেটা কাজবাস করা বাইরে তো মানে সকলে ডাক্তারছি কে মন্দিরে ঢুকছে ঠাকুরের দেয়া ঢুলে গেছে। আমি ডেলি আয়া ঠাকুরের ধূপবাতি দে সেবা দে ফুল তুলি। আজকে আয়া দেখি এই ঘটনা, তো সবাই ডাকে আনছি। হ্যাঁ, এটার আনুমানিক কেমন টাকা নিছে? তো গতবার পূজা থেকে কেশবাস প্রতিষ্ঠান করছে মার নামে। 1 বছর ধরে টাকা সবাই হালাইতেছে, 50 টাকা 100 টাকা যে যত পারে এইভাবে হালাইতে আছে। 15-20 হাজার দইব। এবার পূজার গেলে দেওয়ালি আইলে টাকাটা খুললে দেওয়ালির মধ্যে মার পূজা করলে হইলো। কালকে রাত্রে আমার বাড়ি থেকে আমার ঘরের সামনে থেকে লেগে গেছে। আমরা রাত্রে 12টার মধ্যে ঘুমাইছি। তারপরে নিচে করতে পারে না, বাইরের মধ্যে সাইকেল অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, রেলওয়ে স্টার্ট করতে পারে না। কি আসলো বাইকটা? কি বাইক আসলো? আনসাইকেল। বাইকের নাম্বার TR0701 6511। পাশে আমার বাড়ির পাশেই কালী মন্দির আছে। কালী মন্দির থেকে দান বাক্স টাকা চুরি করে লেগে গেছে। দান বাক্স ভেঙে কালী মন্দিরে গিল ভেঙেছিল। বৃন্দ, আমি সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ ট্রেনিং প্রোগ্রামের সূচনা উপলক্ষে আন্তরিকভাবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীকে পেয়ে আমরা সবাই এই দপ্তরের সঙ্গে যারা আমরা যুক্ত আছি সবাই আমরা সম্মানিত বোধ করছি এবং আমি নিজেও এখানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত বোধ করছি। যেহেতু এটা একটা প্রশিক্ষণ, আমি সমস্ত প্রতিনিধি ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু বিষয় আপনাদের সামনে রাখব। সেই বিষয়ে আপনারা প্রশিক্ষণের অঙ্গ হিসাবে আপনারা ভাবতে পারেন, কিংবা পঞ্চায়েত মন্ত্রী হিসাবে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত কিভাবে চলবে তার একটা নির্দেশিকাও কিন্তু আপনারা ভাবতে পারেন। আমরা সবাই জানি যে ভারতের যে গণতন্ত্রের আসল যে শক্তি, সেই শক্তি হচ্ছে আমাদের গ্রাম। আর সেই শক্তিকে বাস্তব রূপ দেয় আমাদের গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত ব্যবস্থা এক কথায় বলতে গেলে যে আমাদের গণতন্ত্রের যেই মূল শিকড়, সেই শিকড়কে কিন্তু শক্তিশালী করে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা। আমাদের গ্রামীণ মানুষের কাছে সবচেয়ে কাছের বিধানসভা হচ্ছে পঞ্চায়েত। রাজ্য বিধানসভায় কি হলো না হলো,
রাজ্য আমাদের দেশের সাংসদে কি হলো না হলো সেটা দিয়ে কিন্তু গ্রামীণ মানুষের কিচ্ছু আসে যায় না। গ্রামীণ মানুষ নিজের পঞ্চায়েতে কি হলো না হলো সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং গ্রামীণ মানুষের কাছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা পঞ্চায়েতের কাজকর্মের ভিত্তিতে আমাদের গ্রামীণ মানুষ সরকারের কাজকর্মের বিশ্লেষণ করে থাকেন। পঞ্চায়েতের ভাবমূর্তির উপর আমাদের সরকারের ভাবমূর্তি কিন্তু গ্রামীণ মানুষের কাছে নির্ভর করে। সুতরাং পঞ্চায়েত প্রতিনিধিদের আচার ব্যবহার, তাদের কথাবার্তা এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে তারা কতটা আন্তরিক তার ভিত্তিতে কিন্তু গ্রামের মানুষ রাজ্য সরকারের যে উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি এবং সরকারের অন্যান্য যে প্রতিনিধি তাদের বিচার বিশ্লেষণ করে থাকেন। এক কথায় আমরা যদি বলি তাহলে আমাদের গ্রাম পঞ্চায়েত হচ্ছে আমাদের সরকারের আয়না, যে আয়নার মধ্য দিয়ে সরকারের সমস্ত কিছু কর্মকাণ্ডের বিশ্লেষণ আমাদের গ্রামের মানুষ করে থাকে। সুতরাং সরকার যতই ভালো কাজ করুক না করুক, পঞ্চায়েত যদি ভালো কাজ না করে তাহলে বিধানসভার প্রতিনিধি যতই ভালো হোক না কেন সে প্রতিনিধি কখনো জয়ী হতে পারবে না। পঞ্চায়েত যদি ভালো কাজ করে বিধানসভার প্রতিনিধি যেই হোক না কেন তার জয় নিশ্চিত। সুতরাং আপনারাই হচ্ছেন আমাদের সরকার ভাঙা গড়ার মূল কারিগর, এবং সেই ভূমিকাটা কিন্তু আমরা যারা এখানে আছি আমাদের জনপ্রতিনিধিদের কিন্তু এই গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। আজ আপনারা যে দায়িত্ব পেয়েছেন বা যে দায়িত্বে আপনারা নির্বাচিত হয়েছেন সেটা কিন্তু কেবল শুধুমাত্র একটা পদ নয়। আপনাদের দায়িত্ব বা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারা হচ্ছেন জনগণের বিশ্বাস, জনগণের আস্থা এবং গ্রামীণ উন্নয়নের স্বপ্নের প্রতীক। স্বাভাবিক কারণে আমাদের যে সরকার, আমাদের এই সরকারের মূল লক্ষ্য হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমাদের সরকারের এই মূল মন্ত্র বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকা হলো আপনারা যারা এখানে এই হলের মধ্যে বসে আছেন তাদের, আমার প্রিয় ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি যারা আছেন তাদের। আমাদের স্বামী বিবেকানন্দ একদিন বলেছিলেন যে দরিদ্র সেবাই নারায়ণ সেবা। আমরা এখানে যারা বসে আছি ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, আমরা সবাই খুব সৌভাগ্যবান যে আমরা গ্রামের সেই দরিদ্র মানুষদের সেবার সুযোগ কিন্তু আমরা পেয়েছি। আমাদের ডাবল ইঞ্জিনের সরকারের নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন, ডক্টর মানিক শাহর নেতৃত্বাধীন কেন্দ্র এবং রাজ্য সরকারের যে মূল দর্শন, সেই দর্শন হচ্ছে আমাদের সমাজের অন্তিম শ্রেণীর মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন। আর আমাদের সংবিধান আমাদের উপর এখানে যারা বসে আছি সেই দায়িত্ব কিন্তু আমাদেরকে অর্পণ করেছে যাতে আমরা সমাজের অন্তিম শ্রেণীর মানুষদের জীবনযাত্রার মান আমরা উন্নয়ন করতে পারি, যাতে আমরা ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারি, সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং জনগণের সমস্যার সমাধানের যে মূল দায়িত্ব সেটা কিন্তু সংবিধান আমাদের এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে। সুতরাং আজকের এই যে কর্মশালা দুদিন ব্যাপী, সেই কর্মশালা সেই দায়িত্ব পালনেরই একটা প্রস্তুতি। এখানে আমরা গ্রামীণ উন্নয়ন প্রকল্প, সরকারি বিভিন্ন কল্যাণমূলক কাজের পরিকল্পনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক ন্যায় এবং স্বচ্ছতায় বজায় রাখার কৌশল সম্পর্কে বিশদে আমাদের এই দুদিনের যে কর্মশালা, সেই কর্মশালায় আমাদেরকে শেখানো হবে। আমরা সবাই জানি যে আমাদের সরকারের দৃঢ় প্রত্যয় হলো
গ্রাম হবে আত্মনির্ভর, আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত হবে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক। আমাদের সরকারের 2 নম্বর দৃঢ় প্রত্যয় যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পঞ্চায়েতকে আরো আধুনিক এবং আরো স্বচ্ছ করে গড়ে তোলা। 3 নম্বর হলো মহিলাদের, এসসি এসটি সম্প্রদায়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের সরকারের দৃঢ় প্রত্যয়, যেই প্রত্যয় নিয়ে আমরা ত্রিস্তর পঞ্চায়েতে আমরা কাজ করছি। आज के इस गौरवपूर्ण समारोह में उपस्थित होकर हमें प्रेरित करने के लिए এবং অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে যদি ভাবি যে আমি সব জানি, জানার শেষ নেই। এভরিডে ইউ হ্যাভ টু লার্ন। প্রতিদিন আপনার জানতে হবে, এর জন্য স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেইভাবে যদি করি, আলটিমেটলি সাধারণ মানুষের জন্য আমি যে জায়গায় আছি তার যে সুফলটা তারা পাবেন, এবং তাতে করে নিজের উপর সেলফ ডিফেন্স, সেলফ যে ডিপেন্ডেন্সি, আত্মনির্ভর, সেটা কিন্তু অনেকটা বেশি বাড়ে। যে আমি ইয়েস আই ক্যান ডু ইট, এই যে বিষয়টা সেটা আসবে, এবং আমি ইনোভেটিভ আইডিয়া এবং আধুনিক জগতে আধুনিকভাবে আরও কি করা যায় সেই বিষয়গুলো কিন্তু চলে আসবে। এখানে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, যাতে গ্রামের মানুষ নিজের উন্নয়ন প্রকল্পে সরাসরি যুক্ত হতে পারেন, এই কর্মসূচির মেইন উদ্দেশ্য, ইফ আই এম নট রং। আর্থিক স্বচ্ছতা, ই গ্রাম স্বরাজ, এরপরে পিএফএমএস, জনমনরেগা, এই যে ডিজিটাল টুল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আমার কাছে, যা এখন অবধি আমার কাছে যেটা দেওয়া হয়েছে, এবং পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ গ্রাম, যুব মহিলাদের যাতে আরও বেশি করে অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। এবং ডিসেন্ট্রালাইজেশনের যে বিষয়, আমাদের সরকার বারবার বলছে ক্ষমতা আমাদের একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের দিতে হবে, এবং আমাদের অন্তিম ব্যক্তি কি? এখানে অন্তিম ব্যক্তি হচ্ছে আমাদের গ্রাম। গ্রামের যারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা কাজ করছেন তাদের কাছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার দিতে হবে, কিন্তু পাওয়ারের মিস ইউটিলাইজেশন যাতে না হয় সেদিকে আপনারা নিশ্চয়ই সেটা সজাগ থাকবেন। এবং তার উপর ভিত্তি করে আমরা যখন গ্রামে যাব, সারা রাজ্যের 65% থেকে 70% যদি গ্রাম হয়, অর্থাৎ রাজ্যের পুরোটাই যদি ধরা যায়, সেটা হচ্ছে গ্রাম। সেই জায়গার যদি উন্নয়ন হয়, সেখানে যদি পার্সেন্টেজের দিক দিয়ে
আপনারা করছেন, কিন্তু আমি আবার বলবো যে আরও বেশি করে করতে হবে, তবেই আমরা যেটা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, সেটাই আমাদের সম্ভব হবে। আপনারা এর মধ্যে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমার সরকার যে পোর্টাল, এটা আজকের থেকে প্রথম যখন আমি মুখ্যমন্ত্রী হয়েছি তখনই এই দপ্তরের আমি ছিলাম মন্ত্রী, তখন এই আমার পোর্টাল, যে আমার সরকারের যে পোর্টাল, সেটা যখন শুরু করলাম, আমার কাছে যা এর বাদেও অনেকবার আমি তার রিভিউ নিয়েছি, 95% সাকসেসফুল হয়েছে এটা। এবং এত ভালো একটা পদ্ধতি মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে যখন আমি এই বিষয়ে সেখানে সমস্ত মুখ্যমন্ত্রীদের সামনে এই আমার পোর্টালের বিষয়ে আমি বক্তব্য রাখলাম এবং সেখানে প্রেজেন্টেশন দিলাম, ওনারা মাননীয় প্রধানমন্ত্রীজি মানে এত বেশি খুশি হয়েছেন যে উনি খুবই আপ্লুত ছিলেন যে এটা কি করে, এই যে ইনোভেটিভ আইডিয়া, যে নির্দিষ্ট সময়ের মধ্যে 3 দিনের মধ্যে সমস্ত যারা পঞ্চায়েতের যারা প্রধান থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা বেরোনো, সেখানে রাস্তা খারাপ, কোথাও ইলেকট্রিসিটি খারাপ, ড্রেনের কাভার নেই, ফটো তুলে সেটাকে আপলোড করা, নির্দিষ্ট সময়ে যদি সেটা কাজ না হয় তাহলে সেটা চলে আসবে আমাদের সাব ডিভিশনাল লেভেলে, সাব ডিভিশনাল লেভেলে ওই যে টাইম লাইন ফিট করা আছে সেখানেও যদি না হয় ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, ডিস্ট্রিক্ট লেভেলে না আসলে সেটা সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রীর নিচে আসবে। সেই যে ব্যবস্থাপনা কত সুবিধা হয়ে গেছে, অনেক সময় সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না, বিশেষ করে গ্রামে গঞ্জে, যে কোথায় যাবে, কোথায় কার কাছে গিয়ে কথা বলবে, বললে হবে কি হবে না, এটা সবসময় একটা প্রশ্নবোধক থাকে। সেই জায়গায় আমরা এই প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের কাছে যাওয়ার যে চেষ্টা, আমার সরকার এখানে দিল্লিতে গিয়ে যখন আমি বলছিলাম আমার, সেটা হিন্দিতে বলতে হয়েছে মেরি সরকার, আমার সরকার বুঝে না অনেক সময় সেখানে আমার, কিন্তু আমাদের এখানে আমার সরকার সংস্কৃতি যদি আমরা দেখি, এক একজন লিজেন্ড ব্যক্তি, তারা আমাদের পথপ্রদর্শক, তো ওনারা বলে দিয়েছেন কিভাবে আমরা চলতে হবে। এগুলো মাঝে মাঝে মেডিটেশনের মাধ্যমে মাঝে মাঝে একটু চিন্তা করা উচিত। লেজিনেসের কোনো দাম নেই, লেজি যদি থাকি তাহলে কোনো দিন কাজ হবে না। এক একজন ব্যক্তি, এক একজন এখানে যারা আমার মা ও বোনেরা আছেন, আমি বলবো যে আমাদের যে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির যে নীতি, উনি যেভাবে চাইছেন যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটাকে মাথায় রেখে নিজেদেরকে প্রস্তুত করুন। কে জানে এখানের যিনি পঞ্চায়েতের আজকে যে প্রতিনিধি এসছেন, আগামী দিন ওর জন্য কোন জায়গায় ওনার স্থান রাখা হয়েছে। আমরা এর মধ্যেও দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি এক চা ঘর থেকে এসছেন, চাই বিক্রি করতেন ওনার বাবা, সেই জায়গার থেকে আজকে প্রধানমন্ত্রী হয়েছে। এবং তাতে করে আমরা দেখেছি বিরোধী দলের, বিশেষ করে কিছুদিন আগে, সত্যিই আমি বারবার খুব দুঃখের সাথে বলতে হয় যে হজম হচ্ছিল না যে একটা চাইওয়ালা ফ্যামিলির থেকে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, তাদের ভালো লাগছিল না। অনেকভাবে, নানাভাবে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। এবং শুধু তাই নয়, ওনার প্রয়াত মা সম্পর্কে যে কুরুচিকর যে মন্তব্য করেছেন বিহারের দারভাঙ্গাতে, মানে কি বলবো, আমি এর তীব্র প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি। প্রায়শ সব জায়গায় আমি এই কথাটা বলি। বিহারের একটা সংস্কৃতি আছে, ভারতবর্ষের সংস্কৃতি তো আছেই, সেই সংস্কৃতির উপরে একটা আঘাত। তা আমি বলবো এই রাজনীতি থেকে, এইভাবে ওই রাজনৈতিক দলের প্রতিনিধি না হয়ে, আমাদের সরকারের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এখন চলছে তার প্রতিনিধি হয়ে আপনারা যদি পঞ্চায়েতে সে সংস্কৃতি ডেভেলপ না করান, তাহলে আগামী দিন যে কারণে শুধু টাকা পয়সা দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু দেশ ভাবনায় যে কাজ করা উচিত সেই ভাবনায় আপনাদের কাজ করতে হবে, রাষ্ট্রবাদী চিন্তাধারায় আপনাদের কাজ করতে হবে। আমাদের যে 1956 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেখানে বলবন্ত রায় মেহতার নেতৃত্বে একটি কমিটি হয়েছিল, আপনারা সবাই জানেন, এখানে যারা রিসোর্সফুল পার্সন আছেন অন্যরা। এবং সেখানে এই যে আমাদের গ্রামের যে গ্রামগুলোকে কিভাবে ডেভেলপ করা যায়, তার অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হবে, রাস্তাঘাট, স্বাস্থ্য, এভরিথিং, বয় প্রণালী কিভাবে ডেভেলপ হবে, তার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং পরবর্তী সময়ে উনি রিপোর্ট জমা দিয়েছেন
সেই রিপোর্টে বলা হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত, এক একটা পঞ্চায়েতের যে কি কি দায়িত্ব সেই সম্পর্কে বলা হয়েছে, এবং সেই পঞ্চায়েতগুলোর যাতে তারা শক্তিশালী হতে পারে, তাদেরকে পূর্ণ ক্ষমতা দেওয়া যায়, তাদের বিশেষ দায়িত্ব দেওয়া যায়, তার জন্য সেই রিপোর্টে বলা হয়েছে। এবং সেখানে অর্থ থেকে আরম্ভ করে অন্যান্য সম্পদ কিভাবে রাখা যাবে তার বিষয়ে কথা বলা হয়েছে। সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে সেই রিপোর্টে বলা হয়েছে। আমরা সবাই জানি যে ভারতবর্ষে প্রায় 65 থেকে 70% কিন্তু মানুষ গ্রামে বসবাস করে। আমাদের রাজ্যেও একই অবস্থা, এখানেও 60 থেকে 75%, 70% মানুষ গ্রামে বাস করে। এবং আমাদের আজকে জিএসডিপির কথাই বলুন, পার ক্যাপিটা ইনকামই বলুন, যাই বলুন, সব কিন্তু ডিপেন্ড করছে গ্রামের যদি অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হয় তবেই সেটা সম্ভব হবে, এবং সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। আমরা চাই যে দেশের যে অর্থনীতি, দেশের যে খাদ্য উৎপাদন এবং সাংস্কৃতিক যে আমাদের পরম্পরা, সেই ঐতিহ্য আমাদের গ্রামগুলোতে যেন সেটা বজায় রাখে, এবং সেখানে কিন্তু গ্রামের যে উন্নয়ন, সেই কারণে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শুধু খালি আমি গ্রামগুলোতে যেন সেটা বজায় রাখে, এবং সেখানে কিন্তু গ্রামের যে উন্নয়ন, সেই কারণে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শুধু খালি আমি বেনিফিশিয়ারি সিলেকশন করলাম আর তাদেরকে আমরা বেনিফিশিয়ারির যে স্কিমগুলো সেগুলো প্রদান করলাম তা নয়, সার্বিকভাবে উন্নয়নের লক্ষ্য কিন্তু আমাদের থাকতে হবে। আমাদের একটা সামগ্রিক যে ওভারঅল যে উন্নয়ন আজকে আমাদের গ্রামীণ এলাকায় যদি হয় তবেই এটা সম্ভব হবে। স্বাধীনতার পর আমরা দেখেছি যে আগের সরকার শুধুমাত্র যে শহর উন্নয়নের দিকে নজর দিয়েছে, গ্রামীণের উন্নয়নের দিকে কিন্তু সেই রকমভাবে নজর দেয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে আসলেন, এর আগে অটলজিও চেষ্টা করেছেন অনেকবার, তারপর কিন্তু দেখা গেল না যে আমাদের গ্রামীণ উন্নয়ন যদি না হয় তাহলে কোনো অবস্থায় রাজ্য বা দেশ উন্নয়ন হবে না, এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেইন উদ্দেশ্য হচ্ছে সেটা। এবং সেই কারণে আজকে শহরের দিকে যে বাড়তি যে অ্যাড্রেস করেছিল তার থেকে সরে গিয়ে এখন গ্রামীণ এলাকাগুলো যাতে উন্নয়ন হয়, সেখানে আমাদের স্বাস্থ্যের বিষয়ে হোক, শিক্ষার বিষয়ে হোক, কমিউনিকেশনের বিষয়ে হোক, বিদ্যুৎ, পানীয় জল, কর্মসংস্থান, এইগুলো যাতে আগে যেগুলো পিছিয়ে ছিল সেইগুলোকে কিভাবে আরো সুদৃঢ় করা যায়, আগামী দিন কিভাবে সুদৃঢ় করা যায়, সেই ব্যবস্থার জন্যই ত্রিস্তরীয় পঞ্চায়েত। আমাদের যদি গ্রামীণ এলাকায় যদি উন্নয়ন হয় তাহলে তার কিন্তু অনেকটা চাপ আমাদের রাজ্যেরও কিন্তু অনেকটা কমবে, কারণ সেখানে যদি আমাদের উন্নয়ন হয় তাহলে শহরের উপরে তার চাপটা কিন্তু অনেকটা কমে যাবে। এছাড়া আমাদের গ্রামীণ এলাকায় যদি নিরাপত্তা যদি আমরা রাখতে পারি, আজকে ত্রিপুরাতে বাইরের থেকে বহু ইনভেস্টর এখানে আসছে, বলছে যে ত্রিপুরা এখন 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে 3 নম্বর স্থানে আছে। মহিলাদের উপর যে আক্রমণ অত্যাচার সেগুলোও কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। তো এইগুলো বিভিন্ন যে প্যারামিটার, সেই জায়গায় আমরা দেখেছি ত্রিপুরাতে মানুষ বাইরের থেকে আসছে। কাজে সেটা শুধু শহর ভিত্তিক যদি হয় সেটা সম্ভব হবে না, মানুষ আসবে না। এবং ওভারঅল যে 65% থেকে 70% যদি গ্রামীণ এলাকায় থাকে, তো ওখানকার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনোদিন আমাদের রাজ্যেরও সেইভাবে তার ইন্ডেক্স যে আছে, যে প্যারামিটার আছে ল অ্যান্ড অর্ডার, সেটা আসবে না। কাজেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের কিন্তু অনেক দায়িত্ব আছে। 1959 সালের 2রা অক্টোবর প্রথম যখন এই অ্যাক্ট সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়, প্রথম 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগর জেলা প্রথম এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সেটা লাগু করে, এবং পরবর্তী সময়ে অন্যান্য রাজ্যের মধ্যেও সেটা দেখা গেছে, ধীরে ধীরে করে অন্যান্য রাজ্যের মধ্যেও সেটা হয়েছে। আমরা 2018 সালের পরে আমরা যেভাবে এই সরকার আসার পর আমরা এটার মধ্যে জোর দিয়েছি কিভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েতকে আরো শক্তিশালী করা যায়, তার একটা প্রকৃত উদাহরণ, যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যেটা নেই আমরা এখানে করেছি। আমাদের প্রথম ক্যাবিনেট থেকে শুরু হলো, স্টেট লেভেলের সমস্ত ডিপার্টমেন্টগুলো আমরা এই যে অফিস তৈরি করলাম, ডিস্ট্রিক্টে করলাম, সাব ডিভিশনে করলাম,
আর সেটা একমাত্র ভারতবর্ষের একটাই রাজ্য, সেটা হচ্ছে ত্রিপুরা, যেখানে আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা অফিস করেছি। এতে করে কিন্তু ট্রান্সপারেন্সির যে কথাটা আমরা বলছি এবং মানুষের জন্য যে কাজ করার যে স্পিড অফ ওয়ার্ক, সেটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো আমরা কিন্তু সেইভাবে আমরা কাজগুলো আমরা করছি। একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমরা যে ত্রিপুরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে আমরা যে ভালো কাজ করছি, এবং ত্রিপুরা সরকারের মাননীয় আরডি পঞ্চায়েতের এবং অন্যান্য দপ্তরের মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, এখানে উপস্থিত আছেন শ্রী অভিষেক সিং, সেক্রেটারি আরডি পঞ্চায়েত, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আছেন শ্রী প্রসূন দে, ডাইরেক্টর পঞ্চায়েত। তাছাড়া যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রী নীরব কুমার কিশোর ভাই গিলানি, ডাইরেক্টর ভারত ইনিশিয়েটিভ ফাউন্ডেশন। উনিও কি কারণে আজকে আমাদের এই যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে আয়োজন পঞ্চায়েত প্রতিনিধিদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে, সেই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা রেখেছেন। আমার সামনে উপস্থিত আছেন সমস্ত সম্মানিত জেলা পরিষদ, জেলা সভাধিপতিগণ, সহকারী সভাধিপতিগণ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য যারা সদস্যরা আছেন। এখানে উপস্থিত আছেন ডিস্টিংগুইশড গেস্টস অ্যান্ড ডিস্টিংগুইশড রিসোর্স পার্সোনেলস এবং এই পঞ্চায়েত ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে আমার ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এর আগেও পঞ্চায়েতের কয়েকবার এখানে এই ধরনের সভা হয়েছিল। বিভিন্ন সময়ে পুরস্কারের ব্যবস্থার যে সভা এখানে হয়েছিল, আমি কয়েকবার এখানে এসেছি। এবং একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী এই দপ্তরের, উনি বিস্তারিত আলোচনা আপনাদের উদ্দেশ্যে কিছু কি করা উচিত আমাদের আগামী দিন সেই বিষয়ে এখানে আলোচনা করেছেন। আমি এই মহৎ যে আয়োজন, তার জন্য পঞ্চায়েত দপ্তর সহ যারা আয়োজকের সাথে যুক্ত তাদের এবং রিসোর্স পার্সোনাল যারা আছেন সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। খুব প্রয়োজন, নিড অফ দ্য আওয়ার। এখানে পঞ্চায়েতে আমাদের কিভাবে চলা উচিত, কারণ আমরা সবাই জানি যে যে গ্রামীণ যে ব্যবস্থা, গ্রামীণের যে সেখানে যদি সরকারের ব্যবস্থা সেটা যদি শক্তিশালী হয়, তাহলে কিন্তু আমাদের যে রাজ্যের যে সরকার সেটা কিন্তু মজবুত হবে। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সবাই জানি যে ভারতের সংবিধানের যখন ৭৩তম সংশোধনী হয় 1992-তে, সেই অনুসারে পঞ্চায়েত ব্যবস্থা একটি সাংবিধানিক কিন্তু স্বীকৃতি পান। এর আগে সেটা সেইভাবে ছিল না, এবং এটা আমাদের ডেমোক্রেসির জন্য একটা, আমি বলবো যে এটা একটা অমূল্য স্তম্ভ। আমরা একটা বাড়িও যদি বানাই, তার যদি বেস যদি স্ট্রং না হয়, এই পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে আমাদের বেস যদি শক্তিশালী হয়, তাহলে উপরের দিকে কিন্তু আমার দালানও শক্তিশালী হবে, অনেক উপর অব্দি আমরা যেতে পারব। কাজে এই জায়গায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের অর্থই হচ্ছে যে নিচের থেকে উপরে যাওয়া। এরকম না যে আমাদের সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তারপরে আমাদের রাজ্য সরকার, তারপরে ত্রিস্তরীয় পঞ্চায়েত, এরকমটা না। এখানে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার যেটা হচ্ছে, যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত যদি শক্তিশালী হয়, তবেই আগামী দিন আমাদের সেন্ট্রাল, অর্থাৎ আমাদের দেশেও কিন্তু শক্তিশালী হবে। এটাই হচ্ছে আসল মূল উদ্দেশ্য। গ্রাম পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তাদেরকেও নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে। আমাদের এতগুলো আমাদের সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প হয়, রাজ্য সরকারের প্রকল্প হয়, কিন্তু আলটিমেটলি যদি এই প্রকল্পগুলির বাস্তবায়ন ওই জায়গায় না হয়, তাহলে কিন্তু আমাদের রাজ্য বা আমাদের দেশ কোনো অবস্থায় শক্তিশালী হবে না। ট্রান্সপারেন্সির কথা বলা হচ্ছে, এখানে স্বচ্ছতার কথা বলা হচ্ছে। আমি আবার
এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, কিন্তু আবার বলবো যে এর থেকে বড় শক্তি আপনার যে উইপন জীবনে বাঁচার জন্য, এর থেকে বড় শক্তি আর কিছু হতে পারে না, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করি, কারণ 35 বছরের রাজত্বে আমরা দেখেছি যে একটা আখড়া বানিয়েছিল, রাজনৈতিক আখড়া বানিয়েছিল এই ত্রিস্তরী পঞ্চায়েতে। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এখনো অনেক মানসিকতা অনেক ব্যক্তির থাকে, আমি বলছি না যে সবার, কিন্তু কয়েকজন ব্যক্তির মধ্যে আমরা মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি, মাঝে মাঝে রিপোর্টও আসে। তো আমি বলবো যে এই পঞ্চায়েতকে আমরা যদি আগামী দিন শক্তিশালী করতে পারি, কারণ আমরা সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, আমাদের দায়বদ্ধতা খুব প্রয়োজন। সেই দায়বদ্ধতার সাথে যে প্রকল্পগুলো আমরা দিচ্ছি, সেই প্রকল্পগুলো যেন বাস্তবায়ন হয়, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আর এখানে যে অবসাদের কোনো বিষয় নাই, যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন যে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তারাই যদি ডিসিশন নেয়, তাহলে এখানে আমরা যে মেইন উদ্দেশ্য যে সব মানুষকে ইনক্লুসিভ ওয়েতে সবারকে একসাথে রাখা, আমার মেম্বারদের সাথে আমি একসাথে রাখতে পারছি না, তো সাধারণ মানুষকে আমি কোথা থেকে রাখবো? তো সেটাকে আরো যাতে শক্তিশালী করা যায়, আমি নিশ্চিত যে ইউ ক্যান ডু ইট। নিজের ভিতরে আমাদের সেই শক্তি আছে। নিজের শক্তি সম্পর্কে আগে নিজেরা বুঝুন। অন্যের শক্তি আপনাকে কিন্তু শক্তিশালী করতে পারবে না, আপনার ভিতরেই সবকিছু আছে। আমাদের এই লিজেন্ড ব্যক্তি ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি যদি আমরা দেখি, গ্রেড যে অন্তর্ভুক্তি হয়েছে একটু আগে যেটা আমি বললাম, সেটাকে যদি আমরা দেখি পার্সেন্টেজ হিসাবে, সেটা 3.5%, অর্থাৎ জাতীয় সাফল্যের 6% আমরা অংশীদার। এই কারণে ত্রিপুরায় এই যে সূচকগুলো আছে, সেই সূচকে দেশের শ্রেষ্ঠ যে প্রদর্শনকারী রাজ্য হিসাবে এখন স্বীকৃতি পেয়েছে। আমরা আরো কয়েকটা ডাটা দিয়ে, আমরা বিরোধীরা অনেক সময় অনেক কথা বলেন, আবল তাবল যা খুশি তাই বলেন, কিন্তু কাগজপত্রের সাথে ওদের কোনো যোগাযোগ নেই। পড়াশোনা তো মানে সেটা তো আর কি বলবো, বলে আর লাভ নেই। তো সেই জায়গায় আজকে পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলি, আমরা আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার ক্যাপিটা ইনকাম, এই যে ছোট রাজ্যের মধ্যেও আমরা আজকে সিকিমের পরে সেকেন্ড বেস্ট আমরা পার ক্যাপিটা ইনকাম। আজকে জিএসডিপির কথা যদি বলি, আমরা আসাম বড় রাজ্য, সেই আসামের পরে আমরা জিএসডিপি তো আমরা সেকেন্ড হাইয়েস্ট এই ত্রিপুরা রাজ্য, অর্থাৎ আমরা ঠিকভাবে চলছি। এখানে গ্রামীণ এলাকার কথাবার্তা হচ্ছে, যেহেতু গ্রামীণ ত্রিস্তরীয় পঞ্চায়েত, অত্যন্ত খুশি লাগে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে লাখপতি দিদি আমাদের বানাতে হবে। এর আগে কতজন লাখপতি দিদি ছিল, আর এইবার কত হয়েছে? 1,08,000 আমাদের লাখপতি দিদি এই ত্রিপুরাতে হয়ে গেছে, এবং প্রতিদিন সেটা বাড়ছে আমাদের। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি ডিজিটাল ইন্ডিয়া যে লক্ষ্যমাত্রা, সেই হিসাবে আমরাও কিন্তু সেভাবে আমরা কাজ করছি। আমাদের প্রতিটি পঞ্চায়েতে, আপনারা নিশ্চয়ই এগুলোতে অলরেডি আপনারা অনেক বেশি জানেন আমার থেকেও, কারণ আপনারা মেইন ফিল্ডে আছেন, যে পিএফএমএস অর্থাৎ পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, এর মাধ্যমে কিন্তু লেনদেন হয়। আগে তো ক্যাশ ইত্যাদি এইসব হতো, সেখানেও কিন্তু ট্রান্সপারেন্সির যে ব্যবস্থা, সেই দিকেও কিন্তু আমরা এই কাজটা করছি। অনলাইন পোর্টাল, সেখানেও মানে যে রেজিস্ট্রি হয়, সেখানে রেজিস্ট্রেশন হয়। স্বপ্ন পঞ্চায়েত, স্বচ্ছ পঞ্চায়েতের ব্যবস্থার যেটা আমরা সবসময় বলি মূল ভিত্তি, সেটাও হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন মজলিশপুর কেন্দ্রের সেখানে যে ব্লক, সেই ব্লকের পশ্চিম যে মজলিশপুর গ্রাম পঞ্চায়েত, এই যে আমরা বললাম ডিজিটাল ইন্ডিয়া, মাননীয় প্রধানমন্ত্রীজি ডিজিটাল পঞ্চায়েত, সেখানে জাতীয় স্তরে ন্যাশনাল লেভেলে ই গভর্নেন্স ক্যাটাগরিতে 2য় পুরস্কার অর্জন করেছে। আপনারা সবাই জানেন, ইত্যবসরে আজকে আমাদের এখানে পঞ্চায়েত লার্নিং সেন্টার ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানে আইএসও সার্টিফিকেশনের বিষয়গুলো সেখানে তার উপরও কাজ হচ্ছে, এবং আজকে এখানে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে আরো 2 দিন সমানে হবে, আমি নিশ্চিত যে সেগুলোও কিন্তু আপনাদের জন্য অনেক কিছু জানার সুযোগ আপনাদের হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, উনি যখন 2014-তে আসলেন, আমরা দেখেছি
যে দক্ষতা উন্নয়ন, সেই দক্ষতা উন্নয়নের বিষয়ে উনি যখন দেখলেন মাত্র 32% আমাদের ভারতবর্ষে সবাই আছে, চাকরি করছে, সব ঠিক আছে, কিন্তু তার যে যে জায়গায় সে আছেন, সে ডাক্তারি হোক বা কর্মচারী অন্যান্য দপ্তরের হোক, তার যে দক্ষতা, সে এমপ্লয়েবিলিটির যে ক্যাটাগরি, সেটা কিন্তু সেখানে খুব নিম্নমানের ছিল, অনলি 32%। তো এই 32%-এর যে এই ক্ষমতা নিয়ে, দক্ষতা নিয়ে আমি এই দেশকে কি করে সামনের দিকে নিয়ে যাব, খুব চিন্তায় ছিলেন, যে কারণে উনি বারবার এই দক্ষতা উন্নয়নের উপরে জোর দিচ্ছেন। এবং এই কারণে আজকের যে এই প্রোগ্রাম আজকে 2 দিন সমানে হবে, দক্ষতা উন্নয়ন। আমি ভাবি আমি সব জানি, আমি একজন বিরাট স্পেশালিস্ট, ফর এক্সাম্পল মেডিকেল লাইনে, আর আমি যদি ভাবি যে আমি সব জানি, জানার শেষ নেই। এভরিডে ইউ হ্যাভ টু লার্ন। প্রতিদিন আপনার ট্রান্সপারেন্সির যে কথাটা আমরা বলছি, এবং মানুষের জন্য যে কাজ করার যে স্পিড অফ ওয়ার্ক, সেটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো আমরা কিন্তু সেইভাবে আমরা কাজগুলো আমরা করছি। একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমরা যে ত্রিপুরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে আমরা যে ভালো কাজ করছি, তার মধ্যে আমরা এই জাতীয় পঞ্চায়েত রাজ পুরস্কৃত 60টা পুরস্কার আমরা পেয়েছি। এটা কিন্তু চারটিখানি কথা নয়, এবং এটা পসিবল হয়েছে আপনারা সবার যে নিরলস প্রচেষ্টার কারণে, এবং ডিপার্টমেন্ট থেকে সেই চেষ্টা করেছেন, তবেই এটা সম্ভব হয়েছে। এবং এইগুলো ডাটা যখন আমরা দেখি, এই ডাটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে আমরা সঠিক দিশায় কিন্তু আমাদের রাজ্য চলছে। আমরা ঠিকভাবে রাজ্যকে সামনের দিকে আমরা যেটা চাইছি, এবং যে স্বপ্ন আমরা দেখছি, আপনারা যে স্বপ্ন দেখছেন, তার বাস্তবায়ন আমরা সঠিক পথে চলছি। 2.5 লক্ষ পঞ্চায়েত, সেখান থেকে 2.5 লক্ষ পঞ্চায়েতের মধ্যে একটা কম্পিটিশন করে আমাদের মতো ছোট একটা রাজ্যে 40 লক্ষ লোকের যেখানে বাসস্থান, সেখানে সেই পঞ্চায়েতে জাতীয় স্তরে প্রথম হওয়া, এটা চারটিখানি কথা নয়, এটা ভাববার বিষয় যে আমরা সঠিক পথে চলছি। কিন্তু 100% যে বিষয়গুলো আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, আমরা আরো ভালোর থেকে আরো ভালো যাতে করতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের দেশের এতগুলো জেলা আছে, তার সাথে আমাদের কম্পিটিশন করে গোমতী জেলা সর্বশ্রেষ্ঠ জেলা মর্যাদা পায়। বুঝতে হবে আমরা ঠিক পথে আমরা চলছি। সেই জেলার কিন্তু পঞ্চায়েতও ইনক্লুডেড, আমাদের সাব ডিভিশন যেমন ইনক্লুডেড, সমস্ত আমাদের যে জেলা পরিষদ থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির থেকে শুরু করে আপনাদের পঞ্চায়েত, সবকটা কিন্তু ইনক্লুডেড, তবেই কিন্তু জেলার উন্নয়ন হয়েছে। এবং সেইভাবে আমাদের গোমতী জেলাকে সর্বশ্রেষ্ঠ জেলার সম্মান দেওয়া হয়েছে। পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স প্রতি 8 মাস 8 থেকে 10 বছর পর পর এটার ঘোষণা হয়, পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স, এটার পর্যালোচনা হয়। সেখানে আমরা কি দেখছি, সেখানেও এই বছর সারা দেশের মধ্যে যে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স, ত্রিপুরা সারা দেশের মধ্যে 10টা যে স্থান, তার মধ্যে 7ম স্থান পেয়েছে। সেটাও আমাদের বুঝতে হবে। আগে কোথায় ছিল, 2015-তে আমরা 13th পজিশনে ছিলাম, আর এখন আমরা গিয়ে 7th পজিশনে চলে আসছি। কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, আমাদের আরো কাজ করতে হবে। এবং সেই কাজগুলো যখন করব, কেন আমরা প্রথম স্থানে আমরা অধিকার করব না, আমাদের করতে হবে। আমি যখন দিল্লিতে যাই, বিভিন্ন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীজি থাকেন, বিভিন্ন প্যারামিটারে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু এখন একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করে রেখেছে। কাজেই সেই জায়গায় পঞ্চায়েত যদি আরো ভালো কাজ করেন, আমাদেরও কিন্তু গর্বে বুক ফুলে উঠে। তো নিশ্চয়ই আপনারা সেই কাজটা আপনারা করবেন। এবং আমি যখন যাই, আপনাদের প্রতিনিধিত্ব হয়েই আমি যাই। এখানে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট যে ইন্ডেক্স, সেখানেও আমরা দেখেছি পঞ্চায়েতি রাজ মন্ত্রক একটা ঘোষণা দিয়েছেন। সেখানে আমাদের যে ত্রিপুরার মোট 42টি যে পঞ্চায়েত, সেখানে গ্রেড এ পেয়েছে 42টি গ্রেড এ। এবং তাতে করে আমাদের যে টোটাল যে পঞ্চায়েত আছে তৎকালীন সময়ের যে 1176, সেই অনুযায়ী 3.5% আমরা অধিকার করেছি। আবার 728টি পঞ্চায়েত গ্রেড বি আমরা পেয়েছি। সেখানে এই পার্সেন্টেজ যদি আমরা দেখি, 61.9% আমরা অধিকার করেছি।
406টি পঞ্চায়েত আমরা গ্রেড সি অর্থাৎ 34.5% আমরা পেয়েছি। কাজেই আমাদের এ সি থেকে বি যেতে হবে, বি থেকে এ, সেইভাবে আমাদের পার্সেন্টেজ আগামী দিনে আমাদের বাড়াতে হবে। কিন্তু অত্যন্ত খুশির বিষয় যে ত্রিপুরার কোনো পঞ্চায়েত গ্রেড ডি কিন্তু পায়নি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। অনেক প্রদেশে কিন্তু গ্রেড ডি পেয়েছে, কিন্তু আমরা কিন্তু গ্রেড ডি পাইনি। অর্থাৎ আমরা যেভাবে আমাদের যে রোড ম্যাপ, এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত 2025-এর যে রোড ম্যাপ রেখেছেন, সেখানে আমরাও কিন্তু প্রতিটা রাজ্য যদি আমাদের বিকশিত স্টেট না হয় তাহলে কি করে আমাদের দেশ বিকশিত হবে। আমরা ত্রিপুরাতে আমরাও কিন্তু বিকশিত ত্রিপুরার গাইডলাইন 2047 কবে হবে তাও কিন্তু আমরা প্রকাশ করেছি, কিছুদিন আগে আপনারা দেখেছেন। এবং সেটা সম্ভব হবে যদি আমরা সমস্ত এই ধরনের যে কর্মকাণ্ড আমরা করছি সেটাকে যদি আমরা গ্রেড এতে নিতে পারি তাহলে সেটা সম্ভব হবে। আপনারা শুনে খুশি হবেন যে 2,55,699টি পঞ্চায়েতের মধ্যে মোট 2,16,285টি পঞ্চায়েত তারা কিন্তু এই যে ডিভলিউশন যেটা হয়েছে ইন্ডেক্স সেখানে পার্টিসিপেট করেছে। এবং সেটা যদি আমরা দেখি আমাদের সর্বভারতীয় স্তরে 84.5% মাত্র তারা এখানে কম্পিটিশনের জন্য বা তারা তাদের সমস্ত কাগজপত্র জমা দিয়েছে, পার্টিসিপেট করেছে। কিন্তু ত্রিপুরাতে আমরা দেখেছি 100% অর্থাৎ 1176টি পঞ্চায়েত তারা কিন্তু সেখানে অংশ গ্রহণ করেছে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি গুড। এবং সেখানে যদি আমরা দেখি যে 699টি যে পঞ্চায়েত গ্রেড এ সেটা সারা ভারতবর্ষের মধ্যে পেয়েছে, কিন্তু তার যদি পার্সেন্টেজ দেখি 0.32%। অথচ আমাদের ত্রিপুরাতে এই 42টি পঞ্চায়েত এ গ্রেড যে অন্তর্ভুক্তি হয়েছে করে মানুষের কাছে যাওয়ার যে চেষ্টা আমার সরকার, এখানে দিল্লিতে গিয়ে যখন আমি বলছিলাম আমার সেটা হিন্দিতে বলতে হয়েছে মেরি সরকার, আমার সরকার বুঝে না অনেক সময় সেখানে আমার, কিন্তু আমাদের এখানে আমার সরকারটা অর্থ সেই শব্দটা বুঝে এর জন্য আমার সরকার দেওয়া হয়েছে। তো সেই কাজগুলো আরও যাতে আরও ভালো হয় এবং এই যে প্রতি সপ্তাহে বেরোনোর যে বিষয় আমি যেটা বললাম যে ওয়াকিং ভিলেজ, সেটা নিশ্চয়ই আপনারা সেটা আরও বেশি পরিমাণে আপনারা করবেন এবং মনে প্রাণে যদি করেন তাহলে তার সাকসেস রেটটা আসবে। আমাদের সরকার, আমরা বারবার বলছি প্রতি ঘরে সুশাসন, প্রতিটা মানুষের ঘরে যেন যায়, তারও আমরা কিন্তু শুরু করেছিলাম। এবং আমাদের যে বিভিন্ন বেনিফিশিয়ারি যে স্কিম অনেক মানুষ জানে না, আমরা 100% স্যাচুরেশন যাতে আসে তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা করেছি, অ্যাওয়ারনেস করেছি। কারোর আমাদের বেনিফিট দিতে হবে, আর্থিকভাবে সাহায্য করতে হবে, রিভলভিং ফান্ড দিতে হবে, আমরা কৃষিক্ষেত্রে কারোকে কৃষি যে যন্ত্রপাতি সেগুলো দিতে হবে, বিভিন্ন দপ্তরের যে বেনিফিশিয়ারি বিষয়গুলো সেখানে স্টল লাগিয়ে আমরা সেই কাজটা করেছি। এবং 2.0 সেই আমরা 2 বছর সেটা করেছি, আবার আগামী বছর আমরা সেটা করব। সেই প্রতি ঘরে সুশাসন সাকসেসফুল। তো আমরা চাই যে আমাদের যে পঞ্চায়েতগুলো আছে সেটা সেলফ রিলায়েন্ট হোক, আধুনিক হোক এবং আরও বেশি করে আগামী দিন যেন আমরা উন্নতি করতে পারি সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে যারা আমাদের রিসোর্সফুল পার্সনরা এখানে আসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত বিশিষ্টজনেরা, অত্যন্ত গুণীজনেরা এখানে আছেন, নিশ্চয়ই ওনাদের থেকে আপনারা সেই বিষয়গুলো আপনারা জানবেন। এবং আমি বিশেষ করে আমি ধন্যবাদ দেব শ্রী नीरव कुमार किशोर भाई जी के, जिन्हें डायरेक्टर भारत इनिशिएटिव फाउंडेशन आप यहाँ पर आए हैं और पंचायत दफ्तर के कोलैबोरेशन के साथ आप कुछ यहाँ पर जो आपका सोच है, आप लोगों का जो सोच है जो पंचायत को शक्तिशाली बनाना है, ये जरूर कामयाब होगा और आने वाले दिन बार बार ये आप आइएगा और ये करना चाहिए, मैं समझता हूँ। एंड विद दिस आई विश दिस कैपेसिटी बिल्डिंग ऑफ पंचायत राज ए ग्रैंड सक्सेस। जय हिंद, জয় মাতা, ভারত মাতা কি জয়। এই প্রশিক্ষণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের যে কর্মক্ষমতাকে বাড়ানোর একটা শক্তি। আজকের এই 2 দিন ব্যাপী এই প্রশিক্ষণের মধ্যে আমরা যে শিক্ষা পাব সেই শিক্ষা আমাদের আগামী দিনে সাফল্যের
পথ প্রদর্শক হবে। সবশেষে আমি এটাই বলবো, শক্তিশালী পঞ্চায়েত মানে শক্তিশালী গ্রাম, শক্তিশালী গ্রাম মানে শক্তিশালী রাজ্য, আর শক্তিশালী রাজ্য মানেই শক্তিশালী ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত। সুতরাং এই কর্মশালার সফলতা কামনা করে আপনাদের সকলের নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আমাদের ত্রিপুরার গ্রাম অঞ্চল আরও উন্নত, আরও আত্মনির্ভর হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিনিধিগণ, আপনারা প্রত্যেকেই আমাদের জনগণের আস্থা, বিশ্বাস ও স্বপ্ন নিয়ে নির্বাচিত হয়েছেন। সুতরাং আপনাদের কাছে আমার আহ্বান, স্বচ্ছতা ও সততা পঞ্চায়েত স্তরে বজায় রাখুন। প্রতিটি সরকারি প্রকল্পকে যথাসময়ে সঠিকভাবে বাস্তবায়িত করুন। প্রতিটি পরিবারে সরকারি প্রকল্প ও তার যে সুবিধা সেগুলো পৌঁছে দিন। গ্রামবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন রাখুন, কারণ আমরা জানি জনগণই আমাদের মূল শক্তি। পাশাপাশি যুব সমাজ ও মহিলাদেরও আমাদেরকে গ্রামীণ স্তরে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আপনারা যুক্ত করুন, সেটা আপনাদের কাছে আমার বিনম্র প্রার্থনা রইল। কারণ আমরা দেখেছি বিগত বাম শাসনে আমাদের পঞ্চায়েতগুলো কি অবস্থা ছিল, কিভাবে আমাদের সেই পঞ্চায়েতগুলোকে অপব্যবহার করা হয়েছে, পঞ্চায়েতগুলোকে দুর্নীতির আখড়ায় সেই সময় যুক্ত করা হয়েছে। আমাদের সরকারের আমলে কিন্তু আমরা সেভাবে পঞ্চায়েতের অপব্যবহার আমাদের সরকারের আমলে করা যাবে না। বিগত দিনে কি চলেছে আমরা সবাই এখানে, তার সাথে আমরা সবাই জানি কিভাবে বিগত সময়ে পঞ্চায়েতকে দুর্নীতির আখড়া হিসেবে ব্যবহার করা হয়েছে এবং যার ফলে বিগত সরকারের পতন ঘটেছে। সুতরাং বিগত সরকারের আমলে যেভাবে পঞ্চায়েত চলেছে, আমাদের সরকারের আমলে সেইভাবে চললে হবে না। কারণ আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি এবং বিগত সরকারের দৃষ্টিভঙ্গি কিন্তু আকাশ পাতাল তফাৎ। কোনো ধরনের দুর্নীতি আমাদের সরকারের আমলে ত্রিস্তর পঞ্চায়েত স্তরে সেটা বরদাস্ত করা হবে না, এবং দুর্নীতি যদি প্রমাণিত হয় সেখানে কিন্তু কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ হবে, সে যেই হোক না কেন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বিগত দিনে আমরা দেখেছি যে পঞ্চায়েতের যত সুযোগ সুবিধা আসতো, সেই সরকারের আমলে প্রথমে প্রধান উপপ্রধান নিজেদের মধ্যে ভাগ করতেন, তারপর পঞ্চায়েত প্রতিনিধিদের মধ্যে নিজেদের সেই সুযোগ সুবিধা প্রকল্প সেগুলোকে ভাগ করতেন, তারপর নিজের আত্মীয় স্বজনের মধ্যে সেইগুলোকে ডিস্ট্রিবিউশন করতেন, তারপর পার্টির ক্যাডারদের মধ্যে অবশিষ্ট কিছু থাকলে পার্টির ক্যাডারদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউশন করতেন। আর যেখানে যারা বঞ্চিত হতেন সেটা হচ্ছে জনগণ। ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো জনগণ বাদ। এই ধরনের দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের সরকারের আমলে চলবে না। সেটা আমাদেরকে ভালোভাবে আজকের এই প্রশিক্ষণ থেকে আমাদের মাথায় নিয়ে যেতে হবে। এর ক্ষেত্রে আমরা দেখেছি বিগত সরকারের আমলে যে একই ব্যক্তিকে বারবার একই ব্যক্তিকে বেনিফিশিয়ারি দেওয়া হয়েছে। আমাদের সরকারের আমলে যেন একই ব্যক্তিকে বারবার বেনিফিশিয়ারি না দেওয়া হয়, গ্রামের সমস্ত জনগণকে সাথে সেখানে যুক্ত করা যায়, তাদের বেনিফিশিয়ারির আওতায় যাতে নিয়ে আসা যায়, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। কোনো কাজের জন্য বিগত সরকারের সময় আমরা দেখেছি পঞ্চায়েত প্রতিনিধিরা কি করেছেন। যেই কোনো পঞ্চায়েতের কাজের জন্য টাকা নেওয়া, সামাজিক বিচারের নামে টাকা নেওয়া, লোন দেওয়ার নামে টাকা নেওয়া, কোনো প্রকল্পের সুবিধা দেওয়ার নামে সেখানে হাত্তা চাওয়া,
এই ধরনের বিগত দিনে কিন্তু আমরা দেখেছি। সুতরাং এই ধরনের বিষময় পরিস্থিতি যেন আমাদের সরকারের আমলে যাতে না আসে, সেটা আমাদেরকে সম্পূর্ণরূপে আমাদেরকে মাথায় রাখতে হবে। বিগত সরকারের সময় আমরা দেখেছি যে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানেই সর্বে সর্বা, প্রধান উপপ্রধান মিলে গেছেন মানে আর কারোর সেখানে কোনো গুরুত্ব নেই। কোনো পঞ্চায়েত প্রতিনিধিকে সেই সময় চামচা আকারে ব্যবহার করা হতো, তাদের কোনো সম্মান দেওয়া হতো না এবং তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হতো না। আমাদের সরকার সেই নীতিতে বিশ্বাস করে না। আমি যেরকম বললাম, আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশের নীতিতে বিশ্বাসী। সুতরাং আমাদের যারা পঞ্চায়েত প্রধান উপপ্রধান যেরকম আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক সেই রকম পঞ্চায়েতের অন্যান্য সদস্য যারা আছেন তারাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সুতরাং সবাইকে সমান সম্মান প্রদর্শন আমাদেরকে করতে হবে এবং পঞ্চায়েত বোর্ডের সামগ্রিক সিদ্ধান্ত মূলে আমাদের সরকারের আমলে আমাদেরকে কাজ করতে হবে। সমস্ত কাজ শুধু প্রধান উপপ্রধানের এমন নয়, প্রত্যেক মেম্বারই প্রত্যেক কাজের জন্য সেখানে কিন্তু দায়বদ্ধ। আমরা প্রত্যেকে যদি একসাথে সেই দায়বদ্ধতার সূত্রে বেঁধে আমরা একসাথে কাজ করি, তাহলে আমরা সেই কাজ আমরা ভালোভাবে করতে পারবো। প্রত্যেকে ভালোভাবে কাজ করলেই তবে আমাদের পঞ্চায়েত কিন্তু সেখানে ভালো চলবে। কারোর একার ডিসিশনে কিংবা যদি দুজনের ডিসিশনে যেই পঞ্চায়েত চলে, আমরা অভিজ্ঞতার নিরিখে আমরা দেখেছি যে সেই পঞ্চায়েত কিন্তু কখনো ভালো চলে না। কাজ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্র আমরা দেখেছি সমস্ত ওয়ার্ডে সঠিকভাবে কাজের ডিস্ট্রিবিউশন হয় না। সেই ক্ষেত্র ওয়ার্ডের জনসংখ্যা, ওয়ার্ডের চাহিদা, ওয়ার্ডের ভৌগোলিক স্থিতি ইত্যাদি দেখে সমস্ত ওয়ার্ডের প্রতি যাতে আমাদের সঠিক ন্যায় বিচার আমরা করতে পারি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু আমাদের ত্রিস্তর পঞ্চায়েতকে আমাদেরকে চালাতে হবে। এটা আপনাদের কাছে আমার বিশেষ আগ্রহ রইল। আমাদের প্রত্যেকের পঞ্চায়েতকে আমাদেরকে একটা জনমুখী পঞ্চায়েত হিসাবে গড়ে তোলার একটা কম্পিটিশনের পর্যায়ে আমাদের প্রত্যেকে নিয়ে আসতে হবে। আমাদের সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে 2047-এর লক্ষ্যমাত্রা আমাদের সামনে রেখেছেন, আমাদের সামনে সংকল্প রেখেছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার। সুতরাং এক ভারত শ্রেষ্ঠ ভারত তখন গঠন হবে যখন আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত এক পঞ্চায়েত শ্রেষ্ঠ পঞ্চায়েত আমরা রূপান্তরিত করতে পারবো। তার জন্য আমাদেরকে 2047-এর লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের পঞ্চায়েতগুলো যাতে শ্রেষ্ঠ হয়, একটা দীর্ঘকালীন পরিকল্পনা নিয়ে আমাদের প্রত্যেককে সেখানে কাজ করতে হবে। প্রধান উপপ্রধান যারা আছেন, যারা আমরা এখানে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা আছি, আমরা যারা এখানে জেলা পরিষদের যারা সভাধিপতি সহসভাধিপতিরা আছি, আমরা নির্দিষ্ট সময় যেন আমরা সবাই আমাদের পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদে যেন আমরা নির্দিষ্ট সময় আমরা সেখানে বসি, যেখানে জনগণ এসে সরাসরি যাদের অভাব অভিযোগের কথা যাতে আমাদের কাছে এসে বলতে পারেন। আমরা আজকে প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, চেয়ারম্যান হয়েছি, ভাইস চেয়ারম্যান হয়েছি। আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, যেরকম স্বামী বিবেকানন্দ বলেছেন, জন্মেছিস যখন একটা দাগ রেখে যা। আমরা যখন দায়িত্বে আছি, হয়তো চিরজীবন আমরা এই দায়িত্বে থাকবো না, কিন্তু এমন কিছু কাজ যাতে আমরা করে যাই যাতে আমাকে প্রধান হিসাবে, আমাকে চেয়ারম্যান হিসাবে, আমাকে সভাধিপতি হিসাবে চিরজীবন আমাকে মানুষ মনে রাখতে পারে। আমরা গ্রামের মধ্যে এরকম অনেক মানুষ আমরা দেখি, অনেক মেম্বার দেখি, হয়তো 20 বছর আগে 15 বছর আগে সে মেম্বার ছিল, কিন্তু আজ অবধি গ্রামের মানুষ তার সেই সময়কার কর্মগুণে আজ অবধি গ্রামের মানুষ তাকে মেম্বার হিসাবে সম্মানিত করে, তাকে প্রধান হিসাবে সম্মানিত করে। সুতরাং আমরা সেই সুযোগটা পেয়েছি, আমরা খুব সৌভাগ্যবান। সেই সৌভাগ্যটা যেন আমরা কাজে লাগাতে পারি। আমাদের বয়স কত সেটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। আমরা প্রধান হয়েছি, আমরা চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমরা কিন্তু গ্রামীণ মানুষদের কাছে
আমরা অভিভাবক, তা আমরা যাতে সেই অভিভাবক সুলভ আচরণ আমরা যাতে প্রত্যেক গ্রামীণ জনসাধারণের কাছে আমরা করতে পারি, অর্থাৎ পঞ্চায়েতের মাধ্যমে এই সরকারটা যে আমার সরকার, এই প্রতিনিধিগুলো যে আমার প্রতিনিধি, গণতন্ত্রের প্রতিনিধি, সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে, তার জন্য আমাদের, আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমরা যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং 3টে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে। যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, এবং প্রতিনিধি রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং 3টে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে। বলবো যে আমার প্রতিনিধি, গণতন্ত্রের প্রতিনিধি, সুতরাং সেই ভরসা এবং সেই ধরনের অনুভব যাতে আমার গ্রামীণ মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে, তার জন্য আমাদের, আমি যেটা শুরুতে বলেছিলাম, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, সেটাও কিন্তু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কারণ আমরা যখন একবার প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমরা যখন চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে পারে। সে বিরোধী দলেরও হতে পারে, সে আমার দলেরও হতে পারে, কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেই কোনো মাধ্যম হতে পারে। সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়। আমাদের এখন 3 ধরনের আমরা এই কদমতলিতে আইছি, রাউতকলা বিশাল করে লোক আইছে, তার খাওয়ার পরে তারা বিশাল করে লাইনটা দিয়ে দিছে। বিশাল করে 1-2 জন মাতব্বর আইছে বা যে কোনো একজন লোক আইছে, তারা বিশাল করে লাইনটা দিচ্ছে। আমরা কদমতলি লাইনটা দিচ্ছে না, কেননা আমরা সাধারণ মানুষ, কেন কেউ, আমরা কেউ বড় নেতাও নাই, কেউই নাই, তারা বিশাল করে লাইনটা দিয়েছে। থানার ওসিবাবু আইসে বিশাল করে লাইনটা দিয়ে চালু করে দিয়েছে, বিশাল করে বা রাউতকলা লাইন চালু করে ওসিবাবু আইসে লাইনটা নিজে গিয়ে লাইনটা চালু করে দিয়েছে। তারা আমরা লাইনটা দিচ্ছে না, কখনো দিয়ে দিচ্ছে না তারা। আমরা এর লিগে আমরা কিছু বলাবেন কেন দাঁড়া রয়েছি। কোন এলাকা আপনার? কদমতলি এলাকা। আচ্ছা, এর লিগে লাইনটা না দেওয়ার কারণে আমরা দাঁড়া রয়েছি। তারা লাইনটা দিলে আমরা যাবো। কোন সময় থেকে কারেন্ট নাই? কারেন্ট নেই সারাদিন, তার সকাল থেকে কারেন্ট নেই। 2 ঘন্টা, মানে দুপুরবেলায় 1-1.5 ঘন্টা আসলো, বাস। এরপরে এখন সন্ধ্যের সময় গেছে, এখন অব্দি কারেন্ট নেই। কারেন্ট অবশ্য তারা কি কইছে? তারা তো কতই না, তার কাছে তারা ফোন করলে তারা ফোন রিসিভ করে না। তারা একটা ফোন আছে, তারা ফোনটা করলে ফোনটা রিসিভ করে না। তারপরে তারা ফোন ধরলেও একবার ধরলেও ওয়াবাদ করে, বুঝে গেলে সম্ভব না। তারা আমি যদি কমপ্লেন করি ম্যাডামের কাছে, ম্যাডামকে তার কাছে দাও, তারকেও ম্যাডামের কাছে দাও, তারা এরকম করে। এই যে কল ঢুকতেছে না, বিজি কয় খালি দাদা, সিঙ্গেল একজন পারসন কথা কোন উত্তর দিব তারপরেও মানে চেষ্টা করেন আর কি রিসিভার, কারণ সবাই তো রিসিভার তুলে রাখছি না। দ্বিতীয়বার কইতাছি রিসিভার তুলে রাখছি। ফোন ধরে করে
এই ফোন দোকানে গেলি কা মাগনা বেতন পাইতে পাইতে চর্বি জমে গেছে কা সাংবাদিক ভাই এই শুনেন আপনি কোন নম্বরে ফোন করলে বাবু এটা কোন এই শুনেন আপনি আমার কাছে কথা দিতে বাধ্য আপনি বেতন পান সরকারি পাঁচ দামি ভাই বুঝছে 5 দিন কোন করে ফোন করলে একটা বিজি টেবিলে কে বলে কথা বলতে আরে এটা বড় কথা কারণ না রাস্তাঘাটে তার ছিঁড়ে পড়েছে তুমি দেখছো তো আমরা আজকে সকাল থেকে মানে কোনো কারেন্টের কোনো নামগন্ধ নাই আর আজকে এখন পর্যন্ত হয়েছে কোনো কারেন্টের কোনো 11টা বাজে এখন কোনো কারেন্টের কোনো ইয়া নাই মানে কোন জায়গা কোন এলাকা বিশালগড় মানে কোনখানে কারেন্ট নাই কদমতলি আচ্ছা মানে সকাল থেকে মানে একটানা কারেন্ট নাই তার মধ্যে দুইবার বাড়ি দিয়ে গেছে মানে 2 মিনিট করে সেটা এখন আপনারা যে আইছেন এখানে কি কইছে তারা হেরে একজন আছে দাঁড়া একজন আইছে হেন একজন আছে যে একটু মাথার চুল নাই হেরে ফোন করলে হ্যাঁ গালিগালাজ করে একজন সরকারি এমপ্লয়ি হিসেবে যদি এমন তোরা গালিগালাজ করে মানে কারেন্টের লেগে আপনারা ফোন করলে গালিগালাজ করে হ্যাঁ গালিগালাজ করে শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা এমন করে সেটা গালিগালাজ করে শুয়োরের বাচ্চা ফোন রাখ এমন ভাবে গালিগালাজ করে আপনারা নাম জানেন হ্যাঁ তো নাম জানি না হ্যার বাড়ি মনে মেবি আগরতলা মানে আপনারা বিদ্যুতের জন্য ফোন করলে গালিগালাজ করে হ্যাঁ এমন করে গালিগালাজ করে এখন আমরা কি চাইতেছেন আর ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা সবাই বিশালগড়ের রাউতকলা সব জায়গার ছেলেগুলো আইছে তো বিশালগড় রাউতকলা এদিকে কারেন্ট দিয়ে দিয়েছে কিন্তু আমরা কদমতলি এলাকার মধ্যে কোনো কারেন্ট আসে না এখন পর্যন্ত 1 ঘন্টা কদমপুরের লাইনটা উঠবনি গাড়ির ভিতরে সাজ ভাই একটা তিন দিন কান্ডিস না হয় 1,500 টাকা ফাইন কাম কাজ করে না কতটা চালাম এবার কারণটা আবার দৌড়ে রে আগে চল যাও দিকে যাও যাই দিকে যাও আমি নিউজ আইছি চুপ করো আইনের মধ্যে অনেকগুলো জটিলতা আছে সেটা নিয়ে আমাদের অলরেডি সর্বভারতীয় স্তরে আমাদের সেই বিষয় নিয়ে আমাদের কাজ চলছে এবং সেইগুলো নিয়ে আমরা কন্টিনিউ আলোচনা করছি সরকারের সাথে উঠতে বসতে আমাদের আলোচনা হচ্ছে আশা করি যে ড্রাইভারদের যে বিষয়টা আছে 10 বছর সশ্রম কারাদণ্ড বা বিভিন্ন বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে পুনরায় বিবেচনা করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ রেখেছি এবং সেটা নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে এবং পাশাপাশি আরও অনেকগুলো আইন অনেকগুলো বিষয় যেমন আমাদের রাজ্যে অত্যন্ত প্রয়োজন মোটর ওয়েলফেয়ার বোর্ড বা সোসাইটি আপনারা জানেন যে একটা অ্যাক্সিডেন্ট হলে বা একটা ইনজুর্ড হলে একজন কোনো ড্রাইভার যদি মারা যায় বা তার যদি 50% ইনজুর্ড হয় সেক্ষেত্রে সে কোনো বেনিফিশিয়ারি বেনিফিট বা কোনো সাহায্য সহায়তা পায় না সেই জন্য আমাদের সবথেকে বড় দাবি হচ্ছে আমাদের বিশেষ করে ত্রিপুরা রাজ্যে আমরা মোটর ওয়েলফেয়ার বোর্ড গঠন করা যার মাধ্যমে আমাদের চালকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা এবং তাদের বেনিফিশিয়ারি বেনিফিট পাইয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে একটা ড্রাইভারের তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন বেনিফিশিয়ারি বেনিফিট থাকে যেটা বহিরাজ্যে আছে আমাদের ত্রিপুরা রাজ্যে নেই তার জন্য অবিলম্বে সেই চালু করার সেই দাবিটাও আমাদের আছে তুমি সবাইকে নমস্কার আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রের সবথেকে বড় শক্তি দুটো শক্তি একটা হচ্ছে নির্মাণ শক্তি একটা চালক শক্তি তো আমাদের রাষ্ট্রে যারা চালক শক্তি যাদের মাধ্যমে আমাদের এই সারা বিশ্বের মধ্যে যাদের মালপত্র আদান প্রদান একটা মানুষের জীবনে প্রত্যেকটা দিনের তার প্রত্যেকটা মুহূর্তের সাথে
চালক শক্তির প্রয়োজনীয়তা আছে। সেই চালক শক্তিরা তারা দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষে তারা ড্রাইভার দিবস হিসাবে পালন করে আসছে, যেটা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বারবার দাবি রেখে আসছে। তেমনি অল ড্রাইভার কল্যাণ সংঘ উদ্যোগে আজকে 1 সেপ্টেম্বর তারা চালক দিবস হিসাবে সেই দিনটি পালন করে থাকে। সেই পালনের সামনে সেই সম্মানের বিষয়টা রেখেই আমাদের আজকে পশ্চিম জেলার যে অনুষ্ঠান কর্মসূচি, সেই কর্মসূচিতে আমাদের পশ্চিম জেলার সভাপতি আছেন উত্তম দাস, আছেন জেনারেল সেক্রেটারি রাকেশ পাল, আছেন হরিবাবু থেকে শুরু করে অমিত থেকে শুরু করে এবং বিভিন্ন নেতৃত্বরা সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান কর্মসূচি আমরা নিতে চলেছি। সেখানে আমাদের আজকে কেক কাটা থাকবে, বাচ্চা কচিকাচা শিশুদের তাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, তাদের হাতে কিছু সামান্য আমরা উপহার তুলে দেব এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আজকে এই ড্রাইভার দিবসটা আমরা পালন করতে চলেছি। আপনারা জানেন সকালবেলা ঘুম থেকে উঠলে প্রথমেই যখন আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো বা আমি নিজে অফিসে যাব বা কর্মক্ষেত্রে যাব, সেখানে আমাকে চালক শক্তির প্রয়োজন হয়, একটা গাড়ির প্রয়োজন হয় সেখানে যাওয়া আসা। তো তাদের যে জীবনের যে কতগুলো কষ্ট, তাদের জীবনের বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে, তাদের পরিবারের বিষয় নিয়ে আলোচনা হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে, তাদের প্রত্যেক দিন যে সমস্যাগুলোর সম্মুখীন হয় সেইগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি 29 দফা দাবি রাষ্ট্রবাদী সরকারের হাতে আগামীকাল আমরা সদর ডিএম পশ্চিম জেলার ডিএম এর হাতে আমরা সেটা তুলে দেব এবং সেটা যেন আমাদের ডিএম এর মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর কাছে সেই আমাদের যে দাবি সনদটা সেটা আমরা ওনার কাছে চাই। যে পরিবহন আমাদের জায়গাটা অনেক ছোট হয়েছে, আর ছোট প্রথমে আমাদের সকলের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ এবং সেখানে আপনাদের সবার জন্য দুপুরবেলা আহারের ব্যবস্থাপনা করা হয়েছে এবং সকলের সহযোগিতা মাধ্যমে সঙ্গে রয়েছে নানাবিধ শিশুদের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি এবং আপনাদের সকলের উপস্থিতিতে এই মহতি আমি দেখছি না নান্দনিকতার শীর্ষস্থান অধিকার করবে আমরা আশা রাখছি। এই অনুষ্ঠানের যে কচিকাচা শিশুদেরকে নিয়ে যে অনুষ্ঠানটা কর্মসূচি ওনার উদ্যোগে সেটা দেওয়া হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানটাকে পরিচালনা করবেন সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান আমাদের সফলতা আমরা কামনা করব। পাশাপাশি আমাদের আজকের এই অনুষ্ঠানে না এই অনুষ্ঠান শুরু করছি। নমস্কার সবাইকে, সবাই সহযোগিতা আমরা কাম্য করছি। শ্রী রাকেশ পাল মহাশয় এবং আজকের এই অনুষ্ঠানটি অল ড্রাইভার। নমস্কার সকলকে। আজকের এই মহতী অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা যে আয়োজন করেছেন তার জন্য আমরা করে উঠবো সেই আশা প্রত্যাশা আপনাদের সকলের কাছে রাখা হচ্ছে। আজকে এই অনুষ্ঠানকে
কাজ দ্রুত বন্ধ করা হয়েছে। এই রাস্তার কাজ শুরু করা হলেও আমরা দেখতে পাই যে কয়েকদিনের ভিতরে আবার রাস্তার কাজ বন্ধ করা হয়। আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই এবং আমরা এলাকার সমস্ত জনগণের কাছ থেকে এই দাবি রাখছি ত্রিপুরা সরকারের কাছে এবং এলাকার কর্তৃপক্ষের কাছে, যাতে অবিলম্বে এই রাস্তা দ্রুত সংস্কার করে আমাদের চলাচলের উপযোগী করে দেওয়া হয়। নয়তো এখানে উপস্থিত প্রত্যেক এলাকার নাগরিকের পক্ষ থেকে আমরা ডিওয়াইফাই উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইফাই কৈলাসহর উত্তরাঞ্চল কমিটি জিন্দাবাদ। কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে এবং সিপিআইএম এর সহযোগিতায় এলাকার সমস্ত জনগণ এবং বামপন্থী ছাত্র যুবদেরকে নিয়ে আজকে 2 ঘন্টার জন্য এখানে গণ অবস্থানে মিলিত হয়েছি। ডাকবাংলা থেকে বাবুরবাজার এবং ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত প্রধান সড়কের কাজ অবিলম্বে কেন শুরু করা হচ্ছে না সেই দাবিতে পকেটে পয়সা ঢুকেনি বলে তাদেরকে বন্ধ করা হয়েছে। আমরা দাবি রাখছি অনত বিলম্বে রাস্তার কাজ শুরু করতে হবে এবং রাস্তার গুণগত মান ভালো রেখেই রাস্তার কাজ শুরু করতে হবে। কারণ বামপন্থীরা অতীতেও মানুষের পাশে ছিল, গরিব মানুষের পাশে থেকে কাজ করেছে, আগামী দিনেও গরিব মানুষের পাশে থেকে উত্তরাঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে প্রয়োজনে ডিএম অফিস আমরা ঘেরাও করে রাস্তার কাজ দ্রুত চালু করার জন্য আমরা আন্দোলন করব। চাই না এই কয়েকটি কথা আপনারা আমাদেরকে সহযোগিতা করবার জন্য আপনাদের মাধ্যমে গাড়ি নিয়ে যাতায়াত করতে আমাদের অনেক অসুবিধা হয়। আমরা তো রুট ট্যাক্স দিতেছি। উত্তরাঞ্চলের সমস্ত মানুষের স্বার্থে বামপন্থীদের আন্দোলন চলছে। রাজ্যের সমস্ত মানুষের স্বার্থে বামপন্থীদের আন্দোলন চলছে। এই প্রধান সড়কের বেহাল দশা কেন রাজ্য সরকার জবাব চায়। এই উত্তরাঞ্চলের প্রধান সড়কের বেহাল দশা কেন রাজ্য সরকার জবাব চায়। এই জবাব তোমাদের দিতে হবে, এই জবাব তোমাদের দিতে হবে। আরে বামপন্থীদের আন্দোলন চলছে। রাস্তা মেরামতের দাবি নিয়ে বামপন্থীদের আন্দোলন চলছে। রাজ্য সরকার জবাব চায়। একসঙ্গে হয়েছি, যাই হোক আমার সংগঠনের কথাগুলি সম্মেলনে আমরা মনোযোগ দিয়ে শুনবো এই আশা। বর্তমান জোট শাসনে আমি তো বলেই এলাম, এই সমস্ত ঘটনা ঘটছে। খুন, সন্ত্রাস, অপহরণ, ধর্ষণ করে খুন, 7 বছরের নাবালিকার থেকে শুরু করে 7 বছরের শিশুর থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত এদের হাতে রেহাই পাচ্ছে না। এর একটা মাত্রই কারণ হচ্ছে সমৃদ্ধ ত্রিপুরা। মানিক শাহ বলছেন, পূর্বের মুখ্যমন্ত্রী হাফ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও বলেছেন, তিনিও বলেছেন যে এ রাজ্যে সুশাসন, এ রাজ্যে মানিকছের হীরার রাজত্ব তৈরি হয়েছে। কিন্তু আমরা হীরার রাজত্বে দেখলাম নারীদের ইজ্জত ধুলায় লুণ্ঠিত হচ্ছে, নারীদের কোনো ইজ্জত নেই, কোনো নিরাপত্তা নেই। আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, ডক্টর মানিক শাহের কাছে ডেপুটেশনে গেলাম, উনি আমাদের খুব সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আমাদেরকে বলেছেন নারী সমিতিটা শক্তিশালী করুন, নারীরা নিরাপত্তাহীনতা ভুগছে। বাইরে গেলে উনি বলছেন এই রাজ্য হীরার রাজ্য, এই রাজ্য সমৃদ্ধ ত্রিপুরা, এই ত্রিপুরা সুন্দর ত্রিপুরা, স্মার্ট ত্রিপুরা। কাজেই এখন মহিলারা বুঝতে পারছেন যে বিদ্যুতের বিলও আমাদের দিতে হয়। আমরা দেখি 2000-এর বিল আমাদের 12,000 টাকা দিতে হয়। এখন মহিলারা বুঝতে পেরেছেন। রেগার কাজে 98 দিন পর্যন্ত বামফ্রন্ট আমলে এখানে কাজ হয়েছে এই রাজ্যের মধ্যে। আমরা বারবার প্রতিটি জেলা পুরস্কৃত হয়েছি, বারবার। কিন্তু আজকে দেখা যায় 30 দিনও কাজ হয় না। এই কাজের টাকা কোথায় যান? এখন মহিলারা তাদের উপলব্ধির মধ্যে এসছে যে না, আমাদেরকে দেনা নয়, আমাদেরকে প্রলোভন দেখিয়েছেন সমস্ত কিছু থেকে। হ্যাঁ, ভাতার টাকা তারা 2000 টাকা করেছেন, কিন্তু ভাতা কি নিয়মিত? ভাতার টাকা কি অ্যাকাউন্টে ঢুকে না, সময় মতো ঢুকে না। 6 মাস, 1 বছর, 2 বছর ভাতা পাননি, এরকমও আমাদের কাছে দৃষ্টান্ত আছে, আমরা তুলে ধরেছি।
ডিজিপির কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াইটাই হলো গণতন্ত্র, সমানাধিকার, নারী মুক্তির লড়াই। এখন তো আমি যে কথাটা বলবো, সামন্ততান্ত্রিক যুগ চলছে সারা দেশে। মোদীর নেতৃত্বে, আমাদের রাজ্যে মানিক সাহা বিপ্লবদেবদের নেতৃত্বে। এই যে সামন্ততান্ত্রিক যুগে মেয়েদেরকে ঘরে ঢুকানো হয়েছে, জাত পাত ধর্মে বর্ণে মানুষকে বিভক্ত করা হয়েছে, আজকে দেখা যায় সেই কৌশল তারা গ্রহণ করেছে যে মানুষকে বিভাজিত করো, হিন্দু মুসলিমের নামে দাঙ্গা লাগাও, জাতি উপজাতির নামে সেখানে সুশ্রী দাও। একদিকে মথার নেতা প্রদ্যুৎ কিশোর, আরেক দিকে হলো এখানে সমতলে বিজেপির সুপ্রিম নেতারা, বিজেপির সুপ্রিমো সহ। আমরা তার জন্য আমরা বলছি যে অর্ধেক আকাশ, আমরা অর্ধেক আকাশটা অর্ধেক জনগণ। কাজেই অর্ধেক জনগণ আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই সম্মেলনে কি করে মহিলাদের আমরা আগের মতো সমস্ত মহিলাদের ময়দানে নামাবো। এটা হলো আমাদের শপথ, এটা হলো আমাদের কর্মসূচি। আমরা মানুষের অসুবিধা সুবিধা সবকিছু এখন আমরা সাধারণ গণতান্ত্রিক নারী সমিতি কংগ্রেস সভানেত্রী মন্ডলী এবং পরিচালক বাকি কজন আছে? ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে একটা আসনা কল আছে যে কালীবাজার যে মেইন রোড যে ন্যাশনাল রোড যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা পরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আসি এবং আমরা ইনফরমেশান, আমরা যখন স্টাফ আসছিল সেই আসলে আমরা ইনফরমেশান দিছে। সঙ্গে সঙ্গে আসার পর দেখে আমরা দুজন ইনজুর পার্টি পাইছি। এরা বাড়ি হচ্ছে বিলুনিয়া, একজনের নাম হচ্ছে নয়ন মিয়া, বিলুনিয়া বাড়ি, আরেকটা হচ্ছে ইসুমুদি আরেকজন, আর আরেকজন আছে নর্মালে হ্যাঁ ইনজুট হয়েছে, প্লাস তিনজন, দুজন সিরিয়াস ইনজুট, একজন হচ্ছে নর্মাল, আরেকজনের নাম হচ্ছে সয়র ত্রিপুরা, এর বাড়ি মনোমান। ধন্যবাদ। অটো ড্রাইভার বলছে কত করে রাখতেছেন প্রতি যাবে? কোন জায়গার ডাবু? কটার সময় আছে? আমরা তো এখানে মানে দাদা তোমরা বড় ভাইয়ের মতো, তো এখানে আমরা লেগে কমে রাখে 80 টাকা ধরবে। এটা প্রচণ্ড গরম, এই গরমে তো মানে জলের পিয়াসা হয় প্রচণ্ড, তার লেগে ডাবটা খাইলে একটু শরীরটা ভালো থাকে। কোন জায়গায় এনার্জি পাওয়া যায় আর কি। কোন জায়গায় এটা আপনার আছে রাজবাড়ির সামনে একদম। আমাদের দাদা আগরতলা সার্ভিস দেয়, দাদার নাম হলো আমরা ডাব্বাই বলি আর কি, রঞ্জন রয়। প্রচুর ডাব ছিল এই দাদা। কয়টা? 70 80 70 কোনটা 80 কোনটা? 80 কোনটা? ঠিক আছে
গরমেতে মরে যায়। ব্লগ বানাইতেছে আমার নাম অপর্ণা গুপ। আমি এখানেই থাকি। মুখ্যমন্ত্রীর কাছে আমার একটু আবেদন যে আমি যাতে আমার পরিবার নিয়ে এখানেই থাকতে পারি, কেউ যাতে আমার সন্তান স্বামীকে কোনো কিছু না করতে পারে, ওনসিসি মাফিয়া ফাটি যাতে আমাদেরকে কোনো ক্ষতি না করতে পারে। মুখ্যমন্ত্রীর কাছে আবারই আবেদন করতেছি যে আমার সমস্যাটা যাতে একটু দেখে মুখ্যমন্ত্রী, আমরা যাতে শান্তিমতো এখানে বাস করতে পারি, এটুকুই আমার কথা। নমস্কার স্যার। দাদা ঘটনাটা হয়েছে আমরা তো এখানে জন্মস্থান এখানে থাকি, কিন্তু আমরা জায়গায় দেয়া বাবার সম্পত্তি যারা ONCC আর বাইপাস রাস্তা হওয়ার পর থেকে মাফিয়ারা আমার খুব হয়রানি করতেছে। আমি DM এর কাছে গেলাম, SDM এর কাছে গেলাম, কোনো একটা পাইলাম না, সারা পাইছি না। তখন আমি মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে আবেদন রাখুম আমার এটা সুষ্ঠু তদন্ত। আর ONCCর অফিসাররা আমার খুব হয়রানি করতেছে, খুব জ্বালা যন্ত্রণা দিতেছে। কন্ট্রাক্টর তাই নিয়েও আমার ঠেক দিতেছে, বালা বন্ধ করলে এখান থেকে মানের সময় যেতাম গা, আর নাইলে অসুবিধা দিব। মানে কারা আপনার এই ONGC আওয়ার বা রাস্তা আওয়ার পর কারা আপনার বাড়িতে এসে হুমকি দুমকি বা আপনারা হুমকি দুমকি দিতেছে? মজুমদার, এরপরে প্রদীপ সরকার, এরপরে হরি সিং। কি কারণে হুমকি দিতেছে আপনারে? এখান থেকে উঠতে যেতাম গা। আপনার জায়গায় সেটা আপনি উঠে যাওয়ার লাগে তারা হুমকি দিব কেন? নিশ্চয়ই কিছু একটা স্বার্থ আছে। কি বিষয়টা আপনি কি 2 নম্বর বিভাগটা দলিল সার্ভেল বাই করছে, বাই করে আসে আমার ভুয়া কাগজ বানাইছে, মানে আমার কিছু সেখান থেকে উঠতে যেতাম গা। তারপরে তো ওইখান থেকে উঠতে গিয়ে তোর আমরা 20-50 লাখ টাকা দিলাম, উঠতে গিয়ে নাইলে গুল্লে মেরালাম। জায়গা আপনার? জায়গা আমরা। আপনার জায়গার বহু কাগজ বাই করছে তারা? আমার দ্বারা সঠিক কাগজ আছে, তো সঠিক কাগজ দ্বারা ভুয়া কাগজ বানাইছে, সঠিক কাগজ তো আমি কোন কোনে দিয়ে সারা পাই না। আপনি এই বিষয়টা নিয়ে সেটা কই গেছেন? আমি SDM এর থেকে দূরে গেছি, DM অফিস সব জানে গেছি। তারা কি কইছে? তার থেকে তো কোনো সারা পাইছি না। এখন আপনি মানে কি চাইতেছেন এই বিষয়টা নিয়ে সেটা? আমার এটা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমার কথাটা পৌঁছুক। আপনার পরিচয়? মনোরঞ্জন গুপ। বাবা। আপনারা এখানে কত বছর ধরে বসবাস করছেন? আমরা জন্মস্থানে কেন রেখা যে সালের থেকে হয়েছে, এই সন থেকে আমরা রেখা সব কিছু আমার নামে দিতেছে। আপনারা কতজনের পরিবার এখানে বসবাস করতেছে? এখানে আমরা আপাতত 9 জন থাকি, আমার 9 জন পরিবার। ONGCর যে বিষয়টা বললেন, ONGCর তরফে আপনাকে কারা হুমকি দিচ্ছে এখান থেকে উঠে যাওয়ার জন্য? ONGCর অফিসাররাই তারা কইতাছে কি করেন জায়গা নাই, এটা উঠে যান জায়গা সব ONGC করে আছে। তো ONGC তো আমাদের কাগজ দিব, টাকার একটা নোটিশ ধরাই দিছে, ঘর দুয়ারের নোটিশ একটা ধরাই দিছে 15 লাখ না 16 লাখ টাকা। তো জায়গার নোটিশ আমি খুঁজছি, কি আর জায়গার নোটিশ পাইবি তুই? তো আপনার যদি জায়গা না হয় ONGC আপনাকে ঘরের বা গাছের টাকা কেন দেবে? এটা তো আমরা কইতে আমরা পড়াশোনা করছি না, আমরা তো জায়গার নোটিশ পাইছি না, টাকার ঘর দুয়ারের নোটিশ আমরা দিছে 16 লাখ টাকা।
জায়গাটা যে আপনার না, সেটা ওএনজিসি কিভাবে জানলো? তারা তো ওই মাফিয়ার লোকে থেকে জানে, মাফিয়ার লোক তারা কত ইয়ে আছে, যোগাযোগ আছে। আপনি এই বিষয়টা আপনারে যে কইছে এই জায়গা থেকে উঠে যাওয়ার লাগিয়া ওএনজিসি যে অফিসার কইছে, আপনি তার কাছে জানতে চাইছেন যে আমার যে জায়গাটা না, আপনি যে কইতেছেন আমার জায়গাটা না, আপনি এই বিষয়টা কই থেকে জানছেন? তাই না কইতেছে অতলা কোন যেত না, তুমি এখান থেকে উঠতে দাও। নাম কি তাই না জানেন না কিছু? নামটা তো ঠিক কইতেন না, তাই চিনি। কি করে তাই না? আপনি কি করেন? আমি রড মিস্ত্রির কাজ করি, যে সময় যে কাজ পাই কাজই করি। আমার দ্বারা যে আমি কেস মামলা করবো, আমার দ্বারা 15-20 হাজার টাকা নাই, আমি একটা কেস করবো, মামলা করবো, কোনো আমার পয়সা নাই। এখন যে আপনার এই মোহনপুর মহকুমার, এই বিষয়ে মোহনপুর মহকুমা বা মহকুমা শাসক কার্যালয় কিংবা জেলা কার্যালয় বা জেলা শাসক বা সরকারের কাছে আপনার কি আবেদন বা দাবি থাকবে? যাতে এটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত হয়ে দেখুক জায়গার জমি টাকার। সব তো ছবি তুলে পুকুরে যায় কাটছে গে, ছবি টবি তুলে রাখছে। আমি তো কৃষি আসলো তো ঘুরি দিকে করতে বইতে জানি জ্বালা লাগে সাকসেসফুলি একদিনে সার্ভে করে লিয়েছি। একটা বাড়িছে এই কলা গাছটা কি আপনার? আর এত বড় বড় মাছ বাড়িতে থাকে তো মাছ মরছে, একটা মাছ তুলতে সমস্যা না। সাপ গিয়া আমরা যদি দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে কেন? মানিক সরকার জবাব চাই, জবাব দাও। বাঙালি দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হলো কেন? মানিক সরকার জবাব চাই, জবাব দাও। আমরা বাঙালির জিনাপোত, আমরা বাঙালির জিনাপোত, উগ্রপন্থীর মদতদাতা সিপিএম নির্বাচক, উগ্রপন্থীর মদতদাতা সিপিএম নির্বাচক বিরুদ্ধে কুচ্ছ রচনা করা হচ্ছে কেন? আমরা মানিক সরকার জবাব চাই, জবাব দাও। আমরা বাঙালি দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে কেন? মানিক সরকার জবাব চাই, জবাব দাও। সিপিএম হুঁশিয়ার, বাঙালি দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হলো কেন? মানিক সরকার জবাব চাই, জবাব দাও। আমরা বাঙালি জিনাপোত, দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হলো কেন? মানিক সরকার জবাব চাই, জবাব দাও। উগ্রপন্থীর মদতদাতা সিপিএম কে জানে নিন, উগ্রপন্থীর মদতদাতা সিপিএম হুঁশিয়ার, উগ্রপন্থীর মদতদাতা সিপিএম হুঁশিয়ার, উগ্রপন্থীর মদতদাতা সিপিএম নির্বাচক, উগ্রপন্থীর মদতদাতা সিপিএম নির্বাচক, জিনাপোত,
মদতদাতা সিপিএম নির্বাচক, সন্ত্রাসবাদের মদতদাতা সিপিএম নির্বাচক, মুখ্যমন্ত্রীর মদতদাতা সিপিএম নির্বাচক। সিপিএম এর যে নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানিক সরকার, এই গতকালকে তেলিয়ামোড়াতে তাদের একটা জনসভাতে আমরা বাঙালিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করেছে, অপবাদ দিয়েছে। আমরা বাঙালির বিরুদ্ধে যা নয়, যা সত্য নয় তা বলে মানুষের সামনে আমরা বাঙালি দলকে হেয় করার চেষ্টা করেছি। এই মানিক বাবু এবং এই সিপিএম পার্টি যখন ৭৮ সালে ত্রিপুরাতে পাওয়ার আসে, ৮০ সালে তাদের আমলেই প্রথম জুনের গণহত্যা সংঘটিত হয়। উগ্রপন্থী নামক বিষয়টা এই ত্রিপুরার মানুষ জানতে পারে। দলের নায়ক ৮৬ জুন গণহত্যা হয়। এই বছরেরই ফেব্রুয়ারি মাসের সম্ভবত ১৬ ফেব্রুয়ারি ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সেই দিন মানিক বাবুকে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী তার চেম্বারে ডেকে নিয়ে গোপন আলোচনা করেছে। কি আলোচনা করেছে পরবর্তীকালে আমরা বুঝতে পারিছি, ৮০ জুনের গণহত্যা। তো এই গণহত্যা ঘটানোর পর এই রাজ্যের যারা পুরনো বয়স্ক মানুষ তারা জানবে এই হাজার হাজার মানুষ খুন হয়েছে। মূলত বাঙালি অংশের মানুষ ৬,০০০-এর উপর বাঙালি খুন হয়েছে। কিছু নিরপরাধ উপজাতীয় মারা গেছে। প্রতিক্রিয়া স্বরূপ লাখ লাখ বাঙালির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার বাঙালির সম্পদ ধ্বংস হয়েছে। মা বোন ধর্ষিতা হয়েছে। এবং উগ্রপন্থী তারা খেয়ে নিরাপত্তার প্রশ্নে, জীবন বাঁচানোর প্রশ্নে প্রায় ৪.৫ লক্ষের উপর বাঙালি ছিল এই অঞ্চলে। অধিকাংশ এলাকা ছেড়ে চলে এসে যারা এখনো বাড়ি ঘরে ফিরতে পারেনি। এই সর্বনাশ বাঙালি যারা করলো উগ্রপন্থীর, তাদের কোনো বিচার তারা করেনি। পরন্তু আমরা কি দেখলাম, এই সিপিএম রাজত্বে কয়েক ধপায় মানে প্রায় ৭-৮ হাজার উগ্রপন্থীকে তার আত্মসমর্পণ নাটকের মাধ্যমে কোটি কোটি টাকা তাদেরকে দিয়েছে, সরকারি চাকরি দিয়েছে, প্রশাসনিক পদ পাইয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, উগ্রপন্থীর নেতা মানে কয়জনের নাম বলবো, ললিত দেববর্মা পরবর্তীকালে তাদের দলের নেতা হয়ে যায়, খগেন্দ্র জমাতিয়া কৃষ্ণপুরের বিধায়ক হয়ে যায়। এইভাবে তারা উগ্রপন্থীকে পুরস্কার দিয়েছে এবং ফলে এরা মদত পেয়েছে, এরা উৎসাহ হয়েছে। সেই উৎসাহের জন্য ২০০০ সাল পর্যন্ত ত্রিপুরাতে উগ্রপন্থী তৎপরতে কত মার খালি হলো, কত ভুনের স্মৃতি সুদূর মুছে গেল, কত সন্তান হারা হলো, মা বাবা। এই যে সর্বনাশ ত্রিপুরার বুকে, এই সর্বনাশের যারা নায়ক তাদের বিচার করিনি, উপরন্তু তাদেরকে প্রশ্রয় দিয়েছে। সিপিএম যে উগ্রপন্থীর স্রষ্টা মদতদাতা, তার সবচেয়ে বড় প্রমাণ তৎকালীন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর উক্তি, আমি যদি উপজাতির ঘরে জন্ম নিতাম আমিও উগ্রপন্থী হতাম। তাহলে এটা কি আর বুঝার বাকি আছে উগ্রপন্থী কারা তৈরি করছে? এবং এই যে মানিক সরকার ২০০০ সালে তেলিয়ামোড়াতে একটা জনসভায় গিয়ে ১২ই জানুয়ারি ১৯৯৯ সালে ১৯৯৯ সালে মাস্টারদা সূর্য সেনের মূর্তির একটা অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন, দেখেন কি বলেছেন, তিনি বলেছেন স্বাধীন ত্রিপুরা গড়ার জন্য কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্দুক হাতে নিয়ে আন্দোলন করছে, আমি সেই যুবকদের দোষ দিচ্ছি না। কি বুঝলেন? এটা তো পরিষ্কার, যারা বাঙালি খুন করেছে, দাঙ্গা বাঁধিয়েছে, গণহত্যা করেছে, তাদেরকে তিনি কোনো দোষ দিচ্ছে না, তারা কোনো অপরাধ করছে না, সার্টিফিকেট দিলেন। তাহলে এটা পরিষ্কার এর পেছনে তাদের মদত আছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে, বাঙালি শূন্য কমিউনিস্ট মুক্তাঞ্চল করার। তারপরে আজকে দেখলাম কালকে এই তেলিয়ামোড়ার এদের জনসভায় জিতেন চৌধুরী, বর্তমানে বিরোধী দল নেতা, তিনি কি বলেছিলেন দেখেন, বিবিসিকে, লন্ডনের একটা বড় সংবাদ সংস্থা বলেছেন
রাজ্যে শান্তি স্থাপনের জন্য প্রয়োজনে উগ্রপন্থীদের হাতে মিজোরামের ধাঁচে আমরা ক্ষমতা হস্তান্তরের পক্ষপাতী। এরপরে আর কি প্রমাণ লাগে? এরাই যে উগ্রপন্থীর মদতদাতা, জন্মদাতা সিপিএম। অনিল সরকারের বক্তব্যটা শুনেন। অনিল সরকার নেই, তিনি এখন প্রয়াত। বলেছেন তিনি যে ত্রিপুরার এই ভয়ানক পরিস্থিতির জন্য দায়ী এই বাংলাদেশ থেকে আসুক বস্তুরা। তাহলে আপনারা চিন্তা করতে পারেন, বাঙালি হয়ে বাঙালির বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা, উগ্রপন্থীর বিরুদ্ধে কথা নেই। পরবর্তীকালে যখন জোট ক্ষমতা আসে, তারাও একই নীতিতে চলেছে। এই উগ্রপন্থী নায়ক বিজয় রামপালের সঙ্গে চুক্তি করে, টিএনবি চুক্তি করে ত্রিপুরা 3টা সিট দিয়েছে, অনেক কিছু করেছে। বর্তমানে যারা ক্ষমতা রয়েছে তারাও একই নীতিতে চলছে। এই উগ্রপন্থী প্যাকেজ দিয়ে বারবার উগ্রপন্থী আত্মসমর্পণ। কত উগ্রপন্থী আছে ত্রিপুরার বুকে, বারবার আত্মসমর্পণ। একই মানুষ বারবার আত্মসমর্পণ করে পুরস্কার পাচ্ছে, জামাই আদর পাচ্ছে। আর বাঙালি যারা শেষ হয়ে গেল, তাদের কোনো কাউকে কেউ জিজ্ঞাসাই করছেন। এই যে উপজাতি তুষণ, উগ্রপন্থী তুষণ নীতির জন্য আজকে ত্রিপুরার বাঙালির এই সর্বনাশ। শান্তি বিঘ্নিত, মানুষের নিরাপত্তা নেই। ট্রাইবেল এবং বাঙালির মধ্যে আগের যে মিলন, মিশ্রণ, মধুর সম্পর্ক ছিল, এই সম্পর্ক আজকে শেষ। এর জন্য দায়ী তারা। এই ত্রিপুরা শান্তির জন্য, ত্রিপুরার প্রগতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই বিভেদ। আমরা উপজাতি উন্নয়নের বিরুদ্ধে নই। এডিসি ট্রাইবেল উন্নয়নের নামে করেছে, আজকে এডিসি কতটা কল্যাণ করছে, তারাই এখন এর বিরুদ্ধে কথা বলছে। বাঙালির জন্য সর্বনাশ হয়েছে। কাজেই আজকের এই মাটিতে দাঁড়িয়ে, আজকে আমরা জানি এই মানিকবাবুরা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। বিজেপির ব্যর্থতার সুযোগ নিয়ে 30 সালে স্লোগান দিয়েছিল, এখনো দেখছে। কিন্তু এই যে গত পরশু দিনের আমরা বাঙালির এই যে শহর কাঁপানো মিছিল, এই বাঙালি জাগরণ, গোটা ভারতবর্ষের বুকে বাঙালির পর আঘাত দেখে বাঙালির এখন আত্মসচেতন হয়ে উঠছে। তার অধিকার বুঝে পাওয়ার জন্য এখন এরা পথে নেমেছে। এই দেখে তাদের মাথা গরম হয়ে গেছে যে সব বানাস হয়ে গেছে। বাঙালির তো আর আমাদের পক্ষে আর থাকবে না। আগামী দিনে আমরা বাঙালির হয়তো সরকার হবে। সিপিএম এর শাসন, কংগ্রেসের শাসন, বিজেপির শাসন দেখেছে। কাজেই তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে আমরা বাঙালি। তাই এই সমস্ত আবুল তাবুল মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে সাবধান করে দিতে চাই এই মানিক বাবুদের, সিপিএমদের সাবধান করে দেবে। বাঙালির বিরুদ্ধে যারা কথা বলছে, আমরা ছেড়ে কথা বলবো না। এই সিপিএম ধর্ম বিরোধী, মানবতা বিরোধী, নাস্তিক পার্টি। আজকে ত্রিপুরার বুকে হাজার হাজার মানুষ খুন হয়েছে, তাদের দলের মানুষকে খুন করেছে। এই সুক্রাম দেববর্মা কে খুন করেছে এই রাজধানীর বুকে। এরা কি না করেছে পশ্চিমবঙ্গের বুকে, হাজার হাজার বিরোধী দলের মানুষকে খুন করেছে। যেখানে এই সিপিএম পৃথিবীর বুকে প্রতিষ্ঠা হয়েছে, রাশিয়াতে লাখ লাখ মানুষকে খুন করেছে। চীনের বুকে কোটি কোটি সাংস্কৃতিক বিপ্লবের নামে মানুষকে খুন করেছে। সিপিএম পার্টিতেই খুনের রাজনীতিতে বিশ্বাসী, রক্তের হোলি খেলায় বিশ্বাসী। এরা ধর্ম মানে না, এরা কি বলবো, ঈশ্বর মানে না। এদের কাছে নাই কি অন্যায় কি। এরা স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক, তাদের মা বোনের সঙ্গে এই সম্পর্কে এরা বিশ্বাস করে। এরা হচ্ছে পশুর আদর্শে বিশ্বাসী। এই আদর্শ পৃথিবীর বুকে বেঁচে থাকলে মানব সমাজ ধ্বংস হয়ে যাবে। কাজে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিদায় করে দিতে পারলেই সে পৃথিবীর মানুষ বাঁচবে। আজকে বিদায় হয়ে গেছে রাশিয়ার থেকে ভেঙে খান খান সোভিয়েত ইউনিয়ন। চীনের মধ্যে নামে কমিউনিস্ট সরকার, আসলে এখানে চলছে পুঁজিবাদ। পৃথিবীর সর্বোচ্চ মার্ক্সবাদ আজকে শেষ, অকাল মৃত্যু হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এদের মাথা খারাপ। এই এতদিন যে তাদের আমলে চর্বচুষলের যে পেয়ে খেয়েছে, অনেক ভোগ করেছে, অনেকদিন ধরে তারা অভুক্ত। এখন আবার ভোগের আকাঙ্ক্ষা জেগেছে। সরকার পতন করে যে এরা যে কোনোভাবে ক্ষমতা আসতে চাইছে, এইটা আসতে দেবে না ত্রিপুরার মানুষ। এই জন্মে আর সিপিএম এই ত্রিপুরাতে ক্ষমতা আসতে পারবে না, এটা দেবে না কেউ। আমরা আহ্বান করবো এই রাজ্যের মানুষকে, আর যা কিছু করেন সিপিএম নইব নইব চ। আমরা ভবিষ্যতে আমাদের বাঙালি অংশের মানুষ দেশভাগে বলি, এই দেশের ভূমিপুত্র, আমাদের পাশে কেউ নেই। স্বাধীনতার পর থেকে বারবার আমরা বঞ্চিত হচ্ছে, আঘাত পাচ্ছি। আমাদের বাঁচার জন্য আমাদের নিজেদের সংগঠন আমরা বাঙালিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এগিয়ে আমাদের মুক্তির রাস্তা। এই আবেদন আহ্বান রাখছি আজকের দিনে দাঁড়িয়ে। নমস্কার। উগ্রপন্থী মদতদাতা সিপিএম নিপাত দলের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদতদাতা সিপিএম নিপাত
জবাব দাও, জবাব দাও। আমরা বাঙালি দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়, রাজ্য সরকার জবাব চায়, জবাব দাও, জবাব দাও। আমরা বাঙালি দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে প্রতিরোধ করা যায় না, যাবে না। জবাব চাই, জবাব দাও, বাঙালি উগ্রপন্থীর মদতদাতা সিপিএম হুঁশিয়ার, কংগ্রেসের মদতদাতা সিপিএম নিপাত, উগ্রপন্থীর মদতদাতা সিপিএম নিপাত, সিপিএম হুঁশিয়ার, উগ্রপন্থীর মদতদাতা সিপিএম। ওই একটা লাও সাইড দাও, ওদিকে সাইড দাও। লো কেস পুরা করে লিখছি লো 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 এটা কাজে লাগ। হ্যাঁ ও আনার তো বস্তা ও নুকু না আনে ও লে তো না নেই বস্তা আনে আগলা বস্তা কো এটা বলা ওই সাকার জন্য কি দাও সাকার জন্য কি দাও একটু সুন্দর সুন্দর লাগতো আমার শুনাবে শুনা সামনেই পড়ছে সামনেই আমাদের এই